মানে নামটা কি কারণে আপনি মেডিশার্ক মানে একটা মাইন্ডসেট ইজ এ গ্রেট থিং হিয়ার। ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। মেডিকেল অন্য জায়গায় কি আমি জানি না, মেডিকেলে ডিসিপ্লিন লাগবে। এটার ভিজুয়ালাইজেশন, যেমন মেডিশার্কের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একে একে পড়ানো, মানে স্লাইড ভিত্তিক না হয়ে বা পিডিএফ ভিত্তিক না হয়ে কি কারণে এই একে একে পড়ানোর মানে কারণটা কি? চক এন্ড টক মেথডে যাওয়ার আমার কাছে মেডিকেল সায়েন্স ডিটেকটিভ সায়েন্সের মতো, মানে ডিটেকটিভ গল্পের মতো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আজকের আমাদের পডকাস্টে। আজ আমি মুস্তাজ আফরিন, জেনারেল ম্যানেজার মেডিশার্ক, কথা বলবো মেডিশার্কের ফাউন্ডার অ্যান্ড চিফ ডক্টর মুর্তজা শাহরিয়ার ভাইয়ের সাথে। তার মেডিকেল এডুকেশন নিয়ে কী কী কনসেপ্ট বা তার চিন্তা চেতনা, প্লাস হচ্ছে আমরা তার ভিশন মিশন, এই সব কিছু নিয়ে আর কি ইনশাল্লাহ কথা বলবো। তো ভাই ভালো আছেন? কেমন আছেন মুস্তাজ? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই যে জিনিসটা আর কি জানতে চাইতেছি যে মেডিশার্ক এটা কেন শুরু হলো? আচ্ছা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, লাইক এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, আমি আসলে স্টুডেন্ট অবস্থায় খুব স্ট্রাগল করছি। আমার স্ট্রাগলটা এরকম ছিল, আমার পড়া বুঝতে কষ্ট হতো। লাইক আমি একটা টপিক পড়ছি, সেটাকে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের ওই সময় অনলাইনে খুব অল্প রিসোর্স ছিল, খুব এখন যত রিসোর্স দেখা যায় এত রিসোর্স লাইক ফ্রি ভিডিও বা পেইড কোনোটাই খুব বেশি অ্যাভেলেবল ছিল না, বা যেগুলো অ্যাভেলেবল ছিল ওগুলো অনেক বেশি প্রাইস ছিল। হ্যাঁ, অনেক বেশি প্রাইস ছিল। এবং দেখা যাচ্ছে এমন হয়েছে যে ফোর্থ ইয়ারে একটা জিনিস পড়ছি, আমি ওটা ইন্টার্নশিপের সময় ওটা টের পেয়েছি, কাজ করতে গিয়েছি, আরে এই জিনিস মানে তো এটা এরকম। আসলে পুরা মেডিকেল লাইফটা এরকম গেছে যে আমি আসলে একটা জিনিস বুঝতে লাইক ওটার অ্যাকচুয়াল মিনিং কি বা ওইটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন কি, দেখা যাচ্ছে আমার বুঝতে আসলে অনেক বেশি সময় লাগছে। এবং যখন আমি এই স্ট্রাগলগুলো করছি, আমি আসলে খুব বেশি হেল্প পাই নাই। যেমন যখন আমি ফাইনাল স্টুডেন্ট ছিলাম, আমি কিভাবে সার্জারি করব এটা নিয়ে প্রচণ্ড প্যানিক করছি। এবং সার্জারি আমি আসলে বুঝতাম না, এবং সার্জারি আমার মনের মধ্যে ভয়াবহ রকমের প্যানিক কাজ করতো। তো এরকম দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় যে প্রপার গাইডলাইনটা আমি এক্সপেক্ট করছিলাম, আমি আসলে বলবো যে সেই প্রপার গাইডলাইন আমি পাইনি। আমি কিছু গাইডলাইন পাইছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট এনাফ, বা ওটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে মনে হয় না। তখনও মনে হয় না, এবং এখনও বুঝি যে ইট ওয়াজ নট প্রপার। তো আমার শেখার জার্নিতে দেখা যাচ্ছে একটু টাফ, একটু ডিফিকাল্ট ছিল। সো পরে আমার সবসময় মনে হচ্ছে ঠিক আছে, আমি একটা প্রবলেম ফেস করছি, বাট আমি এটার সলিউশন বের করতে চাই। সো এই জায়গা থেকে টিচিংয়ে আসা। সো টিচিংটাকে এরকম যে কিছু জিনিস আছে গড গিফটেড। সো এক্সপ্লেইন করার যে একটা ব্যাপার, যে কোনো একটা জিনিস সহজভাবে এক্সপ্লেইন করবো, এটা আমার মধ্যে আমার মনে হয় যে আল্লাহ রব্বুল আলামিন এটা আসলে একটা গিফট হিসেবে দিয়েছেন। সো আমি এটাকে জাস্ট একটু ইউটিলাইজ করতে চাইছি। এবং টিচিংয়ের আমার মূল উদ্দেশ্যই ছিল যে আমি যে ডিফিকাল্টিস ফেস করছি, যে গাইডলাইন, একাডেমিক গাইডলাইন যেটা আমি চাচ্ছিলাম সেটা আমার পাইতে কষ্ট হয়েছে, বা আমি যে এটা আসলে অনেক খুঁজে খেটে বের করছি, সেটা যেন যারা ভবিষ্যতে স্টুডেন্ট হিসেবে আসবে বা যারা এখন পড়তেছে তাদের যেন কষ্টটা না হয়, ওইটার আমি একটা সলিউশন করতে চাইছি। লাইক আই হ্যাড আ প্রবলেম অ্যান্ড লেটার অন আই মেড এ সলিউশন ফর ইট। সো টিচিংয়ের আশাটা আসলে এইভাবে। মানে আপনি বলতে চাইতেছেন যে আমাদের অবশ্যই একটা গাইডলাইন প্লাস কন্টিনিউয়াস মেন্টরশিপের মধ্যে থাকা উচিত। এটা তো আসলে মেডিকেল অবভিয়াস, এটা তো লাগবেই। এখানে মেডিকেল সায়েন্স যদি একাই পড়া যেত তাহলে তো মেডিকেল কলেজ দরকারই ছিল না। মেডিকেল সায়েন্স খুবই সফিস্টিকেটেড, লাইক ইউ আর ডিলিং উইথ হিউম্যান লাইফস। যে তোমার একটু ভুল হলে একটা মানুষ সাফার করতে পারে, মারা যাইতে পারে। লাইক তুমি যখন হসপিটালে কাজ করবা, হসপিটালে আমরা যখন পেশেন্টগুলো আসে, লাইক আমাদের একটা ঔষধ কোনো কারণে ডোজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, এটার জন্য পেশেন্টের তোমার চিন্তার বাইরে মানে এমন সাফারিং হবে, তুমি নিজে পরে লজ্জা পেয়ে যাবে। এরকম ইভেন্টসগুলো আসে, তোমার ছোট্ট ভুলের জন্য একটা মানুষ মারাও যাইতে পারে। লাইক তুমি একটা হেপাটিক এনসেফালোপ্যাথি পেশেন্টকে সাপোজ তুমি ক্লোনাজেপাম দিয়ে দিলা, হয়তো বা তুমি বুঝতে পারো না, মেবি ওইটার জন্য পেশেন্ট মারাও যাইতে পারে। বা এমন তুমি একটা ড্রাগ কাউকে দিলা যেটার কনসিকুয়েন্সে পেশেন্টের একটা বিরাট লস হয়ে গেল, বা তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট ভুল হয়েছে, তুমি ডায়াগনোসিস করতে পারলে না, বা তুমি প্রপার ডিফারেন্সিয়ালটাকে ধরতে পারলে না। এই সকল মিস্টেক তোমার যখন হবে, তুমি জাস্ট একটা মানুষের 10,000 15,000 টাকার ক্ষতি করছে এরকম না, তুমি তার লাইফের ক্ষতি করে ফেলতেছো। মেডিকেল সায়েন্সটা এরকম একটা সফিস্টিকেটেড সায়েন্স, এখানে আসলে ভুল করার কোনো সুযোগ নেই, বা ভুল যদি হয়েও যায় সেটাকে আসলে তুমি কম্পেনসেট করে দিবা এক্সট্রিমলি ডিফিকাল্ট।
সো এরকম একটা সায়েন্স তুমি শিখতে আসছো, এইখানে আসলে আমি যেটা সবসময় দেখি, এটা এমনিতেই জটিল, তার মধ্যে যদি তোমার মেন্টরশিপ না থাকে, তোমার যদি কন্টিনিউয়াস গাইডেন্স না থাকে, তুমি আসলে হারায় যাবে এবং পরবর্তীতে যেটা হবে যে তুমি একটা মানুষের ক্ষতি করে ফেলবা। আমি সবসময় এই জিনিসটাকে আসলে ফিরবো, যেমন আমি যখন কোনো একটা ওষুধ লিখতে যাই আমার মাথায় কাজ করে যে এটার জন্য কোনো ক্ষতি হবে কিনা, এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে কাজ করে যে ইফ আই মেড আ রং ডায়াগনোসিস, ইফ আই মেড এ ব্যাড চয়েস অ্যাবাউট গিভিং দ্য প্রপার মেডিকেশন, তাহলে পেশেন্ট এখান থেকে যে লসটা সে সাফার করবে, ওইটা আমার কাছে সবসময় মনে হয় যে আই ক্যান নট ডু দিস, মানে আমাকে এখানে এমন কিছু করতে হবে যেন ভুলটা না হয়। এটা একটা থিন লাইন বলা যায় যে এর এই পাশে হতে পারে যে আমি এমন একটা চয়েস করছি যার কারণে পেশেন্টটা একদম ভালো হয়ে গেছে, মানে তোমার চয়েসে ভালো হবে না, সুস্থতার মালিক আল্লাহ, এটা তোমার সময় মাথায় রাখতে হবে। বাট হ্যাঁ, ইফ ইউ মেড এ গুড চয়েস, পেশেন্ট এখান থেকে বেনিফিট পাবে। বাট ইফ ইউ মেক এ ব্যাড চয়েস, পেশেন্ট এখানে সাফার করবে অথবা মারা যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে সবসময় আমার কাছে মনে হয় যে ইট ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড সফিস্টিকেটেড সায়েন্স, এবং এই জায়গাটাতে আমাকে এমনভাবে নিজেকে গঠন করতে হবে বা এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যে নর্মালি যেন আমার দ্বারা কোনো মিস্টেক্স না হয়। বাট স্টিল ম্যানমেড এরর হতেই পারে, কিন্তু অন্তত এই জায়গাটা জানাই হয় যে ঠিক আছে যে আমার নলেজ গ্যাপের কারণে আমি মিস্টেক করছি, এরকম না। দু একটা ডিফারেন্স তো থাকতেই পারে, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এই জিনিসটা না হয়। সো এইটা আমার মাথায় সবসময় লাইক আগে থেকে এই জিনিসটা হিট করতো। সো দিস ইজ দ্য থিং। এখন যদি আমি বলি যে মানে নামটা কি কারণে আপনি মেডিশার্ক মানে আচ্ছা, এখন দেখো মেডিকেল সায়েন্সে আমাদের স্টুডেন্টদের মধ্যে সবসময় আমি যেটা ফিল করছি, ল্যাক অফ কনফিডেন্স। লাইক আমি নিজে যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, আমি নটর ডেমে পড়ছিলাম যখন, আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। লাইক আমাকে যখন মানে কোনো একটা এক্সামে অ্যাপিয়ার করতে হচ্ছে, আমার আসলে মানে আই হ্যাড নো ফিয়ার। ঠিক আছে, পরীক্ষা কী এসছে, লাইক মেন্টালিটিটা এরকম ছিল। যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি, অনেক মানুষ হয় না যে ঠিক আছে পরীক্ষা নিয়ে ভয় ভীতি কাজ করে, আমি ফিল ওই ভয়টা ওইভাবে এত বেশি ফিল করি নাই, বা যথেষ্ট কনফিডেন্স মনের মধ্যে ছিল, মনে ঠিক আছে যে যা জানি এনাফ, কিছু একটা হবে ইনশাআল্লাহ। কিন্তু মেডিকেল আসার পর যেটা হলো আস্তে আস্তে যে ল্যাক অফ কনফিডেন্স গ্রো করা শুরু করলো। এটা আমার মনে হয় সবার সাথেই হয়, এবং লাস্টে এমন হয় যে আইটেম দিতে গেলেও বুক কাঁপে, হ্যাঁ কার্ড দিতে গেলে বুক কাঁপে, একটা ভাইবা দিতে যাচ্ছি বুক কাঁপে। এবং এখন যখন আমি পেছনের দিকে ফিরে থাকি, আমার মনে হয় যে এই যে পরীক্ষার আগে আমরা এত বেশি ভয় পাই, এই যে এটার মূল কারণটাই হচ্ছে কনফিডেন্সের অভাব। কেন কনফিডেন্সের অভাব? কারণ হচ্ছে ল্যাক অফ নলেজ। আমাদের নলেজ ইনসাফিসিয়েন্ট, বা আমাদের নিজেদের আসলে এইচএসসির সময় আমরা কনফিডেন্ট ফিল করছি, বাট কেন মেডিকেল এসে কনফিডেন্ট ফিল করছি না? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এইচএসসিতে যখন আমরা পড়ালেখা করছি, আমরা আসলে ওই মোমেন্টে খুব ভালোই পড়ালেখা করছি আমার কাছে মনে হয়। কিন্তু ইন্টারমিডিয়েট ক্রস করার পরে যখন ভার্সিটি লাইফে আসছি, ভার্সিটিতে এসে আমরা পড়ালেখায় আমাদের ফোকাস কম থাকে, অথবা দেখা যাচ্ছে ফোকাস আমরা দিছি বাট টেকনিকেবল ছিল বা প্রপার গাইডেন্স ছিল না, মেন্টরশিপ ছিল না, সো ঘাটতি থেকে যায়। এবং ওই ঘাটতিতে কিন্তু আমরা আসলে বুঝি, আমি জানি যে আমার এখানে ঘাটতি আছে। সো ওই জায়গা থেকে অটোমেটিকভাবে ফিয়ার চলে আসে যে ঠিক আছে আমাকে এটা জিজ্ঞাসা করলে আমি পারবো না, বা আমাকে যদি এটা এক্সপ্লেইন করতে বলে আমি পারবো না, বা আমি প্রপারলি ডেলিভারি দিয়ে আসতে পারবো কি না, আই ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স। সো ওই জায়গা থেকে আসলে আস্তে আস্তে ফিয়ার কাজ করে। এখন তুমি একটা মহাসাগরের কথা চিন্তা করো, মহাসাগরে অনেক রকম মাছ থাকে, ফিয়ারলেসভাবে কোন মাছটা সাগরের মধ্যে সুইম করে? সেটা হচ্ছে শার্ক। তিমি মাছও না কিন্তু, শার্ক, লাইক প্রেডেটর। লাইক শার্ককে দেখলে সবাই ঠিক আছে ওকে একটা রেসপেক্ট, কারণ হি ইজ লাইক ফিয়ারলেস। কেন? ও ওখানে সার্ভাইভ করার জন্য ওর সব ক্যাপাসিটি আছে। অ্যাকচুয়ালি তুমি একটা মানে খুব হস্টাইল একটা এনভায়রনমেন্ট দেখো যেখানে সার্ভাইভ করতে হবে, মহাসাগরের মতো একটা জায়গায় শার্ক, একটা হাঙর খুব সহজে, মানে ইউজুয়ালি তুমি যদি দেখো হি ইজ লাইক দ্য আলফা প্রিডেটর। তো কেন এটা? বিকজ হি হ্যাজ দ্যাট কনফিডেন্স, এবং সে ওইখানে ওই ক্যাপাসিটিটা তার আছে। আমার পরে মনে হয়েছে ঠিক আছে আমরা এমন একটা জেনারেশন তৈরি করতে চাই যারা মেডিকেল সায়েন্স নিয়ে এতটাই কনফিডেন্ট হবে যে ওই ল্যাক অফ কনফিডেন্স, ওই ফিয়ারটা কাজ করবে না। লাইক পরীক্ষার আগে দিয়ে আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিয়ে আসবো, ওই ফিয়ারটা কাজ করবে না যে আচ্ছা কী হবে কী করবে। নাও মানে তুমি 100% প্রিপেয়ার্ড, তুমি 100% তোমার মনের মধ্যে কনফিডেন্স থাকবে। সো ওই ভয় ভীতি নিয়ে তুমি আমতা আমতা করবা, নো। আমরা এমন একটা জেনারেশন আসলে তৈরি করতে চাইছি যে ওই আলফার প্রিডেটরের মতো সে কনফিডেন্ট হবে। এইখান থেকে শার্ক, এবং মেডিকেল সায়েন্সে সব বেশি শার্ক।
মানে যদি বলি যে কনফিডেন্স যেটা আর কি গেইন করতে চাইতেছি, সেক্ষেত্রে অবশ্যই কনফিডেন্সটা তখনই সম্ভব যখন আমার কাছে নলেজটা থাকবে। দ্য মোর ইউ নো দ্য লেস ইউ ফিয়ার। তুমি যত বেশি জানবা তোমার ফিয়ার তত কম হবে। মেডিকেল সায়েন্সে তোমার ভয়ের জায়গাটা কোনটা? তুমি আসলে কম জানো, অথবা তোমার জানায় ঘাটতি আছে, অথবা তুমি বুঝতেছো কম, তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার না। এখন মনে করো যে তোমাকে একটা ডিজিজের A to Z তুমি এভরিথিং ইউ নো, ওইটা নিয়ে তো তোমার ভয় পাওয়ার কিছু থাকবে না। লাইক তোমাকে জাস্ট ফর এক্সাম্পল মনে করি যে তোমাকে আমি একটা ডিজিজ কন্ডিশন, মনে করো হার্ট অ্যাটাক, তুমি এটার আদ্যপান্ত সব কিছু জানো। এখন মনে করো তোমাকে বললো যে তুমি কালকে এসে একটা পরীক্ষা দিয়ে যাবে, তুমি এইটা নিয়ে সারাদিন গবেষণা করছো, এটা নিয়ে তোমার A to Z সব জানা আছে। তুমি এখন বলো যে তোমাকে যদি বলি যে তোমার কালকে একটা পরীক্ষা আছে, তোমাকে মনের মধ্যে বিন্দুমাত্র এটা নিয়ে ফিয়ার কাজ করবে? তুমি এটা সব কিছুই জানো, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ। বা তোমাকে যদি বলি যে কালকে একটা রোগী আসবে, তোমাকে একটা ডিল করতে হবে, তোমার কাছে ওখানে কোনো ভয় কাজ করবে যে আমি ভুল করে ফেলবো? তুমি যখন সব কিছু A to Z জানো। সো এখানে নলেজটা হচ্ছে এরকম যে নলেজ তোমাকে কনফিডেন্সটা প্রোভাইড করবে। সো নলেজ যখন তোমার কমপ্লিট হবে, নলেজ যখন তোমার সাফিসিয়েন্ট এনাফ হবে, অটোমেটিকভাবে যে প্রবলেমগুলো আমরা ফেস করি এটা অনেক কমে যাবে। সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, এখন এই যে কনফিডেন্সলেস হওয়ার যে ব্যাপারটা, এটার সাথে আসলে আমাদের মেডিকেল এডুকেশন সিস্টেমের মানে কি রোলটা আছে? আচ্ছা, একাডেমিকভাবে একটা জিনিস তুমি এখানে অবশ্যই সিস্টেমের একটা প্রবলেম আছে। আমি সবসময় এটাকে অ্যাড্রেস করি। অনেকে মনে করে আমি খালি স্টুডেন্টদেরকে মানে দোষ দিই, ব্যাপারটা আসলে এটা না। এখানে আসলে অবশ্যই সিস্টেমের একটা ফল্ট আছে, কিন্তু আমার কথা হচ্ছে সিস্টেমের ফল্ট আছে দেখে আমি সেই সিস্টেমের অনুগত হয়ে নিজেও ফল্টিভাবে বের হব, এটা তো আসলে কোনো মানে বুদ্ধিমানের কথা হলো না। ঠিক আছে, সিস্টেমের ফল্ট আমিও নিজেকে ওখানে সঁপে দিলাম। আমার কথা হচ্ছে যদি কোথাও ভুল থাকে সেটাকে তো নিজেকে কারেক্ট করে নিতে হবে ফর মাই ওন সার্ভাইভাল। দেশ জাতি সমাজ বাদ দাও, নিজের কথা চিন্তা করো। তুমি জাস্ট একটা সিস্টেমের ফ্লজ আছে বলে সেটাকে মেনে নিয়ে সেইভাবেই নিজেকে তো মানে ডাউনগ্রেডেড করার কোনো মানে হয় না। আচ্ছা, এখন সিস্টেমের প্রবলেমটা দেখো, তুমি চিন্তা করো যে একটা টপিক কীভাবে শেখা উচিত। একটা টপিক শেখার জন্য তুমি আসলে ওটা A to Z শিখবা। A to Z শেখার পর ওটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও তোমাকে জানাই দেওয়া হবে। তোমাকে প্রপার একটা টিচিং আসলে এখানে প্রোভাইড করতে হবে। তো তোমাকে যখন একটা প্রপার টিচিং প্রোভাইড করবে, তুমি এটা ভালো করে শিখবা, এরপর তুমি বাসায় গিয়ে জিনিসটাকে একটু পড়বা, এটা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করবা, লেটার অন না তুমি এখান থেকে ডেলিভারি দেবে। কিন্তু আমাদের সিস্টেম হয়ে গেছে কীরকম যে আমাদের ক্লাস এক এক গতিতে চলে। লাইক আমাদের যখন মেডিকেলে যখন আমি প্রথম আসলাম, আমাদের ফিজিওলজি সপ্তাহে লাইক 3টা না 4 না সপ্তাহে মনে হয় 5 দিন মনে হয় ক্লাস হতো ফিজিওলজি। 5 দিন 5 জন টিচার ক্লাস নেয় এবং একজন টিচার এক এক টপিকে পড়ায়। সো দেখা যাচ্ছে একটা টপিক একটা টিচার পড়াচ্ছে, সে সপ্তাহে একটা ক্লাস নেয় এবং এরকম করে সাফল করে করে আস্তে আস্তে ওই একটা টপিক উনি শেষ করছেন 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহে 2টা ক্লাস। কিন্তু এখন আমার ফিজিওলজি কিন্তু আমি প্রতিদিনই ক্লাস করছি অলমোস্ট। কিন্তু যদি এমন হতো যে ওই একটা টপিক নিয়ে আমার আসলে কন্টিনিউয়াস ক্লাস হয়ে গেছে, আমার কিন্তু আসলে জিনিসটা ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু ওই আমি একটা টপিক শিখলাম 3 সপ্তাহ ধরে, কিন্তু ওই যে 3 সপ্তাহ ধরে হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না যে ওই 3 সপ্তাহ পরে আমার ওটা নিয়ে এক্সাম হলো বা আইটেম হলো। আমার আইটেম কিন্তু দেখা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে আইটেম হয়ে গেছে, অথবা ক্লাস চলাকালীন মধ্যে আইটেম হয়ে গেছে। টপিকটা স্যারের শেখানো বাকি, বাট আমার পরীক্ষা হয়ে গেছে। সো এখানে কি হচ্ছে যে আমার শেখার যে জায়গাটা, এখানে আসলে এটা কোনো সিনক্রোনাইজ ম্যানারে হয় না। পরীক্ষা একরকম গতিতে চলে, ক্লাস একরকম গতিতে চলে। আবার দেখা যাচ্ছে মেডিকেল কলেজের লেখাপড়াটা আমাদের পুরোটা আইটেম ভিত্তিক হয়ে গেছে। আইটেম থাকলে পড়া হয়, আইটেম না থাকলে পড়া হয় না। আবার আইটেমে যা আসে শুধু সেটাই পড়া হয়, আইটেমে আসে না সেটা পড়া হয় না। সো এরকম করতে গিয়ে যেটা হয়েছে যে আইটেমে নাই ওটা পড়া হচ্ছে না। আইটেম যেহেতু এক গতিতে চলে, ক্লাস আরেক গতিতে চলে, পুরোপুরি ব্যাপারটা আসলে হ্যাফহ্যাজার্ডভাবে হয়ে গেছে। যখন একদম হ্যাফহ্যাজার্ড সিস্টেম থাকে, এখান থেকে আলটিমেটলি খুব ভালো একটা বেটার গেইন সবাই আসলে এখান থেকে নিতে পারবে না। হয়তো বা খুব অল্প কিছু মানুষ এখান থেকে প্রপার গেইনটাকে অ্যাচিভ করতে পারে, কিন্তু মেজরিটি স্টুডেন্ট আসলে এই জায়গাতে যেটা হয় যে এটা আসলে একটা মানে হজবরল হয়ে যায়। এভাবে তো আসলে এটা প্রপার সিস্টেম না। সো এই জায়গাটাতে ডেফিনেটলি একটা প্রবলেম আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের যে আইটেম বেসড সিস্টেম, আইটেম নেওয়াটা কোনো প্রবলেম না, আইটেম নেওয়াটা কারেক্ট, ঠিক আছে, কিন্তু ভুল হচ্ছে আইটেম নেওয়ার সিস্টেমটা। দেখা যাচ্ছে আমাদের যেই উপায় আইটেম নেওয়া, এটা খুব আনফর্চুনেটলি আমি এটাকে বলবো যে বাংলাদেশে এখন মেজরিটি, আমি বলছি না সবার কথা, বাট সরি টু সে মোর দ্যান 95% ব্যাচ টিচার গাইড বেসড আইটেম নেয়। সো আইটেমটা কী হচ্ছে যে তারা একটা গাইড
আইটেম নেওয়ার আগে তারা নিজেরা পড়ে আসে, কী কী কোশ্চেন আছে একটা খাতায় লিখে আনে বা তার মাথার মধ্যে সেট করে রাখে, এবং ওই কোশ্চেন অ্যান্সার সে গাইডে যা পাইছে সে ওইটাই ক্লাসে শুনতে চায়। কারণ স্টুডেন্টরা যেহেতু ফার্স্ট হ্যান্ডে আইটেম দিচ্ছে এবং আইটেমটা তার পাস করা ম্যান্ডেটরি, সেখানে কি হচ্ছে যে সে ওই আইটেমটাকে পাস করার জন্য সে আসলে বেস্ট টিচার যা চায় সেটাই সে আসলে প্রোভাইড করতে যায়। সো ওই দিকে একদিকে ক্লাস ঠিক মতো হচ্ছে না বা এমনভাবে হচ্ছে যেখানে কোনো হারমোনি নেই বা সিনক্রোনাইজ ম্যানারে হচ্ছে না, সো ওখানে একটা ল্যাকিংস অলরেডি এক্সিস্ট করছে। দ্বিতীয়ত সে আইটেম তাকে পাস করতে হচ্ছে, একটা প্রেশারে আছে, এবং এইখানে যেটা হচ্ছে যে তার পড়তে গিয়ে সে ওই জাস্ট একটা এক্সাম বেসড লেখাপড়া সিস্টেমের মধ্যে চলে আসো, সেখানে আমি যে শিখবো লার্নিং যে প্রসপেক্টটা সেটা আসলে এখান থেকে হাওয়া হয়ে যায়। এই প্রসেসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে তুমি আলটিমেটলি আইটেম দিচ্ছ, আইটেম পাস করে আসছো, 10টা প্রশ্ন মুখস্থ করছো, 10টা প্রশ্ন উত্তর দিয়ে আসছো, জাস্ট মুখস্থ করতেছো, বাট এটার অন্তর্মর্ম কি খুব অল্প কিছু স্টুডেন্টই হয়তো বা ধরতে পারে। লাইক একটা স্টুডেন্ট আইকিউ খুব ভালো, সে হয়তো বা এটাকে মিলাইতে পারবে, যেমন ইন বিটুইন দ্য লাইন্স যে কথাগুলো থাকে, গাইড তো আসলে প্রত্যেক জিনিসকে একটা সামারাইজ করে দেওয়া হয়েছে, সো এখানে তো আসলে ইন বিটুইন দ্য লাইন্স অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেটাকে আসলে সামারাইজ করে দিলে আর ওটা থাকে না, তাই না? গাইড আর টেক্সট বইয়ের মধ্যে পার্থক্যটা আসলে এখানে। সো দেখা যাচ্ছে ইন বিটুইন দ্য লাইন্স হয়তো বা যার আইকিউ খুব ভালো সে হয়তো এটাকে রিড করতে পারে, তাকে নিয়ে প্রবলেম হচ্ছে না, কিন্তু বাদ বাকি যে আমি বলবো মোর দ্যান 90% স্টুডেন্ট, তাদের জন্য সেই ইন বিটুইন দ্য লাইন্স পড়াটা কঠিন, বা তারা এটা ধরতে পারে না, বা কিছু জায়গায় পারে কিছু জায়গায় পারে না, এবং এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি নলেজ ডেফিসিট হওয়া শুরু করে। এবং দেখা যাচ্ছে তুমি যে সিম্পলি চিন্তা করো, সবাই আইটেমে পাস করে, টার্মে যে সবাই কেন ধরা খায়? সবাই এত সুন্দর আইটেম দিচ্ছে, সবাই এত সুন্দর আইটেম পাস করে আসছে, টার্মে গিয়ে এত স্টুডেন্ট কেন তাহলে ফেল করে? এই জায়গাতে আমার আরেকটা জিনিস মনে হয় যে আমাদের লেকচার যারা নেয়, আবার ব্যাচ টিচার কিন্তু অনেক ক্ষেত্রেই সেম না। তো লেকচার আমি হয়তোবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এনাদের কাছে আমি হয়তোবা নিলাম, দেন যখন আর কি টার্ম হইতেছে তখন তারা আবার তাদের মতো করে শুনতে চাইতেছে, যেটা কিনা অনেক ক্ষেত্রেই বইয়ের কাছাকাছি বা বই থেকেই তারা শুনতে চাইতেছে। যারা তোমার প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই লেভেলের মানুষ, তারা তো টেক্সট বই থেকেই তোমাকে শেখায়, সেখান থেকেই তারা জিনিসটাকে বোঝেন এবং সেটাই তারা বোঝান যে ওই লেভেলে জায়গায় আছে। সে কিন্তু তোমার জাস্ট একটা টেক্সট বই পড়ে ব্যাপারে এরকম মনে করার কোনো কারণ নেই, সে 5, 6, 10 অনেকগুলা বই পড়ে তার নলেজ লেভেল কিন্তু আরও বেশি ওই সাবজেক্টের উপরে, এবং সে সেটাকে সামারাইজ করে স্টুডেন্টদের জন্য প্রোভাইড করে। তো ওই সামারাইজেশন আর তোমার বেস্ট টিচারের সামারাইজেশন, আমি কাউকে এখানে খাটো করছি না, কিন্তু বেস্ট টিচার যখন তোমাকে গাইড থেকে সামারাইজ করতেছে সেটা তো আসলে সেম হচ্ছে না, বা আইটেমের জন্য তুমি যে গাইড বেস ইয়ে করতেছো। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে বেস্ট টিচার তোমার টেক্সট বই বেসড ইয়ে করতেছে, সেখানে তুমি দেখবে যে আবার হারমোনি ঠিক থাকতেছে। যেইখানে বেস্ট টিচার টেক্সট বই বেস ক্লাস নেয় বা টেক্সট বই বেস আইটেম নেয়, সেই ব্যাচের স্টুডেন্টরা তুমি দেখবে অটোমেটিকভাবে তাদের টার্মের রেজাল্ট ভালো, তাদের প্রফিট রেজাল্ট ভালো ওই ব্যাচের, পার্টিকুলার ব্যাচের। তুমি যেই ব্যাচে দেখবে যে আইটেমটা হচ্ছে টেক্সট বই বাদ দিয়ে গাইড বেসড বা কোনো একটা পার্টিকুলার শিট বেসড, ওখানে তুমি অটোমেটিকভাবে দেখবা যে স্টুডেন্টদের পারফরমেন্স টার্মে বা প্রফে ওই ব্যাচে রিলেটিভলি কম। শুধুমাত্র এক্সাম পারফরমেন্স আসলে কথা না, কারণ এখানে এক্সামটা তো তোমাকে জাস্ট তোমার একটা সার্টেন লেভেল আছে কিনা সেটাকে জাজ করার জন্য। তো মেডিকেল সায়েন্স তো আসলে বিয়ন্ড এক্সাম, এটা তো আসলে এক্সামের থেকেও আরও বড়। জীবনটা শুধুমাত্র এক্সামের মধ্যে সীমাবদ্ধ না, তোমাকে তো আসলে এই নলেজটা অ্যাপ্লাই করতে হবে। যেমন আমাদের তো এই প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে প্রফেশনাল এক্সাম। হ্যাঁ, মানে এটা তো অন্য পাস করার এক্সাম না। সো মনে করো যে তুমি যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাপ্যাথো, ম্যাক্রো, হাবিজাবি যা কিছু শিখতেছো, এই নলেজটা তুমি জাস্ট একটা এক্সাম পাস করার নিয়তে শিখতেছো এটা না, বরঞ্চ তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে আসবে, ক্লিনিক্যাল লাইফে আসবে, অ্যাজ এ ক্লিনিশিয়ান তুমি একটা পেশেন্টকে ডিল করবা, প্রত্যেকটা জিনিস টু সাম এক্সটেন্ট তোমাকে আসলে অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি এখনকার কথা বলি, আমি যখন এখন নিউরোলজিক্যাল একটা পেশেন্ট দেখবো, এখন মনে করো একটা পেশেন্টের স্পাইনাল কর্ড একটা ইঞ্জুরি হয়েছে, ওই স্পাইনাল কর্ডের ইঞ্জুরিকে অ্যাসেস করার জন্য আমাকে তো ডার্মাটোমের নলেজ অ্যাপ্লাই করতে হয়। সেই ডার্মাটোম কোন ফার্স্ট ইয়ারে শিখছি, তখন তো একটা পরীক্ষায় ছবি আসে, সেই ছবি আঁকা শিখছি, কিন্তু এখন আমি বুঝি ওই ছবিটা কেন আমাকে আঁকতে দিতে হতো, বিকজ আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্যাট। আমার হিউম্যান বডি থেকে চিন্তা করতে হবে যে এইটার লেভেল কত, এটার লেভেল কত, এটার লেভেল কত, আই হ্যাভ টু নো ইট, মানে আমাকে এটা জানতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সো প্রত্যেকটা জায়গায়, জাস্ট আমি ডার্মাটোম দিয়ে তোমার একটা উদাহরণ দিলাম, কিন্তু আমি তোমাকে যেটা বলছি যে প্রত্যেকটা জায়গায় তুমি আসলে যা শিখছো প্রত্যেকটা জিনিসের টু সাম এক্সটেন্ট অ্যাপ্লিকেশন আছে। এখন তুমি এটা বলতে পারো যে হ্যাঁ, একটা সেগমেন্টে অ্যাপ্লিকেশন কম, একটা সেগমেন্টে অ্যাপ্লিকেশন, যেমন সার্জারিতে যারা আছে তাদের অ্যানাটমির অ্যাপ্লিকেশন মেডিসিনের থেকে বেশি করা লাগে, আবার যারা অর্থোপেডিক্স আছে তাদের অ্যানাটমির অ্যাপ্লিকেশন আবার অন্য লেভেলের। তো এখন মনে করো যে হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশনে কম বেশি হতে পারে, যেমন একটা নিউরোলজিস্টের যেই পরিমাণ তোমার ব্রেইনের অ্যানাটমি ফিজিওলজি লাগবে, তোমার মনে করো কার্ডিওলজিস্টের ওই পরিমাণ লাগবে না, কিন্তু
তুমি যে ফিল্ডে যাও টু সাম এক্সটেন্ট একটা মিনিমাম বেয়ার লেভেল আসলে কিন্তু দরকার আছে। সো তুমি যেখানেই কাজ করো না কেন আলটিমেটলি নলেজটাকে তো তোমার অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি এক্সাম পাস করে আসলা, কিন্তু তোমার অ্যাপ্লাই করার জন্য যে কনফিডেন্স দরকার, যে নলেজ দরকার, সেটা যদি তোমার না থাকে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লার্ন, মানে এত কষ্টের আসলে পয়েন্ট আসলে থাকে না। এখানে সিস্টেমটা যেটা আসলে প্রবলেম হয়ে গেছে, যে আমাদের সিস্টেমটা এই ব্যাপারটাকে এনকারেজ করতে পারে নাই, এটা সিস্টেমের ফল্ট। কিন্তু সিস্টেম প্রোভাইড করতে পারে নাই মানে এই না যে আমি নিজেকে ওইভাবে রেখে দেবো। পৃথিবী যেখানে আগায় গেছে সেখানে আমি পিছায় থাকলে আমি আসলে হারিয়ে গেলাম, তাই না? বাংলাদেশের মানুষ যখন রোগী হিসেবে ডক্টর দেখাইতে আসবে, সে তো চাইবে যে এমন কারো কাছেই যাইতে যে তার রোগটাকে ধরতে পারবে, প্রপারলি ট্রিট করতে পারবে। কিন্তু সে তো এমন কারো কাছে যাবে না যে এভারেজ। যদি সে বুঝতে পারে বা তাদের কাছে যদি এরকম একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়, সে তো চাইবে না যাইতে। মানে একদম সার্ভিস গ্রহীতা হিসেবে মানুষ চাইবে যে সে সবচেয়ে বেস্ট লেভেল সার্ভিসটা যেন পায়। তাহলে মানুষ এখন গ্লোবালাইজেশনের সময়, এখন মানুষ একটু হলে চাইলে ইন্ডিয়া চলে যেতে পারবে, শ্রীলঙ্কা যাবে, মালয়েশিয়া যাবে, থাইল্যান্ডে যাবে, এখানে যাবে, ওখানে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি নিজেকে ওই লেভেলের তৈরি করতে না পারি, আমার রিপ্লেসমেন্ট আসলে কেউ না কেউ আছে এবং মানুষই খুঁজে নেবে। যার প্রয়োজন সে তার জায়গাটায় খুঁজে নেবে। আমি তো একটা সার্ভিস দিতে আসছি এবং আমি এমন একটা সার্ভিস যেটা মানুষের হিউম্যান লাইফসের সাথে কানেক্টেড। আমার ভুলে এদিক ওদিক হলে খুব বড় সড়ো মিস্টেক হয়ে যেতে পারে। সো এই জায়গাতে আসলে সিস্টেম আমাকে যে মানে প্রপার এনভায়রনমেন্ট দিতে পারে নাই, বা তার জন্য এই না যে আমি নিজেকে ওইটার জন্য ঠিক আছে আমার সিস্টেম এরকম আছে আমি এরকম থাকবো, এটা তো আসলে মেক সেন্স করে না। হ্যাঁ, সিস্টেম শুড বি চেঞ্জড, কিন্তু তার মানে এই না যে সিস্টেম চেঞ্জের আশায় নিজেকে পিছায় রাখবো। আমার কথা হচ্ছে হ্যাঁ, সিস্টেমের ফল্ট আছে, বাট নিজেকে সেই জন্য পিছায় রাখা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মানে আপনার কথা থেকে মোটামুটি অনেকটা আসছে, যে আর কি আমাদের সিস্টেম অনুযায়ী মানে আমরা অনেক কিছুকে বাইপাস করে ভালো রেজাল্টটা পেতে পারি অবশ্যই, কিন্তু মানে লেখাপড়াতে অনেক ল্যাকিংস থেকেই যেতে পারে, যেটা কিনা তোমার এক্সাম তো খুবই ক্লিয়ার না। লাইক তুমি আইটেম বলো, প্রফ বলো, কার্ড বলো, টার্ম বলো, লাইক তুমি আইটেম জাস্ট 2 ব্যাচ পড়ে দিবা, আগের ব্যাচে কোশ্চেনই নেক্সট ব্যাচে করা হবে। তুমি কিচ্ছু পড়ো নাই, তুমি জাস্ট থার্ড ব্যাচে আইটেম দাও, ফার্স্ট ব্যাচে আইটেমে কি কি কোশ্চেন হচ্ছে শুনে এটার অ্যান্সারগুলো জাস্ট খুঁজে বের করো। সেকেন্ড ব্যাচে আরেকবার হয়, তুমি ওই টাইমের মধ্যে পড়াটাকে গুছায় নাও, আর এক্সট্রা কি কি কোশ্চেন নাও। থার্ড ব্যাচে পরীক্ষা দিয়ে আসো, তুমি ওই দিনের মধ্যে তুমি আইটেম পার করে আসতে পারবা। ভালো নাম্বার পেয়ে পার করা যেতে পারে, নাম্বার বাদ দাও, তুমি পার করে আসতে পারবা। কার্ডে আসো, তুমি প্রিভিয়াস 5 বছরের কার্ড কোশ্চেন সলভ করো, 90% কোশ্চেন কমন। তুমি প্রফে আসো, প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন সলভ করো, তোমার 90% কোশ্চেন কমন। এরপরে স্যারদেরও কিছু পছন্দের কোশ্চেন থাকে না, আর ভাইবা কি, তোমার আগের 3 দিনের ভাইবা কোশ্চেন নাও, ওইগুলাই তোমাকে জিজ্ঞাসা করবে। তোমার এক্সাম পাস করা খুবই ইজি যদি তুমি জাস্ট এক্সামকে পাস করতে চাও এবং জাস্ট একটা সেট আপ খুঁজে নিতে পারো, বানায় নিতে পারো। অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন না, ঠিক আছে? মানুষ এক্সামে খারাপ করে আমি বলছি না, যে মানে এটাকে অন্যভাবে নিও না, কিন্তু সিম্পল কথা হচ্ছে আসলে এক্সাম পাস করার জন্য অনেক কিছু জানা দরকার নাই, বরং একটু বুদ্ধি খাটা, একটু ট্যাকটিক্যাল হলে খুব অল্প পড়েও আসলে এক্সাম পাস করে আসা পসিবল। ইফ ইউ আর স্মার্ট এনাফ ইউ ক্যান ডু ইট, এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু এইটুকু তুমি পাস করে আসলা, কিন্তু তোমার রোগী আসার সময় তো তোমার একদম বইয়ের মতো করে সে বলবেন যে ডক্টর সাহেব আমার 2 দিন ধরে প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে, এবং আমি যখন খাবার খাই তখন আমার ডিউরিং মানে যখন আমার খাবার খাচ্ছি আফটার ইটিং আই ফিল পেইন, এবং যখন আমি খালি পেটে থাকি আমি তখন ভালো বোধ করি। এইভাবে তো তোমাকে পেশেন্ট এসে বলবে না, সে বলবে আমার পেটে ব্যথা। এখন তুমি এটা খুঁজে বের করো, এটা আসলে কেন পেটে ব্যথা, তোমাকে পুরোটা A to Z অ্যাসেস করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা আমার কাছে অনেকটা মানে ডিটেকটিভ একটা গল্পের মতো। অবশ্যই 100%। লাইক মানে পেশেন্ট তোমাকে এসে বলবে কি ডক্টর সাহেব আমার জ্বর। এখন দেখো, জ্বর লিউকেমিয়ার জন্য হইতে পারে, টিউবারকুলোসিসের জন্য হইতে পারে, লিম্ফোমার জন্য হইতে পারে, কাল আজারের জন্য হইতে পারে, ডেঙ্গুর জন্য হইতে পারে, তোমার সাইনোসাইটিসের জন্য হইতে পারে। আমি তোমার 50-60টা কারণ দেখাতে পারবো। এখন একটা ফিভারকে তুমি অ্যাসেস করে একটা রোগ তোমারে বাইর করতে হবে, এটা তো এত সহজ বিষয় না। সো তোমার পেশেন্ট ডিলিংস, পেশেন্টের থেকে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে একটা রোগ খুঁজে বের করা এবং সেখানে প্রপার ইনভেস্টিগেশন করে আদার ডিফারেন্সিয়ালসগুলোকে এক্সক্লুড করা, প্রপার অ্যাসেস করা, সেইটার আবার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিব, এত সহজ তো না। এবং আসলে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা শার্লক হোমসের গল্পের মতো। মানে আমি জানি না সবাই ডিটেকটিভ উপন্যাস পড়ছে কিনা, বাট শার্লক হোমসের মানে প্রত্যেকটা রহস্য উপন্যাসে কি একটা শুরুতে একটা প্রবলেম থাকে, সেইটা নিয়ে সবাই ঘুরপাক খায়
অনেক অ্যাসেসমেন্ট চলে, শেষে এসে একটা সমাধান আসে। মেডিকেল সায়েন্সও সেম, একটা রোগী দেখার ব্যাপারও সেম। একটা সমস্যা নিয়ে সে আসবে, আমাকে এটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু পরীক্ষা পাশের জাস্ট ওইটুকু দিয়ে তো আসলে এটা পুরোপুরিভাবে হবে না। এবং আমাদের যে কনফিডেন্সের অভাব, আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্সের খুবই অভাব, এটার একটা বড় কারণও কিন্তু এটা। এই জিনিসটা তো আসলে আমরা ইন্টার্নশিপেও দেখি, এবং ইন্টার্নদের ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেকের ক্ষেত্রে যে একই রকমই ওষুধ, মানে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, পুরোটাই সিমটোমেটিক ম্যানেজমেন্ট। ইন্টার্নশিপে একটা ইন্টার্ন ডায়াগনোসিস করে একদম মানে প্রপার ওয়েতে, মানে একদম লাইক প্রপার ওয়েতে বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক তোমার আইডিয়াল ম্যানারে ফুল ম্যানেজমেন্ট, এটা কিন্তু আসলে সবাই পারছে না। আমি এখানে কাউকে ছোট করতেছি না, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। এইখানে যে গ্যাপগুলো কিন্তু থাকতেছে, এবং ইন্টার্নশিপে সবার ক্ষেত্রে যেটা হয় যে শুরুর 1 মাস 2 মাস সবাই খুব স্ট্রাগল করে। হ্যাঁ, আস্তে আস্তে শিখে নেয়, কারণ এনভায়রনমেন্ট তাকে শিখতে বাধ্য করে এবং সেখানে সিনিয়ররা থাকে হেল্প করার জন্য। কিন্তু স্টিল ইন্টার্নশিপটা কিন্তু আসলে তুমি যদি চিন্তা করো, ইন্টার্নশিপটা তোমার আরও স্মার্ট হইতে পারতো, বা তুমি ইন্টার্নশিপে এই বেসিক ম্যানেজমেন্ট না শিখে তুমি একটু অ্যাডভান্স লেভেলে শিখতে পারতা, যেটা তুমি আগে থেকে হয়তো বা তোমার শেখা থাকতো। মানে তুমি যেটা হচ্ছে যে ইউ আর জাস্ট বিং ডাউনগ্রেডেড, মানে তুমি 2 ধাপ পিছায় আসো। তুমি যদি ইউকেতে যাও, ইউএসএতে যাও, ওইখানে গিয়ে তুমি দেখবা যে ওখানকার মেডিকেল গ্র্যাজুয়েট কী করতেছে আর আমার দেশে আমি কি করতেছি। তুমি যখন এইভাবে কম্পেয়ার করবা যে হ্যাঁ ওদের দেশের মেডিকেল গ্র্যাজুয়েট এই কাজ করে, এইগুলো ডায়াগনোসিস করে, এই অ্যাসেসমেন্টগুলো করে, আর আমি এখানে এটা করছি, তখনই তুমি এটাকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারছো আমি আসলে এতটুকু পিছিয়ে আছি। কারণ এখন তো গ্লোবালাইজেশন, এখন তুমি যদি বলো যে হ্যাঁ আমরা ইউরোপ আমেরিকা থেকে 100 বছর পিছিয়ে আছি, এটা তো আসলে এখন আর অ্যাকসেপ্টেবল না। এটা তো এখন অ্যাকসেপ্টেবল। এখন তুমি যদি বলো যে ওর কাছে বই আছে আমার কাছে বই নাই, এটাও তো এখন আসলে বলতে পারতেছ না, তাই না? এখন তো রিসোর্স ওপেন হয়ে গেছে সবার জন্য। সো তুমি নিজেকে পিছায় রাখবা, এটা কিন্তু করার সুযোগ নেই। এবং আমাদের মধ্যে অবশ্যই ঘাটতির জায়গাটা আছে। এখন হ্যাঁ, কিছু এক্সট্রাঅর্ডিনারি মানুষ সব জায়গাতে আছে, কিন্তু এই এক্সট্রাঅর্ডিনারি তো মেবি 5% or 10%। হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট 90%? সেটাকে তুমি দেখো। আসলে আমি যেটা দেখি যে মানে মেডিকেলে স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে বেশিরভাগের ক্ষেত্রে একটা লেখাপড়াটা সাইড ওয়ার্ক হয়ে যায়। মানে তারা যদি বলা হয় যে আর কি এইচএসসি লেভেল বা এটার সাথে এখানে ডিফারেন্সটা কি, তো দেখা যাইতেছে এইচএসসিতে তো তার উপরে তেমন কোনো প্রেশার নাই, টিউশন নিজে করাইতে হয় না, বা ফ্যামিলি বিয়ার করতে হইতেছে না, অনেক কিছুই করতে হইতেছে না। তো এখন এই লেভেলে আসার পরে তার হয়তো বা লাইফের অনেক আরো চাহিদা বেড়ে গেছে, বা ফ্যামিলিকেও সাপোর্ট দিতে হইতেছে। তো এরকম অনেক কিছুর ভিড়ে সে আসলে লেখাপড়াটাকেই সেকেন্ডারি করে ফেলতেছে। এবং যেমন আমি নিজেও অনেককেই জানি যারা মান্থলি হয়তো 30-40 হাজার টাকা টিউশন করে কামাইতেছে, কিন্তু দেখা যাইতেছে যে তারা লেখাপড়ার ক্ষেত্রে সেই ভ্যালুটা আর কি দিতেছে না। আচ্ছা, এটা তুমি একটা ভালো কথা বলছো যে দেখো সবার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেম হবে না, এবং অনেকের ক্ষেত্রেই থাকবে যে হ্যাঁ তাকে হয়তো বা নিজেকে নিজে চলতে হচ্ছে, বা কাউকে হয়তো বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগছে, বা কারো হয়তো আসলে কিছুই করা লাগতেছে না, ফ্যামিলি তাকে সাপোর্ট দিচ্ছে। আসলে সব ধরনের মানুষ এখানে থাকবে, এবং এক একজনের লাইফ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। এবং এখানে ফর ওন সার্ভাইভাল তাকে তার জায়গা থেকে আসলে চেষ্টা করতে হবে, এগুলো সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আসলে নিজেকে ঠিক করতে হবে যে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমি কি করতে চাই সেটাকে। যেমন মনে করো যে একটা ছেলের নিজের খরচ নিজেকে বিয়ার করতে হবে, তার ফ্যামিলি তাকে অ্যাফোর্ড করতে পারতেছে না, বা তার জন্য এটা ফর ওন সার্ভাইভাল, তাকে তো আসলে নিজেরটা নিজে ম্যানেজ করতেই হবে। কিন্তু এই নিজেরটা নিজে ম্যানেজ করে তো জীবনের প্রাইমারি গোল না। তার প্রাইমারি গোল কিন্তু আসলে ডাক্তার হওয়া, এবং এই ডাক্তার হওয়ার জন্য তার এখন নিজেকে সাপোর্ট দেওয়া লাগবে, সে ওই সাপোর্ট আসবে। সো এটা হবে সেকেন্ডারি কজ বা সেকেন্ডারি কনসার্ন। এইখানে তোমার মেন্টালিটি তোমাকে ঠিক করে দেবে যে তুমি আসলে কতটুকু। যেমন একটা ছেলে যে ডাক্তার হইতে চায় কিন্তু তার ফ্যামিলি সাপোর্ট নাই, সে ডাক্তারি শেখার জন্য তার যতটুকু দরকার সে ততটুকু আর্ন করতেছে, বাকি সময় সে মেডিকেলে ফোকাস দিচ্ছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু টিউশন করছি, কিন্তু আমি টিউশনকে মেডিকেল সায়েন্সের উপরে প্রাধান্য দিই না, যে আমি টিউশন করতে যেয়ে ক্লাস বাদ দিচ্ছি, বা টিউশন করতে গিয়ে এক্সাম সাপ্লি দিচ্ছি, বা টিউশন করতে গিয়ে এইগুলাকে আমি কম করতেছি, ওখানে বেশি ফোকাস দিচ্ছি, এটা না। বরং আমার ফুল ফোকাস ছিল যে আমি মেডিকেলে আমার এটা দরকার, মেডিকেলটা আমার প্রাইম, এবং এটা হচ্ছে আমার সেকেন্ডারি।
সো তোমার মেন্টালিটি তোমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, একটা ছেলের যদি এমন তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগবে, তাকে তো ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, সেটাকে তো আমি ডিনাই করতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমার উদ্দেশ্যটা তোমাকে ঠিক রাখতে হবে। মেন্টালিটি ম্যাটার করে, মেন্টালিটি ম্যাটার করে। কারণ মেন্টালিটিতে আমি সবচেয়ে একটা সুন্দর উদাহরণ দিয়ে যে বাংলাদেশ ক্রিকেট টিমের দিক তাকালে তুমি বুঝবা যে মেন্টালিটি কেন ম্যাটার করে। তুমি জাস্ট সেম প্লেয়ারদেরকে ডিফারেন্ট টিমে নিয়ে যাও, তুমি দেখবো ওদের পারফরমেন্স চেঞ্জ হবে। মেন্টালিটি ম্যাটার। মনে করো যে 200 রানের টার্গেট, বাংলাদেশ ব্যাটিং করে নামছে, তুমিও জানো বাংলাদেশ হারবে, আমিও জানি বাংলাদেশ হারবে, বাংলাদেশের প্লেয়াররাও জানে বাংলাদেশ হারবে। সো ও টার্গেট থাকে যে আমি একটা সম্মানজনক পরাজয় চাই, এবং ও সম্মানজনক পরাজয়ের জন্য ওই 160 রান করে অল আউট হয়ে যাবে। তাহলে ওর কাছে কি যে ঠিক আছে আমি 40 রানে হারছি, 100 রানে না হেরে 40 রানে হারছি। ওর মেন্টালিটি হচ্ছে সম্মানজনক পরাজয় চায়। তো ওর মেন্টালিটি যদি এটা হইতো যে আসলে জিততে চায়, ও যদি 200 রান নাও করতে পারতো, ও 199 করতে পারতো। আমি বলতেছি না যে তুমি রেসের শেষ মাথায় পৌঁছাতে পারবা, কিন্তু আমি বলতেছি তোমার মেন্টালিটিটা ম্যাটার করে। ওর মেন্টালিটি যদি ঠিক হইতো তাহলে 160 করে সে এটাকে হ্যাপি হইতো না। লাইক বাংলাদেশের প্লেয়াররা হ্যাপি 160 করে। তুমি জিনিসটা বোঝো, ওর সম্মানজনক পরাজয় নিজেকে মনে করে যে ঠিক আছে আই হ্যাভ ডান এনাফ। সো মেন্টালিটি এমন একটা জিনিস, তোমার মেন্টালিটি তোমাকে ডিফাইন করবে। তোমার মেন্টালিটি হচ্ছে এই যে আমার এইটুকুই যথেষ্ট। তুমি দেখবা তোমার বডি ওর বেশি করতে চাবে না। তোমার মেন্টালিটি হচ্ছে আমি ওখানে পৌঁছাতে চাই। তুমি দেখবা যে তোমার বডি ওইটার অনুগামী হয়ে তোমাকে হেল্প করবে। সো তোমার বডি কীভাবে ফাংশন করবে, তোমার ব্রেইন কীভাবে ফাংশন করবে, এটা অনেকটাই মেন্টালিটির উপর ডিপেন্ড করে। এই জন্য আমি তোমাকে বলি ছুটির মধ্যে তুমি দেখবা তোমাদের কারো করা হয় না মেজরিটি। কেন? ছুটির মধ্যে তোমার মেন্টালিটি হচ্ছে আমি একটু চিল করবো। সো ছুটির মধ্যে তোমার পরীক্ষার আগে 1 মাস ছুটি দিই আর 15 দিন ছুটি দিই, কার চলতেছেন। কিন্তু পরীক্ষার আগে 2 দিন ছুটি হোক, তোমার মাথায় তোমার মেন্টালিটি কি থাকে, আমার 2 দিন পর পরীক্ষা, আমাকে শেষ করতে হবে। তুমি দেখবা যে যেই পরীক্ষার আগে 2 দিন ছুটি, তুমি আসলে যতটুকু পড়তে পারো, তোমার যেই পরীক্ষার আগে 10 দিন ছুটি, তুমি আসলে এতটা পড়তে পারো না, বা আরো কম পড়া হয়। কেন? বিকজ তোমার মেন্টালিটি এভাবে সেট হয়ে গেছে যে আমার তো 10 দিন সময় আছে, আমি একটু চিল করি না। তোমার মেন্টালিটি এভাবে। কিন্তু তুমি যদি এভাবে মেন্টালিটি করো যে আমি 10 দিনের মধ্যে এইভাবে করবো, তোমার মেন্টালিটি তুমি এভাবে সাজাও। তুমি আসলে তোমার মেন্টালিটিটাকে কীভাবে ডিফাইন করতেছো সেটা খুব বড়োভাবে ম্যাটার করে। সো আমি এখানে বলবো মাইন্ডসেট ইজ এ গ্রেট থিং হেয়ার। সো মাইন্ডসেটটা ঠিক করতে হবে। ঠিক আছে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগে। এখন মনে করো তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া লাগে না, তুমি নিজেরটা নিজে চলো, এইটুকুই। তুমি এটা করতে গিয়ে মনে করো যে হ্যাঁ তুমি এখন পারতেছো যে মাসে 2-3 লাখ টাকা কামাইতেছো, মনে করো অ্যাডমিশন সিজনে যেটা হয়। সো এখন তুমি যেটা করছো, তুমি টাকার পিছনে দৌড়াইতেছো। তোমার তো এখন টাকার পিছনে এই দৌড়ানো, তোমার এখন এটা করার কথা ছিল না, কিন্তু তুমি এখন এটা করতেছো। এখন তুমি এটা হচ্ছে তোমার লাইফে একটা চয়েস। তোমার সামনে একটা চয়েস হচ্ছে আইদার তুমি এখন অ্যাডমিশন সিজনে 2 লাখ টাকা কামাই বা 3 লাখ টাকা কামাই করবা, অথবা তুমি মেডিকেল সায়েন্সের তোমার যে জার্নি সেটাকে তুমি ইনভেস্ট করবা, এখানে তোমার জাস্ট যতটুকু দরকার তুমি সেটুকু নিয়ে আসবে। তোমার সামনে 2টা চয়েস। এখন তুমি যদি একটা চয়েস বেছে নাও যে আমি টাকা চাই, তাহলে তোমার এই সাইড তো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আবার তুমি যদি বলো যে না আমি আসলে মেডিকেল সায়েন্সটাকে খুব ভালো করে শিখতে চাই, তাহলে তোমার তো ওই 2 লাখ টাকাকে স্যাক্রিফাইস করতে হবে। ওখানে 2 লাখ টাকা 20,000 টাকা হয়ে যাবে। কিন্তু তোমাকে চয়েস নেই। তুমি যদি বলো যে ভাই আমি 2টা একসঙ্গে চাই, এটা তো পসিবল না। একটা নৌকা যাচ্ছে এই দিকে, একটা নৌকা যাচ্ছে এই দিকে। সো বোথ ডিরেকশন তো আলাদা। যদি এমন হয় যে 2টা একই সেম ডিরেকশনে যাচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। কিন্তু যেখানে 2টা ডিরেকশন 2 দিকে, সেটা তো আসলে। সো তোমাকে তোমার লাইফের চয়েস তোমাকে নিতে হবে যে আমি এইটা চাই। যেমন আমি আমার লাইফে এরকম একটা চয়েস মেক করছি যে আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম, আমি তখন চিন্তা করছি যে আমি যদি টিউশন না করি আমি কষ্টে থাকবো। আমি ল্যাভিশ তো দূরের কথা, আমি কষ্টেই থাকবো। কিন্তু আমি হসপিটালে টাইম দিতে চাই। আমি যখন ফাইনাল ইয়ারে পড়ি তখন আমি কোনো টিউশন করিনি। মানে টিউশন পাচ্ছি কিন্তু আমি নিচ্ছিও না, টিউশন নিয়ে আমি খোঁজ খবর নিচ্ছি না। আমার তখন উদ্দেশ্য ছিল যে আমি বিকালবেলা সন্ধ্যাবেলা আমি ওয়ার্ডে যেয়ে রোগী দেখবো, রাতের বেলা আমি অ্যাডমিশন করবো, নাইট করবো, আমি সিসুতে যাব, আমি এগুলো এক্সপ্লোর করবো। আমি হসপিটাল ওয়ার্কটাকে আমি এক্সপ্লোর করতে চাইছি, অ্যান্ড আই ডিড দ্যাট। এখন এটা করতে কী হয়েছে, আমার বন্ধু বান্ধব লাখ লাখ টাকা কামাইছে, তারা ট্যুর দিছে, এখানে সেখানে ট্যুর দিছে, মানে এনজয় করছে। আমি কোনো এনজয় করিনি, কিন্তু জাস্ট ওই টাইমটাকে আমি এখানে ইনভেস্ট করছি। আমি চয়েসটা মেক করছি যে ঠিক আছে এখন আমার পরবর্তী লাইফে আমার এটাকে আমাকে হেল্প করছে। ওই ট্যুরটা 2 দিনের মধ্যে 2 দিনে শেষ, কিন্তু ওইখানে যে আমার কয়েক মাসের কষ্ট ছিল, সেই কষ্টটা কিন্তু আমি রেস্ট অফ দ্য লাইফ আমি এটাকে আসলে এনজয় করবো। তোমার লাইফে তুমি কোন ডিসিশন নিচ্ছ এটা তোমাকে ঠিক করতে হবে, তোমার এই চয়েসগুলোকে তোমাকে ঠিক করতে হবে, এবং
কনসিকুয়েন্স কি সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তো যদি এরকম হয় যে আমার আসলে এখন আমি কিছু টাকা কামাই করব, তুমি টাকাটাকে এনজয় করতে চাও, তাহলে আমার কাছে মনে হয় যে মেডিকেল সায়েন্স স্টুডেন্ট হিসেবে এটা আসলে ভুল চয়েস হবে। কারণ ওই টাকাটা 2 দিন পরে তুমি খরচ করে ফেলবা, হারায় যাবে, কিন্তু তুমি যেইটা তোমার গ্যাপ হয়ে গেল, যেটা তুমি মিস করে গেলা, এটাকে রিকভার করা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। সো তোমাকে আসলে তোমার মাইন্ডসেটটাও ঠিক করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার লাইফে কী সিদ্ধান্ত নিচ্ছ তোমাকে এটার জন্য রেসপন্সিবল হইতে হবে। আমি সবসময় মনে করি যে মানুষ এনজয় করতে চায়, কিন্তু মানুষ কনসিকুয়েন্স বা রেসপন্সিবিলিটি নিতে চায় না। তোমাকে তোমার কনসিকুয়েন্স কী হবে, তোমার এই কাজের কনসিকুয়েন্স কী, সেই কাজের কনসিকুয়েন্সটাকে তোমাকে মাথায় রাখতে হবে, সেটার আউটকাম কিনা মাথায় রাখতে হবে, রেসপন্সিবল হইতে হবে। তুমি রেসপন্সিবিলিটি নিবা না, তুমি সব কিছু তোমার ফেভারে চাও, এভাবে দুনিয়া ওয়ার্ক করে না, এভাবে দুনিয়া ফাংশন করে না। যদি আমি বলি যে আমাদের চিন্তা চেতনাটা একদম ন্যারো হয়ে গেছে, আমরা হয়তোবা বলতে পারি যে একটা বক্সের জাস্ট ভিতরেরটুকু দেখতেছি, বাইরে যে আরও কত কিছু আছে এই সব কিছু থেকে আমরা ওয়াকিবহাল না। তুমি ওরা জানতে চাচ্ছই না, জানতেই যাচ্ছি। তোমার এখন দেখো দুনিয়াটা তো এরকম যে তুমি যত বেশি ব্রড মাইন্ডেড হবা, এখন মানুষ ব্রড মাইন্ডেড বললে মানুষ বোঝে হচ্ছে তোমার খুল্লা হয়ে লাফাঙ্গামি করবো, মদ খাবো, পার্টি করবো, হ্যাঁ সি বিচে ন্যাংটা হয়ে ঘুরবো, মানুষ এটাকে ব্রড মাইন্ডেড বোঝে। এটা তো ব্রড মাইন্ড না। ব্রড মাইন্ড হচ্ছে তুমি মনে করো যে সাপোজ একটা সময় মানুষ কাঠ দিয়ে জাহাজ বানাইতো, এরপরে মানুষ স্টিল দিয়ে জাহাজ বানাচ্ছে, স্টিল দিয়ে যে জাহাজ বানাইতো একটা সময় সেটা ডিজেলে চলতো, বা তারপরে বা আরও অন্য কোনো জ্বালানি হবে। তবে এখন তুমি দেখবে যে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলা, সেগুলো দেখবা নিউক্লিয়ার পাওয়ার দিয়ে চলে, বা রাশিয়ান কিছু আইস ব্রেকার আছে দেখবা নিউক্লিয়ার পাওয়ার দিয়ে চলে। সো এইটাই যে তুমি যে আপগ্রেড করতেছো, এটা হচ্ছে ব্রড মাইন্ড। আমার চোখে এটা ব্রড মাইন্ড। যেই কাজটা করতেছি সেটাকে আরো কিভাবে ভালো করা যায়, আরো বেটার কিভাবে করা যায়। যেমন মনে করো যে একটা সময় কোলেসিস্টেকটমি, এই কোলেসিস্টেকটমিটা হচ্ছে ওপেন সার্জারি করতে লাগে, এখান থেকে একটা ইনসেশন দিয়ে এখানে এখন এটা ল্যাপারোস্কোপিক মেথড হয়ে গেছে। হয়তো বা আজকে থেকে 20 বছর পরে বলবে যে এইসব কিছু করা লাগবে না, আমরা ডিফারেন্ট কোনো একটা মেথড বের করলাম, দ্য সেইম। অর্থাৎ মনে করো যে একটা সময় তোমার এই কোনো একটা স্টোন রিমুভ করতে হবে। এখন কোলেসিস্টেকটমি কি, মনে করো যে আসলে কেন করতেছে, কোলেসিস্টাইটিস হয়েছে এই জন্যই তো, কেন হচ্ছে গল স্টোন। এখন মনে করো যে এখন সার্জারি করতেছে, কিছুদিন পর এমন হইতে পারে যে এমন একটা ড্রাগ বের করবো বা এমন একটা লেজার থেরাপি বের করবো যে ওইটা স্টোনকে ওখানে গলায় দিবে, আমার সার্জারি করা লাগবে না। তুমি এটা তুমি চিন্তা করো, বা কীভাবে এগুলো করা যায় এগুলো নিয়ে ভাবো। এইটা হচ্ছে প্রগতিশীলতা, অ্যাকচুয়াল প্রগতিশীলতা। সো আমাদের চিন্তা হচ্ছে আমি কীভাবে আজকে অ্যান্ড্রয়েড ইউজ করি, কালকে আইফোনে শিফট করব, আইফোনের নতুন মডেলে শিফট করব, আমি আইপ্যাড কীভাবে ইউজ করব, ফ্লেক্সিং। তুমি চিন্তা করতেছো আজকে এইটা করতেছি, কালকে লিনের পাঞ্জাবি কিনবো, আজকে বাটার জুতা পরতেছি, কালকে আমি অ্যাডিডাসের জুতা পরবো। তোমার চিন্তাটা যদি এইভাবে ভোগ কেন্দ্রিক হয়, অনেক ছোট, তোমার এই ধরনের মেন্টালিটি দিয়ে হবে না। তোমার মনে করো যে পৃথিবীতে আমার কাছে খুব আশ্চর্যজনক লাগে। মনে করো যে আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি, এটা আমি নিজে যখন এটাকে অবজার্ভ করছি আমার কাছে আমার খুবই ভালো লাগছে জিনিসটা, এবং আমার মেন্টালিটিটা এটাকেও ডিফাইন করছে। আমি বলবো একটা সময় ডিপ ভেন থ্রম্বোসিস, এটার ম্যানেজমেন্ট ছিল ওয়ারফারিন। দেখো ওয়ারফারিন খুবই ভালো একটা ড্রাগ হিসেবে, এবং ইট ইজ গুড। আমার তো কাজ হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিসের ট্রিটমেন্ট তো হচ্ছে, তো মানুষ এখানে থেমে থাকে না। মানুষ পরে দেখছি কি ওয়ারফারিনের কিছু সাইড ইফেক্ট আছে, এবং ওয়ারফারিনের এই সাইড ইফেক্টকে কন্ট্রোলে রাখার জন্য বা ওটাকে প্রেডিক্ট করার জন্য কন্টিনিউয়াসলি ব্লাড টেস্ট করে আইএনআর দেখতে হয়। এরপরে আমার সে যে না আমার তো ঝামেলা হচ্ছে, আমি কীভাবে আরও বেটার করতে পারি, বা ট্রিটমেন্ট 100% সাকসেস রেট না, কিছু জায়গায় ট্রিটমেন্ট ফেলার হচ্ছে। মানুষ কিন্তু তুমি দেখো চাইলে আমাদের মেন্টালিটির উপর বলতে ঠিক আছে এটা আসলে মেনে নিতে হবে, 40% ভালো হবে, 60% ফেল করবে, বা এই সাইড ইফেক্ট হবে, মেনে নিতে হবে। কিন্তু মানুষ এখানে থেমে থাকে না, মানুষ কী করছে অল্টারনেটিভ করছে। এটার অল্টারনেটিভ পরে আসছে লো মলিকুলার ওয়েট হেপারিন, পরে ডিপ ভেন থ্রম্বোসিসের ম্যানেজমেন্ট গেছে লো মলিকুলার ওয়েট হেপারিন, যেখানে ওয়ারফারিন থেকে সাইড ইফেক্ট অনেক কম, অ্যান্ড ট্রিটমেন্ট সাকসেস আগের থেকে প্রায় 15% না 20% বেড়ে গেছে। তাহলে দেখো মানুষ তো এখানেও আমাদের মেন্টালিটি হলে হ্যাঁ খুব পারফেক্ট, আগে এটা ছিল এখন আরও উন্নত হয়ে গেছে, আমার এখানেই থেমে যায়, মানুষ এখানেও থেমে থাকে না। জাস্ট কয়েক বছর আগে এই ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এখন বলে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট দিতে হবে, যেখানে ট্রিটমেন্ট সাকসেস রেট আরও বেশি, মনিটরিংই করা লাগে না।
লো মলিকুলার হেপারিনেও কিন্তু মনিটরিং করতে হয়, হেপাটাইটিসে মনিটরিং করতে হয়, কিন্তু যখন ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট গেছে মনিটরিংও লাগবে না, সাকসেস রেট আগের থেকে আরও বেশি। তাই তুমি দেখো একটা ট্রিটমেন্ট প্রোটোকল ওভার দ্য পিরিয়ড অফ টাইম চেঞ্জ হয়েছে, এবং কোন জায়গায় যে চেঞ্জ হয়েছে সাইড ইফেক্ট মিনিমাইজ করার জন্য, এফিকেসি বাড়ানোর জন্য বা ট্রিটমেন্ট সাকসেস রেট বাড়ানোর জন্য। কিন্তু তুমি দেখো, তুমি যদি ফার্স্ট হ্যান্ডে জাস্ট ওয়ারফারিন দেখো, আমাদের মেন্টালিটি হচ্ছে চলছে চলুক, হচ্ছে তো, কিন্তু মানুষ ওই জায়গায় থেমে থাকে না। হয়তো বা মানুষ সামনে এইটারও অল্টারনেটিভ খুঁজে বের করবে, হয়তো বা ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেকে আরও বেটার কোনো বিষয় তো আবিষ্কার হবে যে এটার সাকসেস রেট আগের থেকে আরও বেশি বাড়বে। মানুষ এইভাবে আরও কীভাবে বেটার করা যায় সেটাকে চিন্তা করে। সো এইটা হচ্ছে ব্রড মাইন্ড। তোমাকে ওই চিন্তা মানে তোমাকে ওই আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে যে কীভাবে এটা করা যায়, কীভাবে এটা করা যায়, কেন তুমি ওই জায়গাটাতে চিন্তা করতে চাও। তোমার চিন্তা যদি জাস্ট এটা হয় যে আমি একটা আইফোনের লেটেস্ট এডিশন নিয়ে ঘুরবো আর একটু মাঝে মাঝে হ্যাং আউট করবো, বা তোমার চিন্তা যদি আসলে অন্য লেভেলে আসলে মানে মেডিকেলে তোমার চিন্তাটা একটা চিন্তা করো, এই তোমাকে যে পার্সপেক্টিভটা দেখালাম এইটা এক ধরনের আইডিয়া। আর মনে করো আমাদের ডে টু লাইফ আমি কী চিন্তা করছি, বিসিএস দিব, একটা এফসিবিএস করবো, চেম্বার জমবে, চেম্বারে প্রতিদিন 70টা রোগী দেখবো, জীবনটা বিন্দাস কেটে যাবে। সো মেন্টালিটি যদি আমরা নিজেদেরকে ব্রড না করি, আমরা কখনোই বাইরের ওদের সাথে ওদের ধারে কাছেও যেতে পারবো না, কারণ ওরা ওই জায়গাটা এই জন্যই যেতে পারছে। মেন্টালিটি হিউজ থিং। আচ্ছা, আরেকটা যে জিনিস দেখা যায় যে ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টরা এইচএসসিতে তো কারো আসলে কোনো কমপ্লেইন থাকে না মেইন বই পড়া নিয়ে, না গাইড বেশিরভাগই পড়ে না, বা পড়লে জাস্ট আর কি কোশ্চেন সলভের জন্য। কিন্তু মেডিকেলে আসার পরে এই মেন্টালিটিটা কিভাবে মানে জাস্ট ক্লাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়? আচ্ছা, এই জায়গাটাতে আমি মনে করি দুইটা জিনিস কাজ করে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যেটা একটা বড় মেজর প্রবলেম, যেটাকে আমি আসলে অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা আসলে ইংরেজি পরীক্ষায় যতই 90 পাই 95 পাই, আমরা আসলে ইংরেজি পারি না, এটা হচ্ছে বাস্তবতা। একটা ইংরেজিতে একটা উপন্যাস আমরা করবো কি অটোমেটিকভাবে উপন্যাসের লাইন বাই লাইন আমাদের ব্রেন যেভাবে কাজ করে আমরা আসলে মুখস্থ করতে যাবো। সত্যি কথা, আমাদের একাডেমিক যেভাবে আসলে আসছে, আমরা জায়গায় যে একটা কিছু পড়তে গেলে মুখস্থ করতে যাই, হ্যাঁ মানে ওইখানে কি এমসিকিউ আসবে এটা চিন্তা করি, ওয়ার্ড বাই ওয়ার্ড, তারপরে সিকিউ কি আসবে এগুলো চিন্তা করি, মাঝখান দিয়ে ওই আসল গল্পের মজাটা আমরা হারাই ফেলি। আসল গল্পের মজাটা যেমন আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, আমাদের সময় যে বিলাসী নামে একটা গল্প ছিল, বা এগুলো আসলে চেঞ্জ হয় না, টেক্সট বই চেঞ্জ হয়, বা এরকম বিভিন্ন উপন্যাস, আমাদের কি হতো এই উপন্যাস থেকে কোশ্চেন আসতো। এখন আমি বসে উপন্যাসে মুখস্থ করবো, এটা কি আসলে সম্ভব? আমাদের কাছে এরকম কোশ্চেন আসতো, আমাদের ও নাটক এরকম মুখস্থ করতে বলবো, লাইন বাই লাইন মুখস্থ করতো, এই কথাটা কে বলছে, এই সংলাপটা কে দিছে। না, আমাদের একাডেমিক এভাবে আমাদেরকে গ্রো করছে যে আমি একটা উপন্যাস মুখস্থ করতেছি, আমাকে উপন্যাস থেকে এমসিকিউ জিজ্ঞাসা করতেছে, আমি একটা নাটক মুখস্থ করছি, এই ডায়লগটা কে দিছে, কাকে উদ্দেশ্য করে দিছে। কিন্তু নাটক তো এরকম জিনিস পড়ার না। আমি এটাকে কেন বলছি, তাহলে ইন্টারমিডিয়েটে আমরা যখন পড়ে আসছি, আমরা সেখানে কবিতা মুখস্থ করতেছি, গদ্য মুখস্থ করতেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতেছি। এটা করতে গিয়ে যেটা হচ্ছে, একটা জিনিস পড়ার পরে ওটার অন্তর্নিহিত একটা যে মেসেজ থাকে, বা ওর আসলে কি বলতে চাইছে এটা বোঝার যে একটা ব্যাপার থাকে, পারসেপশনটা ওটা নাই। আমাদের পারসেপশন হচ্ছে এটা আমি মুখস্থ করবো, আমার ওয়ার্ড বাই ওয়ার্ড অটোমেটিক এটা কাজ করে, এটা আমি এটা ফিল করছি। সো এখন তুমি যখন মেডিকেল সায়েন্সে আসছো, তুমি যখন বই খুলতে গেছো, তোমার বই পড়তে গিয়ে তুমি যখন এই গাইটনের মতো একটা মোটা বই ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে যাবা, ইউ উইল বি লস্ট। এক পেজ পড়তে গেলে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা আরও বেশি লাগবে। গাইটন তো এরকম বই না। গাইটন আসলে যেটা চাইছে যে তুমি এটাকে একটা উপন্যাসের মতো করে বোঝো, সিম্পল, তুমি জাস্ট রিডিং দাও। গাইটন কখনোই চায় নাই তুমি গাইটন মুখস্থ করো। গাইটন বইয়ের উদ্দেশ্য এটা না তুমি গাইটনকে মুখস্থ। গাইটন উদ্দেশ্য এটা হচ্ছে তুমি জাস্ট এটাকে একটা উপন্যাসের মতো করে পড়ো, একটা গল্পের মতো করে পড়ো, জাস্ট তুমি বোঝো ঘটনাকে। তোমাকে আমি গল্প বললাম, মনে করো যে তোমাকে আমি একটা ছুটির গল্প বললাম, যে আমি ছুটি পাইছি, ছুটি পেয়ে কক্সবাজার যে ঘুরে আসি, অনেক মজা করছি, ব্যাক করছি, যাওয়ার সময় হয়েছে যা এগুলো করছি, আসার সময় কাহিনী হয়েছে। কারণ আমি তোমার যদি বলি, তুমি এটা যদি এনজয় করতে চাও, তুমি কি বা মজা করে করে শুনবা। এখন তুমি মজা করে না শুনে মুর্তজা ভাই কোন বাসে গেছে, কোন সিটে গেছে, বাস কয়টায় ছাড়ছে, বাস কত লিটার তেল নিচ্ছে, টিকিটের দাম কত টাকা ছিল, সেই টাকায় ভ্যাট কত, সেই টাকায় ট্যাক্স কত, যাত্রা বিরতিতে 15 মিনিটের জায়গায় 25 মিনিট কেন গ্যাপ লাগলো, এইটাকে গুরুত্ব সহকারে উপস্থাপন করে। এখন তোমার মেন্টালিটি যখন এরকম হয়ে যায়, তুমি তো ওই মজাটা আর পাবা না। আমাদের একাডেমিক
এইখানেও ঝামেলাটা আছে। এখন গাইডন পড়তে এসে যে ঝামেলাটা হয়, কোরিলেট করে যে আমি জাস্ট বুঝবো, ওই মেন্টালিটিটাই নেই। সেকেন্ড কথা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। একটা ইংরেজিতে লেখা বই আমি জাস্ট ওই বুঝতেও একটা কষ্ট হয়। সো এখন মনে করো যে তোমার গাইডন তুমি শুরুতেই করতে গেলা, বুঝতেছো না, পড়ার টেকনিকটাই ভুল, এবং তোমাকে এটাকেও শিখাও দিতেছে না। সিস্টেমের প্রবলেম এখানে আমি অ্যাকনোলেজ করছি, তোমাকে সিস্টেম এটা শেখাচ্ছে না। কারণ আমি যখন ফিজিওলজি ক্লাস শুরু করতে গেছি, আমি নো ডিসরেসপেক্ট, কিন্তু আমাদের একজন টিচার ক্লাসে তো মনে হতো কি যে জাস্ট একটা টেপ রেকর্ডার বাজায় জাস্ট মুখস্থ বলতেছে। আমি তাকে অপমান করার জন্য এটা বলছি না, বাট একজন স্টুডেন্ট হিসেবে তুমি চিন্তা করো, আমি ক্লাসে আসছি, সে জাস্ট মুখস্থ বলে যাচ্ছে, কোনো ইমোশন নাই, নো ইমোশন, লাইক দাড়ি কমা ফুল স্টপ একটা ব্যাপার আছে না, সে জাস্ট গড়গড় গড়গড় করে বলে যাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না, কি হলো, কেন হলো, কেমনে হলো, কোথায় হলো, আমি বুঝতেছি না, কোনটুকু আমার নিতে হবে, কোনটুকু রাখতে হবে, এটা সিগনিফিকেন্স কি, আমি কিছুই বুঝতেছি না। সো আমাকে আমার টিচার শেখাইতেছে না, সে বলতেছে তোমার পরীক্ষায় তোমার বুঝতে পারতে হবে, সে ধুমধাম প্রশ্ন করতেছে। সো আমি এখন কোথায় যাব, স্টুডেন্ট কোথায় যাবে? সো ও তখন কি করবে? তাহলে আমার ও স্টুডেন্ট তো সার্ভাইভ করতে চায়, ও একটা সলিউশন খোঁজে, এখানে গাইড ওর একটা সিভিয়ার হয়ে আসে, গাইডে সোজা প্রশ্ন সোজা উত্তর, এবং পরীক্ষাতে ওটাই জিজ্ঞাসা করে, ওটাই বলে আসে। ওই যে শুরু থেকে, এখন দেখো তুমি গাইডন পড়ে তোমার এত মাথা খারাপ করার থেকে তুমি শুরুতেই গাইড পড়ে সোজা প্রশ্ন সোজা উত্তর অ্যান্সার করতেছো, এই যে তুমি এটার মধ্যে ঢুকলা, এখান থেকে তোমার বের হতে পারবে না। তোমার কাছে একটা ইজি অপশন চলে আসছে, পরীক্ষার একটা হ্যাক চলে আসে, গাইড পড়লে তোমার হয়ে যায়। আপনি যে ইন বিটুইন লাইনসের কথাটা বলছিলেন, যেমন আমি গাইডনে হয়তোবা 20 লাইন পড়লাম, সেখান থেকে আমি আসলে 3টা লাইন নিতে পারতেছি, বা ওই 3টা লাইন আর কি আমার ওই কোশ্চেনটার মধ্যে লাগতেছে, তো ওই 3টা লাইন দিয়েই কোশ্চেনের অ্যান্সারটা গাইড সাজাই দিছে, সেই জায়গাতে তো আমার এই 20টা লাইন পড়ার দরকার পড়তেছে না। কিন্তু ওই 20টা লাইন কিন্তু একটা কনটেক্সট, এইটাই ওইটা মানে ওই 3টা লাইন কেন আসলো, কিভাবে আসলো, সেই 3টার একটা কনটেক্সট আছে। যেমন আমি হয়তো বা তোমাকে মনে করো যে আমি অনেকগুলা বাসে করে যাতায়াত করছি, মনে করো ঢাকা টু বরিশাল, মনে করো 6 রকম বাস আছে, আমি 6 রকম বাসে গেছি, এবং আমি তোমাকে বললাম যে দেখো এই বাসটা সবচেয়ে ভালো। এখন এই যে এই বাসটা ভালো কেন, তুমি বলো ভাই কেন ভালো, আমি তোমাকে প্রত্যেকটা বাসের A to Z বলে 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 বুঝাইলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তখন তোমাকে বললাম যে এইটা ভালো, তখন তুমি যেভাবে ভালো বুঝবা। আর আমি যদি সব বাদ দিয়ে বলি যে এই বাসটা ভালো, শেষ। তুমি জানো, আমি বলবো যে এটা মুর্তজা ভাই বলছে এই কারণে ভালো না, হ্যাঁ তুমি বুঝতেছো যে এটা ভালো, দুইটা ক্ষেত্রেই তোমার এন্ড পয়েন্ট সেম, এই কোম্পানির বাসটা ভালো, বাকিটা বাদ। কিন্তু ওটা কেন ভালো, কেন ভালো না, ওরা কেন ভালো না, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এইটা তুমি কিছুই জানো না। তোমার আলটিমেট প্রশ্নের উত্তর তুমি জানো, হ্যাঁ তুমি 500 টাকা দিয়ে টিকিট কেটে বাসে করে যাচ্ছ, তুমি সঠিক বাসেই যাচ্ছ, মানে তোমার সিদ্ধান্ত সঠিক হয়েছে, কিন্তু ইন বিটুইন দ্য লাইন না জানার কারণে যে প্রবলেমটা হবে, যেই দিন তোমার সামনে ওই বাসে টিকিট পাবে না, তখন তুমি বুঝবে না কোন বাসে যাইতে হবে। মানে এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম। তো ঝামেলাটা হইতেছে যে গাইডন থেকে শুরু করে অন্য বইগুলো যেটাকে অফার করে, তোমাকে আসলে ওই লাইনটার পেছনের প্রেক্ষাপটটাকে বোঝাই দেবে, যেটা গাইডে তোমার আসবে না। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, গাইডন বা আমাদের যে মেইন বুকগুলা যেগুলো আমরা বলি, তো সেখানে প্রথম দিকে পড়তে গেলে হয়তো অনেক কষ্ট হয়, কিন্তু কিছুটা দিন পড়ার পরে আসলে এই লেখকের মানে লেখার ধরনটা বুঝে যাওয়া যায়। না এটাও তো তোমাকে এই টাইমটা স্পেন্ড করতে হবে, এখানে অবশ্যই টিচার লাগবে। আমি তো সবসময় বলি যে মেডিকেল সায়েন্স একা একা পড়া গেলে তো মেডিকেল কলেজ দরকার ছিল না, অবশ্যই আমাদের টিচার দরকার, এবং আমাদের একটা টিচার সংকট আছে, এবং টিচার থাকলেও দেখা যাচ্ছে ভালো করে শিখাইতে পারার টিচারের সংকট আছে। কিছু আমি এখানে কাউকে আসলে অসম্মান করে বলছি, আমি জাস্ট রিয়েলিটিকে বলছি। কিছু টিচার জাস্ট চাকরির জন্য টিচিং করে, কিছু টিচার ওই সাবজেক্টটা শেখানোর টিচিং করে, দুইটা টিচিং সেম হবে না, দুইটা টিচিং কখনোই সেম হবে না। যে একটা চাকরি হিসেবে এটাকে নেয় তার টিচিং, আর যে ফিজিওলজিকে শেখাইতে চাই তার টিচিং কখনোই সেম হবে না। সো এই পার্থক্যগুলো তো অবশ্যই আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে বই তোমার হচ্ছে, তুমি যেটা বললা যে একবার যখন স্টুডেন্ট শেখার মজাটা পাবে, অটোমেটিকভাবে এই শেখার মজাটা পাইলে তার জানার আগ্রহ আরও বাড়বে, এবং সে এটাকে আরও সুন্দরভাবে শিখতে পারবে। কিন্তু যখন তার ওই শেখার মজাটা থাকবে না, সে ওই ইন্টারেস্টটা গ্রো করতে পারবে না, তার জন্য সাবজেক্টটা বোরিং সাবজেক্ট হবে, এই সাবজেক্ট হয়ে যাবে কি আমার জাস্ট এটা পাস করা দরকার। সো তখন সে পাস করার জন্য যতটুকু দরকার ওইটাই পড়বে, দাঁতে দাঁত কামড়ায় জাস্ট মানে কোনো রকমের দিনটা পার করতে হবে। দুইটা জায়গায় মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, দুইটা জায়গায় আউটপুটও আলাদা হয়ে যাবে। যে ছেলেটা ফিজিওলজি বা অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি বা অন্য যে কোনো সাবজেক্ট মজা নিয়ে জানে, সে মজা পাচ্ছে, সেটাকে এক্সপ্লোর করতেছে, এটা সে যেভাবে শিখলো, আর একটা ছেলে জাস্ট এই সাবজেক্টটা কোনো রকমের শেষ করতে পারলে বাঁচি, বা এটা তার জন্য একটা বার্ডেন হয়ে গেছে, দুইজনের আউটপুট কখনোই সেম আসবে না। আচ্ছা, এটা তো গেল প্রথম পয়েন্ট।
সেকেন্ড পয়েন্টটা কি? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার যে মানুষের চিন্তা করার একটা স্কিল আছে। চিন্তা করার স্কিলটা কীরকম? সেটা হচ্ছে, মনে করো আমরা যখন অঙ্ক করছি ইন্টারমিডিয়েটে, হায়ার ম্যাথের অঙ্কগুলো করছি, অঙ্ক করার সময় যেমন বৃত্ত, চতুর্ভুজ, একটা অঙ্কের একটা কনসেপ্ট পড়ছিলাম প্রথমে, এবং সেই কনসেপ্টটা শেখার পরে কিছু অনুশীলনী থাকতো, আমরা সেগুলো সলভ করতাম। কিসের বেসিসে সলভ করতাম? ওই কনসেপ্টের বেসিসে। আচ্ছা, এখন টেক্সট বইটা পড়াটা হলো ওই কনসেপ্টটা শেখার মতো। তুমি যেইটা শিখলা এই নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে। মনে করো যে তোমাকে তোকে বললাম যে একটা ফিভারের 100 রকম কারণ থাকতে পারে, কিন্তু এটা কি টিউবারকুলোসিসের ফিভার, নাকি এটা লিম্ফোমার ফিভার, নাকি এটা লিউকেমিয়ার ফিভার, তোমাকে ওই লাইনে চিন্তা করে আগে বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করে বের করতেছো, এখানে তুমি কি করতেছো? তুমি যা শিখছো সেই নলেজটা এখানে অ্যাপ্লাই করতেছো। এই অ্যাপ্লাইটা করতে গেলে তোমাকে মাথার মধ্যে কি ব্রেন স্টর্মিং করতে হচ্ছে না? যেমন আমরা এখন হিস্ট্রি নিই, দেখো স্টুডেন্টরা কেন হিস্ট্রি নিতে পারে না? বিকজ ও বুঝতেছে না আমাকে কী প্রশ্ন করতে হবে। মনে করো যে তুমি জ্বর নিয়ে আসছো, আমাকে যদি কেউ বলে যে আমার 3 দিনের জ্বর, আমার মাথায় আসবে 3 দিনের জ্বর, তার মানে এটা খুব শর্ট একটা পিরিয়ডের জ্বর। কী কী কারণে এই জ্বরগুলো হইতে পারে? তখন আমার মাথায় ঠিক আছে আপনার কি এই, তখন আমার মধ্যে ঠিক আছে এটা হইতে পারে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, ইউটিআই হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তখন আমি এগুলো প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে 3 দিনের জ্বর কেন আসতে পারে। তাহলে এখানে 4টা কারণ আমার মাথার মধ্যে আসলো। এই 4টা কারণকে আমি বসে বসে খুঁজবো কোনটা প্রেজেন্ট কোনটা অ্যাবসেন্ট, হিস্ট্রি দিয়ে। তখন আমি জিজ্ঞেস করবো তোমাকে প্রস্রাবে জ্বালাপোড়া করে কিনা, তোমার কাশি আছে কিনা, বা তোমার কি ডায়রিয়া হয়েছে কিনা, এটা সেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো। তখন তুমি বলছো আমার একটু প্রস্রাবে জ্বালাপোড়া করে। তখন আমি ছিলাম তোমার তাহলে ইউটিআই হইতে পারে। তাহলে ইউটিআইটা কেন হলো? তোমার কি ডায়াবেটিস আছে কিনা, নাকি তোমার কোনো প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টর ছিল কিনা, নাকি এখানে অন্য কোনো ঘটনা আছে, সেটাকে আমি একটু অ্যাসেস করবো। তাহলে এই জিনিসটা কিভাবে করতেছি, এটা কি কোনো বইতে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে লিখে দেওয়া আছে? না, এটা আমাকে আসলে ওই নলেজটাকে অ্যাপ্লাই করতে, আমার মাথার মধ্যে চিন্তা করে কোশ্চেনগুলো সাজায় জিজ্ঞেস করতে। যেমন একটা লোকই যখন আমার কাছে এসে বলে যে আমার 1 মাস ধরে জ্বর, তখন আমাকে খুঁজতে হয় যে 1 মাস ধরে কেন জ্বর হইতে পারে। টিউবারকুলোসিসও 1 মাস ধরে জ্বর হতে পারে, তোমার কোনো একটা পেশেন্টের লিউকেমিয়া হলেও 1 মাস ধরে জ্বর হইতে পারে। তাহলে আমাকে কিন্তু ওটা চিন্তা করে বলতে হবে, খুঁজতে হবে, বা অন্য কোনো একটা ডিজিজ থাকতে পারে। তাহলে আমি ইনফরমেশন যা শিখছি সেটাকে আমার ব্রেন স্টর্মিং করে চিন্তা করে করে অ্যাসেস করতে হয়। সো টেক্সট বই তুমি যখন পড়তেছো তখন তোমার যেটা হয় সেটা হচ্ছে এই চিন্তা করার ক্যাপাসিটিটা গ্রো করে। লাইক তুমি তুমি টেক্সট বই পড়ছো, এখন তোমাকে প্রশ্ন করলাম, তুমি সাথে সাথে অ্যান্সার দিতে পারবা না, তোমার একটু সময় লাগবে, মাথার মধ্যে অ্যান্সারটা গুছাবা, তখন তুমি অ্যান্সার দিবা। বাট তোমার এতে কি হবে? চিন্তা করার ক্যাপাসিটি গ্রো করবে। গাইডে তোমার যে ভুল প্রবলেমটা করবে, গাইড তোমাকে চিন্তা করার এই স্কিলটা গ্রো করতে দিবে না। সরাসরি একটা সিনারিও দিয়ে অ্যান্সার দেওয়া আছে, গাইডে অ্যান্সার দিয়ে দাও। তুমি যে চিন্তা করে অ্যান্সারটা বের করবা, তোমাকে চিন্তাটা করা লাগলো না। এটা তোমার সুবিধা কি? তোমার কষ্ট কমে গেল এখন। কিন্তু অসুবিধা কি? চিন্তা করার ওই স্কিলটাই তুমি ডেভেলপ করতে পারলো না। এটা তোমার লং রানে তোমাকে ক্ষতি করবে। যেমন এটার কারণে একটা যেমন প্রবলেম দেখা যায় যে হয়তো বা একটা সিনারিও দেওয়া আছে, তার অনেকগুলো ডিফারেনশিয়ালস, ও ডিফারেনশিয়াল ধরতেই পারবে না। ক্লিনিশিয়ান হিসেবে ডিফারেনশিয়ালস বের করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা হতে পারে যে সে মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে সে 5 নাম্বারে বলতেছে, 5টা কজ রিজনিং করতে পারছে না, ক্লিনিক্যাল জাজমেন্ট ভুল। মানে এখানে আসলে এই সিনারিওতে কোনটা সে সেটা আসলে না ধরতে পারবে না। এইটাই তো তোমার ক্লিনিশিয়ান হিসেবে ঝামেলা হবে। এটা আমি তো এই জন্যই বলছি ডিফারেনশিয়াল। মনে করো যে একটা লোকের 1 মাস ধরে জ্বর, এটা ডিফারেনশিয়াল লিম্ফোমাও হইতে পারে, লিউকেমিয়াও হইতে পারে, টিউবারকুলোসিসও হতে পারে, আর আদার কোনো প্রবলেমও থাকতে পারে। এমনও হইতে পারে লোকটা এইচআইভি আছে। এখন মনে করো যে ওই রোগীর কনটেক্সটে কোনটা আগে হবে। এখন অনেক রকম রোগী তো 1 মাসের জ্বর নিয়ে আসে, সবারই কি 1 নাম্বার ডিফারেনশিয়াল টিউবারকুলোসিস হবে? নেভার। কোনো রোগীর ক্ষেত্রে 1 নাম্বার ডিফারেনশিয়াল এইচআইভিও হইতে পারে। সো এই যে তোমার 4 রকম ডিফারেনশিয়াল থাকবে, যেটা এক এক পেশেন্টে সিকোয়েন্স একরকম হয়ে যাবে, এটা তো তোমাকে চিন্তা করতে হবে। এখন এটা তো তোমার কোনো কোশ্চেন কোনো বইতে হবে, কোনো দিন লিখে দেয় হবে, কখনোই সম্ভব না। এটা যদি এরকম হইতো তাহলে তো রোবট দিয়েই মানুষের চিকিৎসা করা যায়, তাহলে গুগল দিয়ে সবার চিকিৎসা করা যায়। তো গুগলে বলতো যে সিমটম কি এই, চ্যাট জিপিটিকে বলতাম সিমটম কি এই, চ্যাট জিপিটি বলতো জানা আপনার ক্যান্সার। গুগলে করে না যে আমার মাথা ব্যথা কি হইতে পারে, গুগল বলবে আপনার ব্লাড ক্যান্সার, আপনার ব্রেন ক্যান্সার। গুগল জিনিসটা তো এটা, মেশিন ওই চিন্তাটা করতে পারে না, মেশিন ওই রিজনিং করতে পারে না, যে রিজনিংটা হিউম্যান মাইন্ড করতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ হিউম্যান মাইন্ড। এখন এইটা তো ডেভেলপ করতে হয়। এইটা কিভাবে ডেভেলপ হবে? যখন তুমি ইনফরমেশনগুলোকে প্রসেসিং করে থট প্রসেসটাকে কাজে লাগাইতে পারবা। লাইক তুমি ওরা বলা যে আমার পেটে ব্যথা তো 50 রকম কারণ আছে।
ওইটাকে তো আমাকে বের করতে হবে। পেটে ব্যথা তোমার আইবিডির জন্য হয়, আইবিএস এর জন্য হয়, অ্যাপেন্ডিসাইটিসের জন্য হয়, অনেক রকম রোগের কারণে আছে। এইখানে কোন কারণে তোমার এটা হলো বা কি কি সম্ভাব্য কারণ হতে পারে, এখন আমার কাছে যেটা সম্ভাব্য কারণ মনে হতে পারে সেটাকে তাহলে আমার ইনভেস্টিগেট করে বের করতে হবে। এখন মনে করো যে আমার ডিফারেন্সিয়ালসে আমি ওটাকে ফালাইতেই পারি না, কিন্তু ওটাই আসলে ডায়াগনোসিস হয়ে বসে আছে। আমি ডিফারেন্সিয়ালি চিন্তা করি না, আমি ইনভেস্টিগেশনও করলাম, তাহলে রোগটা ডায়াগনোসিস হবে না। এই যে আমরা বলি না রোগ ডায়াগনোসিস হচ্ছে না, কেন ডায়াগনোসিস হচ্ছে না? বিকজ ওই রিজনিং করে ওই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতেই পারি নাই। আমরা এখন শুনি না যে বাংলাদেশে ডায়াগনোসিস হয় নাই, বাইরে গিয়ে ডায়াগনোসিস হয়েছে। আনফর্চুনেটলি দিস ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটা তো ট্রু। তাহলে এই যে ডায়াগনোসিসটা বাংলাদেশে হইল না, যেটা বাইরে গিয়ে ডায়াগনোসিস হলো, কোন জাজমেন্টে এটা হইলো? এখানে একটা বড় কারণও কিন্তু এটা যে ওই থট প্রসেস আমরা ওই স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি নাই। তাহলে ওই স্কিলটা কিভাবে ডেভেলপ হবে? এটা এইভাবেই ডেভেলপ হওয়াটা শুরু হবে এখান থেকে। তুমি বইটা পড়বা, তোমাকে কোশ্চেন করবে, তুমি মাথার মধ্যে অ্যান্সারটা চিন্তা করো। আমি বলতেছি না তুমি পরীক্ষার হলে গিয়ে ফার্স্ট হ্যান্ডে এটা করো, কিন্তু তুমি তো আগে থেকে নিজেকে প্র্যাকটিস করো। লাইক আমি যখন একটা স্টুডেন্টকে বলি যে তুমি কোশ্চেন ব্যাংক থেকে অ্যান্সারটা নিজে নিজে বই থেকে পড়ে তুমি নিজে নিজে চিন্তা করো। এখন তুমি বলছো ভাই এটা করতে তো সময় লাগে, সময় তো লাগবে। এটাই তো, তুমি এটা করলে তো তোমার না ব্রেন তোমার স্টর্মিং করা তুমি শিখতে পারবা। একটা পেশেন্ট আসার পরে তোমার রোগ ধরতে যদি আধা ঘন্টা লাগে, রোগীও চলে যাবে, তোমার চেম্বারও ওই দিন ভেঙে যাবে। সো তোমার তো স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে। সো এই জায়গাগুলোতে আসলে টাইম ইনভেস্ট করতে হবে, এবং টেক্সট বই পড়া এখানে এই জন্য গুরুত্বপূর্ণ। এবং গাইড এই জায়গায় তোমার ক্ষতি করতেছে। গাইড তোমাকে একটা শর্ট টার্ম রিলিফ দেয় যে তোমার এক্সামটা তুমি খুব ইজিভাবে দিয়ে আসতে পারো, কিন্তু তোমার লং টার্ম ক্ষতিটা এভাবে করে যে তোমার ব্রেইনকে তুমি ইউজ করে জটিল চিন্তা করতে পারো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন? আমরা যে বলি না যে এআই দিয়ে মানুষের জব রিপ্লেস হয়ে যাচ্ছে, এআই দিয়ে কোডারদের জব রিপ্লেস হয়ে যাচ্ছে, হচ্ছে না? কিন্তু কেউ বলছে এআই দিয়ে ডাক্তারদের কাজে রিপ্লেস হয়ে যাবে? এখনো এটা বলে নাই। এখনো বলে নেই। কেন কেন বলে না? সামনের কথা বাদ দাও, এখনো কেন বলে নাই? কেন মেশিন দিয়ে ওটা এখনো হচ্ছে না? কারণ এটা তো পুরো একটা থট প্রসেস। এই থট প্রসেস মেশিন লার্নিং এত ইজি না। হয়তো বা সামনে কি হবে আমি জানি না, বাট আমি এখন যেটা বলতেছি এই চিন্তা প্রসেস এত ইজি না। অনেকে বলে চ্যাটজিপিটি অনেক ভালো। আমি নিজে 5 মিনিট কিন্তু আসলে এমআরসিপি কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য যেটা 5 মিনিটের সবচেয়ে ইজি, এবং 5 মিনিটের মতো কোশ্চেন আসলে আসে না। 5 মিনিট ওয়ে টু ইজি। মানে আমি কম্পেয়ার করলে 5 মিনিটের কোশ্চেন আমি নিজে চ্যাটজিপিটিকে যতগুলো চেক করাইছি সবগুলো তো ভুল দিয়েছে। আমি নিজে যখন পার্সোনালি ডিল করছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি। সো এআই এখন ওই জায়গায় যাইতে পারে নাই। যতই বলো ওই যে কি বলে চ্যাটজিপিটি ইউএসএবিলি সলভ করে আসছে, মেবি হইতে পারে। আমি 5 মেডিসিন সলভ করতে আমি নিজে দেখছি পারে নাই। আমার কাছে দেখছি যে তারা ভুল অ্যান্সার দেয়, এবং এখনও তারা ওই অ্যাকুরেসি ডেভেলপ করতে পারে না। এবং আরও কথা বলছি, 5 মেডিসিনে যেভাবে সিনিয়র আসে এটা মানে ওয়ে তোমাকে অনেক ক্লু দিয়ে দেয় ওরা কোশ্চেনে। মানে তুমি যদি ইন্টেলিজেন্ট হও তুমি আসলে অ্যান্সার বলে দিয়ে আসতে পারবা। 5 মেডিসিনের মতো রিয়েল লাইফের পেশেন্ট 5 মেডিসিনের মতো করে আসে না। সো আমার কথা হচ্ছে হিউম্যান থট প্রসেস মেশিন দুইটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যই এটা। সো তোমার ওই থট প্রসেসে তোমাকে স্কিলের মাধ্যমে ডেভেলপ করতে হবে, তোমাকে তো এটা প্র্যাকটিস করে করে তোমাকে করতে হবে। সো তুমি যদি প্র্যাকটিসটাই যদি করতে না পারো, তুমি যদি এখন এই 27 বছর বয়সে এসে বলবো যে আমি 27 বছর বয়সে এসে এফসিপিএস ট্রেনিংয়ে ঢুকে আমি এটা ডেভেলপ করবো, এত ইজি না। তোমার ব্রেন যখন নরম থাকবে তোমার তখনই ওটা করা উচিত, তাই না? একটা মাটি থেকে যে হাড়ি পাতিল বানায় শক্ত মাটিতে হয় কখনো? ওটা নরম মাটিতে করতে হয়, কাদা দিয়ে করতে হয়। সো তোমার যেই মুহূর্তে তোমার ব্রেনটা কাদা অবস্থায় আছে, তুমি ওই টাইমটা তোমার বেস্ট টাইম। সো ডোন্ট ওয়েস্ট ইট। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা দেখি যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা হয়তো শুরু করলো অনেক মোটিভেশন নিয়ে যে আমি বই পড়বো, বই পড়লো, কয়েকটা আইটেম দিতে গেল, আইটেম আসলে ভালো হইতেছে না, হলো না। দেন তারা দেখলো যে তারই অমুক ফ্রেন্ড গাইড পড়ে গেছে, খুব ভালো আইটেম দিয়ে দিছে। তো তখন তাদের চিন্তা ভাবনা যে এইচএসসি পর্যন্ত যেমন এক্সাম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা ছিল যে আমার ভালো রেজাল্ট করতে হবে, তো এখানে এসে তো রেজাল্টটা হইতেছে না। তখন স্টুডেন্টটা চলে যাইতেছে যে আমি গাইডে শিফট করি, যেহেতু আমি গাইড থেকে আমি রেজাল্টটা পাইতেছি, একদম ইনস্ট্যান্ট যে রেজাল্টটা সেটা আমি গাইড থেকে পাইতেছি। তো এই কারণে আর কি স্টুডেন্টদের ভিশনটা আসলে থাকতেছে না, যে আমি লং টার্ম প্ল্যানটা থাকতেছে না, যে আমি মেইন বইটা আমি আসলে এই প্ল্যানে যাইতেছি। মানে স্টুডেন্টরা শর্ট কামিংসেই আসলে থেমে যাইতেছে। আচ্ছা, এখানে আমি দুটো উত্তর দেব। প্রথম উত্তর দিই, সেটা হচ্ছে আমি যখন 4th ইয়ারে পড়ি আমি তখন ঠিক করলাম যে আমি গাইড আর পড়বো না। এর আগে আমি গাইড বই মিলাই পড়ছি, বাট 4th ইয়ারে আমি ঠিক করলাম আমি গাইড পড়বোই না। এটা ঠিক করলাম কেন? বিকজ আমি ফিল করতেছিলাম যে আমার
প্রফে কনফিডেন্স হচ্ছে না, টার্মে কনফিডেন্স থাকতেছে না। আমি বুঝতে পারলাম যে আসলে কেন কনফিডেন্স, বিকজ আমি বুঝতেছিলাম যে আসলে আমার নলেজ ডেফিসিট আছে। কেন ডেফিসিট আছে? বিকজ আমি টেক্সট বই মানে যেভাবে পড়া হচ্ছে সেভাবে পড়তেছি না। তারপর আমরা ঠিক আছে, আমার জার্নি হওয়া উচিত জার্নি ফর এক্সিলেন্স। সো এরকম যখন করতে গেলাম, প্রথম দিকে আইটেমে খুব ঝামেলা হচ্ছে। ওই মোমেন্টে আমি একটা সিনিয়র, তখন খুব সারা ফিল ছিল। সেটা হচ্ছে আমাদের এক সিনিয়র ছিল, আমাদের নটরডেমের এক সিনিয়র ছিল, ইউএসএমএলই পার্ট 1 পাস করে বা স্টেপ 1 পাস করে। সে এটা পাস করে 4th ইয়ারে থাকা অবস্থায়। সো তখন মোটামুটি খুব এটা নিয়ে খুব হাইপ উঠে গেছে ওই মোমেন্টে। এখন হয়তো বা এগুলো ইজি হয়ে গেছে, বাট ওই সময় এটা খুব একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। তো পরে ভাইকে বলছি যে ভাই মানে আপনার পরামর্শ কী? সে বলছে দেখ যে আইটেমের ভ্যালু আজকে শেষ, এই নাম্বার তোর লাইফে কোনোদিন কাজে লাগবে না, কিন্তু নলেজটা তোর কাজে লাগবে। তুই যদি নলেজটাকে গেইন করতে পারিস, এই নলেজটা দিয়ে তুই রেস্ট অফ দ্য লাইফ তুই কাজ করবি। সো নলেজ ইজ ইম্পর্টেন্ট। সো তুই নলেজের পিছনে দৌড়া। তোর আইটেমে 5 পাইলেই নাকি 7 পাইলেই ডাজ নট ম্যাটার, তোর আইটেম পাস শেষ। এটা তখন আমি বুঝছি যে আইটেম ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড হিসেবে কাজ করে। ডেফিনেটলি যে আমি আইটেমে 7 পেলাম, 7.5 পেলাম, 8 পেলাম, ইনস্ট্যান্ট একটা রিওয়ার্ড, এটা ভালো লাগে। কিন্তু লং রানে এই আইটেম আমার জন্য ম্যাটার করে না। লং রানে আমার ম্যাটার করে আমি নলেজটা আছে কিনা। সো আমি তখন কী করলাম যে আমি আসলে আইটেমে কী পাইলাম আমি আর চেক করতেছি না। কিন্তু আমার কথা হচ্ছে সবাই হয়তো বা এটাকে অ্যাকসেপ্ট করবে না, তার হয়তো, যেমন আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি ফার্মাকোলজি ফার্স্ট টার্মের সময় 4টা আইটেমে পেন্ডিং খেয়েছি কেন? আমাকে ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করছে। ম্যাডাম যেভাবে শুনতে চেষ্টা আমি ওইভাবে ক্লাসিফিকেশন বলতে পারিনি, বিকজ টেক্সট বইতে ওভাবে গোছানোভাবে ক্লাসিফিকেশন দেওয়া থাকে না ফার্মাকোলজিতে। মানে আমি কোনো অহংকার করে বলতেছি না, ফার্মাকোলজিতে আমি এখন পর্যন্ত মেবি প্রায় 3000 স্টুডেন্ট পড়াই ফেলছি। সো 3000 স্টুডেন্ট 4-5 বছরের মধ্যে, 4-5 বছরও না, মেবি 3 থেকে 4 বছর, অনেক। সো বাংলাদেশে আমার মনে হয় মেডিকেল স্টুডেন্ট আমাকে ফার্মাকোলজির জন্য সবচেয়ে বেশি চেনে। সো আমার এই যে আমি 3-4টা আইটেমে পেন্ডিং খেয়েছি, ইট ডাজ নট আসলে কেউ এখন জানতেছেও না, ইট জানলেও ইট ডাজ নট ম্যাটার, তাই না? এখন ফার্মাকোলজিতে মানুষ আমার টিচিংটাকে অ্যাকসেপ্ট করছে, মানুষ ক্লাস করে উপকৃত হচ্ছে, ম্যাটার করে, এটা ম্যাটার করে। ওই আইটেমে আমি কত পাইছি ইট ডাজ নট ম্যাটার। আমাকে কেউ এসে জিজ্ঞেস করে না, ভাই আপনার কাছে ফার্মা পড়বো, আপনি প্রফে ফার্মা ভাইভাতে কত পাইছেন? নো ওয়ান আস্ক মি, এটা আমাকে কেউ জিজ্ঞাসা করে না। বরং স্টুডেন্টের কনসার্ন থাকে সে ফার্মাকোলজি আমার থেকে শিখতে পারতেছে কিনা, আমি ক্লিনিক্যাল লাইফে ফার্মাকোলজি নলেজটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা, আমি এভাবে চিন্তা করি। এখন সেকেন্ড কথা আসি যে ঠিক আছে, আমি বলছি না তুমি আইটেম বিসর্জন দাও, আমার কথা হচ্ছে তুমি টেক্সট বইটা পড়ো, তুমি পরীক্ষার আগে তুমি দেখে নাও তোমার কোন কোন কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, বা তোমার ম্যাডাম তোমাকে করতে পারে, বা তোমার টিচার তোমাকে করতে পারে। তুমি সেটার অ্যান্সার তুমি যা বইটা পড়ছিলা সেখান থেকে বের করো। তুমি ব্রেন স্টর্মিং করো, তুমি গাইডের অ্যান্সারটা দেখো না, তুমি কোশ্চেনটা দেখো, তুমি অ্যান্সারটা চিন্তা করো এটার অ্যান্সার এটা, এবার তুমি মিলাও, বইয়ের সাথে মিলাও বা তোমার মতো করে সাজাও। হ্যাঁ, এটা তোমার 1 ঘন্টা সময় বেশি লাগবে, বাট তুমি যদি এই কাজটা করতে পারো, তোমার ব্রেন যেভাবে ব্রেন স্টর্মিং করা আস্তে আস্তে শিখবে, ইউ উইল বি বেনিফিটেড ইন ইউর নেক্সট টাইমস। সো তুমি আইটেম এইভাবে করো, তুমি কোশ্চেনগুলো দেখে যাও, তোমার তো এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করবে, তুমি আগে থেকে প্রিপেয়ার্ড হও। হ্যাঁ, এটা করতে গেলে তোমার আরেকজনের থেকে 2 ঘন্টা বেশি লাগবে। তোমার যে বন্ধু শুধু গাইড করে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, ওর হয়তো বা 2 ঘন্টা লাগবে, তোমার হয়তো বা 4 ঘন্টা লাগবে। তোমাকে টাইম দিতে হবে, বাট তোমার এন্ড রেজাল্টটা তোমার জন্য লং রানে বেনিফিশিয়াল। হ্যাঁ, আপনার এই কথাটার সাথে আমি যেটা বলতে চাই যে এই প্রবলেমটা আসলে বেশিরভাগই ফেস করে, যে মেইন বই পড়ছে ঠিক, কিন্তু সে আসলে কোনো কোশ্চেন সলভ করেনি বা কোশ্চেনটা সে জানে না। এই কারণেই যখন আর কি আইটেমে যেতেছে, ফার্স্ট টাইম শোনার সাথে সাথে আসলে মাথার সাথে সাথে কাজ করতেছে না এতটা। হ্যাঁ, তো এই কারণে দেখা যাইতেছে আইটেম পারফরমেন্স আসলে ভালো হইতেছে না। আমি বললাম যে তুমি আগে কোশ্চেনগুলো দেখে যাও, তোমার একটা সলিউশন দরকার, সো আই এম গিভিং ইউ দ্য সলিউশন। কিন্তু তুমি যদি এখন বলো যে আমি ছেড়ে গাইডই পড়বো, এটা ভুল। তুমি আইটেমে ভালো পারফরমেন্সটা ওকে, তোমাকে ওই কোশ্চেনগুলাই করবে। সো তুমি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তুমি যদি মানে টেক্সট বই থেকে নিজে খুঁজে নাও, নিজে খুঁজে নিলে সেইটা তোমার সবচেয়ে ভালো শেখা হবে। আর তোমাকে কেউ একজন জাস্ট হাতে ধরে দেখাচ্ছে এই প্রশ্ন এই উত্তর, তুমি কখনো সাইড লাইনে চিন্তাই করতে পারবা না। মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা ইম্প্রোভাইজ করার যে ব্যাপারটা, ওইটা তুমি শিখতেই পারবা না। কিন্তু তুমি যখন এই যে
চিন্তা করতে পারবা। এই চিন্তা করার ক্যাপাসিটিটা গ্রো করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল সায়েন্সে যেদিন ডক্টরদেরকে চিন্তা করা লাগবে না সেই দিন ডক্টরদের প্রয়োজন হবে না, AI রোবট দিয়ে মেডিকেল সায়েন্সে কাজ করা সম্ভব হবে। তা না, বলবে যে হ্যাঁ ওর হোল বডি টেস্ট করো, আমি হোল বডি টেস্ট করে এই ফাইন্ডিংস পাইছি, তাহলে ডায়াগনোসিস বলে দিই, তাহলে তো মেডিকেল সায়েন্সে এরকম হয়ে যাবে। এটা তো প্র্যাকটিক্যালি আসলে না। যেই দিন সোজা লাইনে চিন্তা হয়ে সব কিছু হয়ে যাবে সেই দিন ডক্টরদেরকে লাগবে না, সেই দিন AI বলো রোবট বলো, দে উইল ডু দ্য ওয়ার্ক ফর আস। তা আমাদের তখন ডাক্তার হওয়াই লাগবে না। সোজা লাইনে চিন্তা করা যায় না বলেই এটা AI দিয়ে এখনো রিপ্লেস হচ্ছে না। এখনো বলতেছে না যে আগামী দিনে ভবিষ্যৎ ডাক্তারদের জন্য কিছু নাই, এই কথা কেউই কখনো বলছে না। কেন বলতেছে না? বিকজ ওই থট, ওই জায়গাটাকে তোমাকে হিট করতে হবে। আচ্ছা, এখন আরেকটা যদি আমি বলি যে মানে আইটেমের জন্য পড়া বা মেইন বই পড়া, তো এটার সাথে অনেকেই মানে রেজাল্টটাকে কনফ্লিক্টে দাঁড় করায়। তো আমি যদি বলি যে আসলে কেউ যদি মেইন বই পড়তে থাকে কন্টিনিউয়াসলি, অর্থাৎ মাঝখানে বাধা বিপত্তি আসবে, কিন্তু সে যদি শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা মেইন বই ভালোভাবে শেষ করে, তবে তার রেজাল্ট কি আসলে মানে আচ্ছা ঝামেলা হবে কি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আইটেমের পারফরমেন্সটা আপ ডাউন করবে এই কারণে, বিকজ 99% বা 95% প্লাস জায়গাতে গাইড অথবা পার্টিকুলার লেকচার শিটের উপরে বেস করে আইটেম নেওয়া হয়। টেক্সট বইয়ের সাথে হয়তো বা সরাসরি অনেক কিছু মেলানো যাবে না, বা যেরকম অ্যান্সার সে শুনতেছে সেভাবে বলা যাচ্ছে না, এখানে আপ ডাউন করে। বাট যখন তুমি কার্ডে কোনো একটা প্রফেসরের কাছে ভাইবা দিচ্ছ, টার্মে কোনো প্রফেসরের কাছে ভাইবা দিচ্ছ, প্রফে কোনো প্রফেসরের কাছে ভাইবা দিচ্ছ, সেখানে এটা অপোজিট হয়ে যাবে। উনি শুনতে চাই কনসেপ্ট, তোমার প্রফেসর তোমার কাছে ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করার জন্য বসে নাই। একটা প্রফে তখনই ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করায় যখন সে তোমার ফেল করানোর উপক্রম, সে জাস্ট তোমার পাস করাইতে চায়, ক্লাসিফিকেশন বলে পাস করে আসো। আদারওয়াইজ একটা ভালো ভাইবাতে সহজে ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করা হয় না, একটা ভালো ভাইবাতে সহজে ডেফিনেশন জিজ্ঞাসা করে না। একটা প্রফেসর এগুলো আসলে জিজ্ঞেস করতে চায় না, তুমি মেন্টালিটিটা বুঝো। সে জানতে চায় যে তুমি সাবজেক্টটা কত ভালো বোঝো। যেমন আমি যখন ফার্মাকোলজি ভাইবা একজন প্রফেসরের কাছে দিচ্ছি, ডিপার্টমেন্ট হেডের কাছে দিচ্ছি, সে আমার ব্রেন স্টর্মিং করাচ্ছে, তুমি আসলেই ফার্মা কত ভালো বোঝো আমি সেটা দেখবো। সে তোমার ক্লাসিফিকেশন ডেফিনেশন জিজ্ঞেস করে হুদায়, তোমার এত টাইম ওয়েস্ট, তার এত সময় নাই, সেটা করতে চায় না। সে জানতে যে তুমি আসলে সাবজেক্টটা শিখছো কিনা। সে তোমাকে বললো এই পেশেন্টের এই কন্ডিশন, তুমি কোন ড্রাগ দিবা, বা এই পেশেন্টের এই অবস্থা, কোন ড্রাগ রেসপন্সিবল এটার জন্য, বা এই পেশেন্টের এই অবস্থা, তুমি কোন প্যাথোলজি চিন্তা করছো, এখানে ইনভেস্টিগেশন রিপোর্ট কি তুমি আনতে চাও, কি কি ফাইন্ডিংস তুমি পাইতে পারো, বা এটার ডিফারেন্সিয়ালস তুমি কি চিন্তা করতেছো, বা এরকম কন্ডিশনে বডির ফিজিওলজি কিভাবে ফাংশন করে তুমি এটা কি মনে করতেছো, সে তোমাকে এটা জিজ্ঞাসা করবে। ডিপ কোশ্চেন এভাবে হয়। আমরা বলি না যে ভাইবাতে একটু ডিপ কোশ্চেন করছে, ভাইবাতে ডিপ কোশ্চেন করার মানেটা কি, মানে সে তোমার কনসেপ্টের তুমি যদি টেক্সট বই পড়ে শেখো, তোমার যদি চিন্তা করতে পারো, তুমি ওটা ভালো দিবা। দ্যাটস ওয়াই যারা টেক্সট বই বেসড লেখাপড়া করে এরা প্রফে সবাই ভালো করে। একটা ছেলে টেক্সট বই পড়ছে সারা বছর, প্রফে খারাপ পড়ছে, ইম্পসিবল, এটা হইতেই পারে না, এটা সম্ভবই না। আবার ভাইভাতে সবসময় চাইও না যে আমি একদম অ্যাকুরেট অ্যান্সারটা দিই। তোমার কনসেপচুয়াল কোশ্চেন, যেখানে কনসেপচুয়াল কোশ্চেনের উদ্দেশ্যই হচ্ছে তোমার থিঙ্কিং ক্যাপাসিটিকে বের করা। যেমন আমরা বলি না যে ম্যাডাম এই কোশ্চেন করছে বা স্যার এই কোশ্চেন করছে, কিন্তু এটা তো বইতে কোথাও নাই, বইতে কোথাও নাই। তো তোমাকে ওই পরিবর্তিত পরিস্থিতিতে বডি কিভাবে ফাংশন করে বা এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা তুমি বুঝো কিনা, বুঝলে তো তুমি ওখানে চিন্তা করে একটা অ্যান্সার দিয়ে আসতে পারবা। এটাই তো সে দেখতে চাইছে, তুমি আসলে এটা পারো কিনা। এটা তুমি তখনই পারবা যখন তুমি সাবজেক্টটা বুঝবা। সো কনসেপচুয়াল লার্নিং তোমার প্রফ অলওয়েজ বেটার করবে, কনসেপচুয়াল লার্নিং তোমার টার্ম ভাইবা অলওয়েজ বেটার করবে। সো তুমি কনসেপচুয়াল লার্নিং করলে তোমার এন্ড রেজাল্ট কোনো খারাপ হবে না। তুমি হায়ার লেভেলের যে পরীক্ষাগুলো দিবা, লাইক MRCP দাও, USMLE দাও, বা এ ধরনের যে পরীক্ষাগুলো আছে বাইরের দেশে, তুমি দেখবা যে এখানে কোনো জায়গায় ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করা হয় না, সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় না। তারা টেস্ট করবে তুমি কত ভালো বোঝো, তোমার কনসেপ্টের শেষ পর্যন্ত ওরা টেস্ট করে দেখবে। সো অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন করবে, যেখানে তোমার নলেজে তুমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হিট করতে পারছো না সেটা দেখবে। সো তোমার কনসেপ্ট বেসড লার্নিং তোমাকে কোথাও আটকাবে না, ওই আইটেম পর্যন্তই তোমার একটু ঝামেলা হবে, তাও যেটা তুমি চাইলে একটু বুদ্ধি করে সলভ করে ফেলতে পারো। হ্যাঁ, এটার জন্য তোমাকে এক্সট্রা টাইম দিতে হবে, এক্সট্রা এফোর্ট দিতে হবে, কিন্তু আমি মনে করি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে টাকা দিয়ে ইনভেস্ট করতেছে এটা না, বরং তোমার টাইম, তোমার সময়, তোমার মেধা দিয়েও ইনভেস্ট করা যায়। এবং মেডিকেল সায়েন্সের জার্নিটা এরকম একটা জার্নি।
আচ্ছা, এখন যদি আমরা কয়েনের অপোজিট সাইডে যাই, যে অনেক স্টুডেন্ট প্রফে দেখা যাইতেছে যে সে আসলে প্রিপারেশন হয়তো বা ভালো ছিল বা খারাপ, সে ফেল হয়ে গেছে। ফেল হয়ে যাওয়ার পরে দেখা যাইতেছে যে ফেল হয়ে গেছে বা টার্মের কারণে সে প্রফেই বসতে পারেনি, তো এরপরে 6 মাস পরে তাকে দিতে হইতেছে। তো সেই টাইমে বেশিরভাগেরই আসলে টাইম ম্যানেজমেন্টটা থাকে না, এবং যার কারণে অনেকেই সামনে যে সাপ্লিটা আসতেছে সেই সাপ্লিতেও ফেল করে বসে, বা সাপ্লিতেও সে আসলে সাপ্লি কমপ্লিট করে আবার রেগুলার প্রফে বসা সেটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করা? এটা হচ্ছে সাপ্লি ব্যাচের প্রবলেমগুলো হয়, যে যারা সাপ্লি পাইছে একদিকে সাপ্লি একদিকে নতুন ক্লাস, কোনোটাই মিলাইতে পারে না। এখানে আমার কথা হচ্ছে যে এক্সট্রা হার্ড ওয়ার্ক করতে হবে। তুমি যদি পেস ধরে রাখতে চাও, তুমি যদি বলো যে ঠিক আছে এখানে আমার 6 মাস পরে সাপ্লি দিতে হচ্ছে কিন্তু পরেরটা আমি রেগুলার ব্যাচে দিব এবং আমি পাস করে আসবো, তার মানে কি তোমাকে একসঙ্গে 2টা কাজ করতে হচ্ছে। সো তোমাকে এখানে ডাবল এফোর্ট দিতে হবে, এবং এটা ইম্পসিবল না, এটা পসিবল। জাস্ট আমি তোমাকে প্রত্যেকটা জিনিস বলি, প্রত্যেকটা প্রবলেমের এখানে সলিউশন হচ্ছে এক্সট্রা হার্ড ওয়ার্ক, এক্সট্রা এফোর্ট, নিজের লিমিটকে পুশ করা বলে একটা কথা আছে। নিজেকে পুশ করে নিজেকে আরও সামনে আগানো, যে তোমার মনে হচ্ছে তোমার লিমিট এইটুকু, কিন্তু তুমি নিজেকে ধাক্কা দিয়ে তোমার লিমিটটাকে বাড়াইতেছো। এই কাজটা তোমাকে এখানে করতে হবে। মনে করো তোমার সাপ্লি আছে, তুমি যদি সাপ্লি থাকো 95% টাইম তুমি জানো তুমি কেন সাপ্লি খেয়েছো, 95%, 5% টাইম ইট ইজ কমপ্লিট অ্যাক্সিডেন্ট। কিছু জায়গায় এগুলা 2-1টা অ্যাক্সিডেন্ট থাকে। অনেক সময় এমন হইতে পারে যে সে পরীক্ষার হলে সামহাও অসুস্থ হয়ে গেছে। আমি আমার এক স্টুডেন্টকে চিনি, সে সাপ্লি পাইছে। কেন সাপ্লি পাইছে? কারণ হচ্ছে সে ভাইবা দিয়ে আসছে এক বোর্ডে, তার 5 মিনিট পরে তাকে সেকেন্ড বোর্ডে ভাইবাতে রাখছে। সে মনে করছিল সে হয়তো আধা ঘন্টা একটা ব্রেক পাবে, সে জাস্ট আধা ঘন্টা ব্রেক পায় না, 5 মিনিটের মধ্যে তাকে রাখছে। এখানে সে প্যানিক করে সে পরীক্ষা খারাপ করে দিয়ে আসছে। জাস্ট এটা একটা, আমি মনে করি মেন্টাল স্ট্রেস নিতে পারে না, এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা। কিন্তু জেনুইনভাবে কিছু জায়গা থাকে, তুমি জানো তোমার এখানে উইকনেস ছিল, বা তুমি জানো তোমার এখানে একটা গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই তুমি সাপ্লি পেয়ে আসছো। ওই জায়গাটাকে তুমি কভার করো, ওই জায়গাটাকে তুমি কভার করো। আর নতুন পড়া এটার সাথে এভাবে মিলাই, তুমি যদি আসলে এটাকে কমপ্লিটলি ছেড়ে দাও, লাইক আমি এখন সাপ্লির জন্য ফুল এফোর্ট দিব, তাহলে এখন এই যে অনগোয়িং যে 6 মাসের ব্যাচ, তুমি এই 6 মাস পিছিয়ে গেলে, তাহলে তোমাকে আজীবন সাপ্লি দিয়ে চলতে হবে। এখন এইটা তোমার লাইফে তোমার 2টা চয়েস, আইদার হচ্ছে তুমি হার্ড ওয়ার্ক করে 2টা একসঙ্গে চালাবা, অথবা তুমি একটা ছেড়ে দিয়ে মানে রেস্ট অফ দ্য লাইফ তুমি 6 মাস পিছিয়ে থাকবা মেডিকেল লাইফে। এটাকে তোমার মেনে নিতে হবে, তুমি যে কোনো একটা চয়েস নাও। আমি মনে করি বুদ্ধিমানের চয়েস হচ্ছে এক্সট্রা হার্ড ওয়ার্ক করে 2টা একসঙ্গে চালানো। তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। এখন তুমি একটা পরিবর্তিত সিচুয়েশনে পড়ছো, তুমি একটা প্রবলেমের মধ্যে পড়ছো, কিন্তু এটা সলিউশন করতে গেলে তোমাকে যদি এক্সট্রা এফোর্ট দিতে হয়, ইউ হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, এখন মনে করো যে এমন হয়ে গেছে আমার আইটেম আর প্রফ একই দিনে, বা প্রফের আগের দিন আমার আইটেম পড়ছে, ওইটা তো আর তুমি তো আর ওটা দিতে পারবে না, এটা তো স্বাভাবিক। এখন তুমি 5টা আইটেম পেন্ডিং দাও আর 20টা আইটেম পেন্ডিং দাও, তো সেম কথা। কেউ যদি বলো আমি সাপ্লি গেছি 20টা আইটেম পেন্ডিং দিচ্ছি, তুমি 20টা আইটেম তুমি পেন্ডিং দেওয়া মানে তোমার 6 মাস ওখানে তুমি চলে যাবে। তুমি 4টা-5টা পেন্ডিং দিলে তুমি সেটা কভার দিতে পারবে। সো এখানে তোমাকে সিস্টেমে আসতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি আসলে পারতেছি না, দেন তোমাকে তাহলে মেনে নিতে হবে। তোমার চয়েস, তুমি কোন চয়েস নিচ্ছ, সেই চয়েসের কনসিকুয়েন্স কি। এখন তুমি যদি এক্সট্রা এফোর্ট দিয়ে এক্সট্রা কষ্ট করে যদি তুমি রেগুলার ব্যাচের সাথে ফাইনালি শেষ করতে পারো, এই রিওয়ার্ড তোমার জন্য ভালো, নাকি তুমি তোমার কমফোর্ট জোনে থেকে 6 মাস পিছাই থাকবা আজীবন, সেটা তুমি কি চাও, তোমাকে এখান থেকে ডিসিশন নিতে হবে। আরেকটা জিনিস দেখা যায় যে যারা আর কি সাপ্লি পায়, বা এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ক্লাসও কন্টিনিউ করে না, লেকচার ক্লাস কন্টিনিউ করে না, তো এবং আলটিমেটলি দেখা যায় যে তাদের লাইফে কোনো রুটিনও নাই। ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। মেডিকেল অন্য জায়গায় কি আমি জানি না, মেডিকেলে ডিসিপ্লিন লাগবে। এখন তুমি সাপ্লি আসছে বলে এগুলো সব মানে এটা একটা ভিসিয়াস সাইকেল হয়ে যাবে। যে গরিবের একটা ভিসিয়াস সাইকেল আমরা পড়ছিলাম না সামাজিক বিজ্ঞানে, এটা হচ্ছে ওই সাপ্লির ভিসিয়াস সাইকেল। যে তুমি সাপ্লি পাইছো, পড়ালেখা আরও কমাই দিছো, ক্লাসে যাওয়া আরও বন্ধ করে দিছো, তুমি এই সাবজেক্টের সাপ্লিও খাবা। তার মানে এক সাপ্লির জন্য তুমি পরবর্তীতে আরও 2টা সাবজেক্ট 3টা সাবজেক্ট থাকবে। আজকে তুমি একটা সাবজেক্টের সাপ্লি পাইছো, এটার জন্য তুমি এমন একটা সিদ্ধান্ত নিলা যার কারণে তুমি পরবর্তীতে আরও 2টা সাবজেক্টের সাপ্লি পাবা। তো এটা তোমার সাপ্লির একটা দুষ্ট চক্র। পরে ওই 2টা সাবজেক্টের সাপ্লি, এটার কারণে তুমি পরবর্তীতে আরও 3টা সাবজেক্টের সাপ্লি পাবা। তাহলে তুমি একটা গরিবের দুষ্ট চক্রের মধ্যে একটা সাপ্লির দুষ্ট চক্রে পরিণত হচ্ছ। তোমার এই জায়গাটাকে খুবই হাইপার কম্পিটিটিভ জায়গা, খুবই ডিসিপ্লিন একটা জায়গা। মেডিকেলে ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। একটা ছেলের ডিসিপ্লিন নাই, মেডিকেলে খুব সুন্দর করে পার করে আসছে, এটা প্র্যাকটিক্যাল না, এটা পসিবল না। তোমাকে কয়েকটা জায়গায় ডিসিপ্লিন খুব মেনটেন করতে হয়। একটা হচ্ছে আর্মি, আর একটা হচ্ছে মেডিকেল। মানে ডিসিপ্লিন নাই,
আর্মিতে টিকতে পারবে না, ডিসিপ্লিন নাই, মেডিকেলে টিকতে পারবে না। তোমাকে যদি মেডিকেলে টিকতে হয় এই জায়গাগুলোকে আসলে তোমাকে চেক করতে হবে। ইটস রিয়েলিটি। এখন তুমি যদি বলো যে ভাই আমি প্রতিদিন সকাল 9টা পর্যন্ত আমাকে ঘুমাতে হয়, আমি আসলে ভোর 4টার আগে আমি ঘুমাইতে পারি না, তুমি তোমার লাইফকে যদি ওভাবে চাও তাহলে তোমাকে এটা ছেড়ে দিতে হবে। আমি বলতেছি যে তোমাকে যে কোনো একটা সাইডে আসতে হবে, কিন্তু তুমি তোমার মন মতো সব কিছু যদি চালাইতে চাও, দিস ইজ নট হাউ দ্য রিয়েলিটি ইজ। সেম প্রবলেমটা আমরা আসলে দেখি 3rd ইয়ার টু 5th ইয়ার ওয়ার্ড নিয়ে, যে স্টুডেন্টরা আর কি ক্লাস করতেছে ওয়ার্ডের জন্য, তো আসলে পড়ালেখা খুবই লিমিটেড। তো ওয়ার্ডের পড়ার ক্ষেত্রে তারা ঠিকই পড়তেছে বা পড়তেছে না, কিন্তু এক্সট্রা এফোর্টের বিষয়টা নাই, বা ওয়ার্ডে আর কি সন্ধ্যার পরে একটা টাইম দেওয়া বা অন্য কোনো টাইমও সে দিতেছে না। বা বলা যায় যে ওয়ার্ডের পড়াটা এমনিতে পড়ার একটা সেকেন্ডারি অপশন, মানে ওয়ার্ডটা মেইন না। এটা আর কি মোটামুটি 3rd ইয়ার টু 4th ইয়ারে হয়। আর 5th ইয়ারে গেলেও সেম, যে লং কেস কী আসবে, শর্ট কেস কী আসবে, ওইটুকুই সেইটুকু এর মধ্যেই থাকতেছে। মানে সে এক্সট্রা যে আমি মেডিসিন পড়তেছি, আমার মেডিসিনে তো অনেকগুলা কেস আছে বা অনেক কিছু আমার জানতে হইতেছে, সেই অ্যাপ্লিকেশনটা আমি আসলে চেষ্টা করতেছি না ওয়ার্ড থেকে নেওয়ার জন্য। না, এটা 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 এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়ার সময় আমাদের সবার জীবনের উদ্দেশ্য থাকে আমি ডাক্তার হব, আর মেডিকেলে কয়েক মাস ক্লাস করার পরে বাকি জীবনের উদ্দেশ্য হয়ে যায় আমি পরীক্ষায় পাস করব। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে তোমার জীবনের উদ্দেশ্যটাই বদলে গেছে। তোমার আগে উদ্দেশ্য ছিল তুমি ডাক্তার হবে, এখন উদ্দেশ্য হচ্ছে পাস করবা। পাস করার জন্য 10টা লং কেস পড়লেই হয়ে যায়। তাহলে তুমি 10টা পেশেন্টই তোমার কাছে, ওই 10টা রোগী তোমার কাছে আসবে, এবং তুমি 100% শিওর থাকো তুমি যখন এমবিবিএস পাস করে প্র্যাকটিসে নামবা, যে লং কেসগুলো তুমি পড়ে পাস করে আসছো সেই লং কেসের পেশেন্ট তোমার কাছে আসবে না, ও প্রফেসরের কাছে দেখাবে বা কনসালটেন্টের কাছে দেখাবে, তোমার কাছে কোনোদিন দেখাবে না। লাইক মেডিসিনের লং কেস কোনগুলো? সিএলডি, টিউবারকুলোসিস, প্লুরাল এফিউশন। তুমি কি মনে করো একটা এমবিবিএস পাস ডক্টরের কাছে রোগী এগুলো নিয়ে এসে বলবে আপনি আমাকে ট্রিটমেন্ট করে দেন, আমি আপনার কাছেই থাকবো? নেভার। ও ডায়াগনোসিস হওয়া মাত্র স্পেশালিটির কাছে ধরবে। তুমি এমবিবিএস হিসেবে এই পেশেন্টই ডিল করে খাইবা, ব্যাপারটা তোমার লাইফটা এরকম না। তোমার কাছে যে কোনো পেশেন্ট আসতে পারে, তোমাকে সেটাকে অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, রেফারের জায়গায় রেফার, ট্রিটমেন্ট করতে হলে ট্রিটমেন্ট। এখন তোমাকে তো তোমার কি করে খাবা এটা তোমাকে তো শিখতে হবে, কি করে খাবে এটা তোমাকে শিখতে হবে। সো ওই যে আমি বলছি এক্সাম বেস লেখাপড়ার সমস্যাটাই এটা। এক্সাম বেস লেখাপড়ায় তুমি এক্সাম খুব সুন্দর মতো পাস করে আসবা, খুব অল্প পড়ে বা একটা লিমিটেড পড়ালেখা করে তুমি খুব আরামে পাস করে আসতে পারবা, কিন্তু এটা দিয়ে তুমি আসলে রিয়েল লাইফে চলতে পারবা না। যে বাংলাদেশে একটা এমবিবিএস গ্র্যাজুয়েট সিএলডি ডায়াগনোসিস করতে পারতেছে, কিন্তু তার লং কেসের বাইরে কোনো একটা কেসে ডায়াগনোসিস করতে পারতেছে না। কিন্তু ইন্ডিয়াতে যাই, ইউকেতে যাই, ইউএসএতে যাই, ওদের মেডিকেল গ্র্যাজুয়েটরা আরও বেশি কাজ করতেছে। তাহলে কি আমি ওদের থেকে আসলে পিছায় আছি না? সো তোমার লাইফে তুমি আসলে কী চাও? তোমার লাইফে তুমি যদি চাও যে আমি আসলে এইটুকুই করবো, দেন তুমি এভাবে চলো। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি আসলে একটা কম্পিটেন্ট ডক্টর হব এবং আমি ওদের সাথে তাল মিলাই চলবো, আমি ওদের থেকে আরও বেটার হব, তাহলে এবার তুমি আসো, তুমি দেখো তোমার কিন্তু পুরো গেম চেঞ্জ হয়ে যায়। যেমন 3rd ইয়ারে ওয়ার্ডের অ্যাকচুয়াল অবজেক্টিভ কি? 3rd ইয়ারের ওয়ার্ডে অ্যাকচুয়াল অবজেক্টিভ হচ্ছে তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন মেথডিক্যালি প্র্যাকটিস করা শেখো। এবং তুমি যখন মেথডিক্যালি প্র্যাকটিস করা শিখবা, তুমি এই টাইমে অনেকগুলা ফাইন্ডিংস আস্তে আস্তে শিখবা। যেমন তুমি নর্মাল হার্ট ব্রেথ সাউন্ড অনেকগুলো শুনছো, এরপর তুমি 100টা ব্রেথ সাউন্ড শুনছো যেটা সিওপিডির পেশেন্ট, 100টা ব্রেথ সাউন্ড তুমি শুনছো ব্রঙ্কাইটিসের পেশেন্ট। এরকম তুমি যখন অনেকগুলা সাউন্ড শুনতেছো বা এক্সামিন করে ফাইন্ডিংসগুলো পাচ্ছ, তুমি বুঝতেছো যে দিস ইজ নর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল, এইটা হলো রঙ্কাই, এটা হলো ক্রেপিটেশন, এইটা এই জিনিস, এটা ওই জিনিস। 3rd ইয়ার অবজেক্টিভ হচ্ছে মেথডিক্যালি হিস্ট্রি নেওয়া শেখা, মেথডিক্যালি ক্লিনিক্যাল এক্সামিনেশন শেখা, এবং যে ফাইন্ডিংসগুলো থাকে সেই ফাইন্ডিংসকে আইডেন্টিফাই করা। আমি বলতেছি না তোমার 3rd ইয়ার উদ্দেশ্য তুমি ডিজিজ ডায়াগনোসিস করো। 3rd ইয়ারে আমি যেটা মনে করি সেটা হচ্ছে 3rd ইয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে মেথডিক্যাল অ্যাপ্রোচ শেখা এবং ফাইন্ডিংসগুলোকে এলিসিট করতে পারা, যে এইটা হলো এই ফাইন্ডিংস, আমি এটাকে বুঝতে পারছি যে ঠিক আছে এটা রঙ্কা, এটা ক্রেপিটেশন, এটা তুমি শিখছো। ফাইনাল ইয়ারের কাজ হচ্ছে তুমি এক্সামিনেশন করবা, হিস্ট্রি নিবা, এবং তুমি এই যে প্যাথোলজি শিখছো, এই যে ক্লিনিক্যাল মেডিসিন শিখতেছো, এখন তুমি ডিজিজ ডায়াগনোসিস করো। এখন তুমি চিন্তা করো এটা ডায়াগনোসিস কি, এটা ট্রিটমেন্ট কি, এটা ইনভেস্টিগেশন কি, কি পরীক্ষা দিলে কি রিপোর্ট আসবে সেই রিপোর্ট দেখো, ট্রিটমেন্ট দিয়ে দেখো ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না, প্রগনোসিস অবজার্ভ করো। তোমার 5th ইয়ারের কাজ হচ্ছে এটা। সো এখন তোমার 3rd ইয়ারে তোমার জাস্ট ওই পরীক্ষায় আমার নিজাক দেখতে হবে, শুধু নিজাকটা দেখতে পারি, নিজাক তুমি দেখলা,
এইটা নির্জাক দেখার পরে নির্জাক অ্যাবসেন্ট আসলো। এই অ্যাবসেন্ট আসার সিগনিফিকেন্স কি তুমি জানো না। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লার্নিং হাউ টু এলিসিট এ জাক? তোমার লাভটা কি হলো? তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারো, কিন্তু এক্সামিনেশনের ফাইন্ডিংসের সিগনিফিকেন্স কি তুমি জানো না। তুমি জানো যে একটা আলসার থাকলে লিফ নোট দেখতে হয়, লিফ নোট দেখলাম, পুরো উদ্দেশ্য কি, এটা পাইলে কি না পাইলে কি, বা পাইলাম লিফ নোটের নেচার কি সেটা দেখলাম, লাভটা কি, এই নলেজ দিয়ে আমি করবোটা কি? তুমি যদি এইটাই না জানো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ নোয়িং অল দিস থিংস? কোনো পয়েন্টই নেই। ইট ডাজ নট মেক এনি সেন্স। তুমি জাস্ট পরীক্ষায় পাস করে আসতেছো, বাট হোয়েন ইউ নো দ্য সিগনিফিকেন্স, তখন না তোমার ওই জায়গাটা, মানে তুমি ক্লিনিশিয়ান হইতে চাইলে তো তোমাকে আসলে টাইম দিতে হবে। তোমাকে তো ক্লাসে মেথডটা শেখাই দেবে, তোমাকে তো ক্লাসে এক্সামিনেশন করে রংকাইটা চিনিয়ে দেবে যে এটা রংকাই, এইটা ইন্সপাইরেটরি ক্র্যাকলস, এইটা এই জিনিস, ওটা ওই জিনিস, এইটা মারমার, ওটা ব্রুই, এগুলো তোমাকে চিনিয়ে দিবে। কিন্তু এক্সট্রা টাইমটা কি? এক্সট্রা তোমার যখন ক্লাস হচ্ছে, একই রোগীর উপর 20 জন যে স্টেটও দিচ্ছে, রোগীও বিরক্ত, তুমিও বিরক্ত, কারণ তুমি মনোযোগ দিয়ে শুনতে পারছো না। তাহলে এখন তুমি বলো, তোমার শিখতে গেলে তুমি কখন গেলে ঠান্ডা মাথায় যে শিখে আসতে পারবো? যখন কেউ যাচ্ছে না, বিকালবেলা রোগী ফাঁকা থাকে, তুমি বিকালবেলা যাও, বিকালবেলা আর কেউ যাচ্ছে না, বা অন্য একটা টাইম তুমি ঠিক করো। বা তোমার ক্লাসে একটা রোগীকে দেখাইছে, হাসপাতালে 50টা রোগী আছে, ওদের তো আরও কিছু না কিছু আছে। তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার স্কিল কীভাবে ডেভেলপ করবে? একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে তুমি তো আধা ঘন্টা পাবা না। তোমার রিয়েল লাইফে কি তুমি আধা ঘন্টা ধরে এক্সামিন করবা? রিয়েল লাইফে তুমি 4-5 মিনিটের মধ্যে তোমাকে পুরো এক্সামিনেশন শেষ করতে হবে। তাহলে তোমার কাজ করতে করতে মানুষের এক্সিলেন্স গেইন হয়। তুমি তোমার লাইফের প্রথম যে কফিটা বানাইছো আর তুমি তোমার লাইফের 1000তম যে কফিটা বানাইছো, দুইটা কফি কি সেম হবে? যেই কাজ তুমি তোমার লাইফে ফার্স্ট টাইম করলা, যেই কাজ তুমি তোমার লাইফে 1000তম বার করতেছো, দুইটা কাজ কি এক হবে? মানুষ একটা কাজ যত বেশি করে সেটা তত ফাইন টিউনিং হয়। একই কাজ যে বারবার করে সেটা সবচেয়ে সুন্দর হয় না, তাই না? যে লোকটা মনে করে 20 বছর ধরে গাড়ি চালায়, তার গাড়ি চালানো আর আমি আজকে প্রথমবার গাড়ি চালানো শিখে গাড়ি চালাইতে গেলে দুটো কি সেম হবে? কখনোই। কেন তারটা আলাদা? বিকজ ওই একই কাজ বারবার করতে করতে সে ওটার মাস্টার হয়ে গেছে, তুমি ওটার মাস্টার হয়ে গেছো। সো ক্লিনিক্যাল এক্সামিনেশনে যা এক্সট্রা টাইম ওয়ার্ডে দাও, এটা হচ্ছে ওই মাস্টার হওয়া। যে তুমি এত সুন্দর করে এক্সামিন করতে 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 তোমার হাত এমনভাবে চলে আসছে, আমি তোমার হাত দেখে বলবো যে তুমি ওয়ার্ডে গিয়ে, এই যে স্যার বলে না যে স্যার কথা শুনলেই হাত দেখলেই বলতে পারে এটা ওয়ার্ডে গেছে নাকি যায় না। স্যার ওয়ার্ডে গেছে বলতে স্যার কি বোঝায়? তুমি ওয়ার্ডে গিয়ে ধা করে দাঁড়াইছিলা, এটাকে বোঝাচ্ছে না। তুমি ওয়ার্ডে গিয়ে তোমার কাজটা করছো কিনা। কারণ আমাকে যদি এখন বলে যে তুমি অ্যাবডোমেন পালপেট করো, আমি অ্যাবডোমেন পালপেট করলাম। এখন একটা ছেলে যে ওয়ার্ডে 1000 বার পেশেন্টের অ্যাবডোমেন মেথডিক্যালি পালপেট করছে, সেও পালপেট করছে। হাত দেখলে বোঝা যাবে কোনটা পাকা হাত কোনটা কাঁচা হাত। এবং এটা স্যার এটা স্যার না, তুমি জাস্ট টেবিলের ওই পাশে আসো, তুমি নিজেই বুঝবা। তুমি দেখার আগে এখানে হাত দিব না এখানে হাত দিব, কি করবে এরপর কি করবে, তুমি চিন্তা করতেছো। পেশেন্টের সামনে তুমি আসলে এইভাবে কি তুমি ফাংশন করতে পারবা রিয়েল লাইফে? পেশেন্টের সামনে একবার এখানে একবার এখানে, পেশেন্ট বলবে যে এই ডাক্তারের কাছে আমার দরকার নেই। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করো। তুমি একটা ডক্টরের কাছে গেছো, ডক্টর ইজ নট কনফিডেন্ট, তুমি নিজেই তার কাছে যাবা না। আমার কাছে আমার স্টুডেন্টরা বলে ভাইয়া আমার বাবার প্রেশারটা বেশি, কোন ডক্টরের কাছে গেলে ভালো হয়? আমার স্টুডেন্টরা আমাকে মেসেজ দেয়, কেন তুমি যে কোনো ডক্টরের কাছে যাচ্ছ না কেন? তুমি নিজেই কেন যাচ্ছ না? তুমি আমাকে এটা বলো। তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তুমি একটা প্রসিডিওর করতে চাও, লাইক তুমি পিসিআই করবা বা সিএবিজি করবা, তুমি তো যে কোনো কারো কাছেই আসলে যাইতে পারো। কেন তুমি আমাকে মেসেজ দিয়ে বলো ভাই কার কাছে গেলে ভালো হবে? অবশ্যই যে কি কনফিডেন্ট এনাফ বা কার না। আমার কাছে সাধারণ মানুষ জিজ্ঞেস করলে, আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমার স্টুডেন্টরা কেন আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি একটা ভালো চর্মরোগ বিশেষজ্ঞ আমাকে সাজেস্ট করেন, আপনি একটা ভালো অমুক আমাকে সাজেস্ট করেন। কেন সে কেন র্যান্ডমলি যে কোনো কারো কাছে যাচ্ছে না? মানে আমার কোশ্চেন হচ্ছে আমার মেডিকেল স্টুডেন্ট যারা, তারা নিজেরাই কেন জাস্ট ঠিক আছে সে চর্মরোগ বিশেষজ্ঞ তার কাছে র্যান্ডমলি চলে কেন যাচ্ছে না? আমি কিন্তু যাই, আমি কিন্তু আসলে অত খোঁজখবর নিই না, যারা পাই তারা যে দেখাই চলে আসি। আমি এত মানে আমি আমার মধ্যে এত খুঁতখুঁতানি কাজ করে না, সিম্পল হিসাব। মানে আমাকে যদি কেউ বলে ভাই কাউকে, আমার যে একজনকে দেখালেই তো হয়। কিন্তু স্টুডেন্ট আমাকে নিজেই বলে যে ভাই আমার বাবার এই সমস্যা কার কাছে গেলে ভালো হয়। মানে কি তোমার সামনে এতগুলো মানুষ আছে, তুমি এরপরও আসলে জানতে চাচ্ছ যে কে বেটার, তুমি রিস্ক কি নিতে চাচ্ছ না।
তুমি মানে কনসালটেন্ট লেভেলের মানুষের কাছে যাওয়ার আগে আমার প্রশ্ন করে জিজ্ঞেস করো তুমি নিজে কোন লেভেলে আছো, তুমি নিজেকে তাহলে কিভাবে গড়ে তুলতেছো? তুমি তো নিজেই নিজেকে ট্রাস্ট করবে না। সো ক্লিনিক্যাল এক্সামিনেশন তোমার ওয়ার্ডে প্র্যাকটিস করা, এটা তোমার স্কিলকে ডেভেলপ করবে। এভাবে স্কিল ডেভেলপ হয়। একজন আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি তো বলেন ওয়ার্ডে যাইতে, ওয়ার্ডে গিয়ে করবোটা কি? তুমি ওয়ার্ডে গিয়ে হিস্ট্রি নেওয়া শিখবা। কিভাবে শিখবা? তুমি হিস্ট্রি 100টা নিলে না, তুমি হিস্ট্রি, হ্যাঁ এই যে জিনিসটা মানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসলে হিস্ট্রি নিতে পারে না। না পারে না, কেউই পারে না, খুব অল্প, মানে আমি বলবো 1%। এটা নিতে না পারে অনেকগুলো কারণ আছে। থার্ড ইয়ারে তুমি আসলে প্রপার হিস্ট্রি নিতে পারবা না, কারণ তুমি প্যাথোলজি জানো না, তুমি ডিজিজ সম্পর্কেও জানো না। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে তুমি মেথডটা শিখবা, যে এই মেথড বা আমি আসলে এইটা জানতে চাই, এই জন্য আমাকে কোশ্চেনগুলো করতে হবে। মানে তুমি টেকনিকটা শিখবা। অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি নিতে শেখার বা অ্যাপ্লাই করার পারফেক্ট টাইম হচ্ছে 5th ইয়ার। আমি বলবো আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে হিস্ট্রি নিয়ে শিখছি 5th ইয়ারে, কারণ 5th ইয়ারে আমি হিস্ট্রি নিতাম এবং আমি স্যারদেরকে প্রেজেন্ট করতাম। আমার ব্যাচমেটদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই, তারা ফাঁকিবাজি করে এই কাজটা করতো না, আমার ঘাড়ে চাপাই দিত যে তুই হিস্ট্রি নে, এবং আমি হিস্ট্রি নিতাম এবং আমি স্যার কাছে প্রেজেন্ট করতাম। এবং প্রত্যেকদিন স্যার আমার অসংখ্য ভুল ধরতো, তুমি এটা কেন বলছো, এটা এইভাবে হবে। এবং এরকম করে যখন 15-20 দিন আমার ভুল ধরছে স্যার, 21তম দিনের মাথায় গিয়ে আমার হিস্ট্রিতে স্যার কোনো ফ্লজ ধরতে পারে নাই। দ্যাট মোমেন্ট কেন ফ্লজ ধরতে পারে না? বিকজ আগের 20 দিন স্যার যে ভুলগুলো ধরছে সেগুলোকে আমি একে একে কারেক্ট করছি। কারেক্ট করার পরে 21তম দিনের মাথায় গিয়ে আমি যে হিস্ট্রিটা কারেক্ট বলছি, স্যার বলছে পারফেক্ট। এবং থ্যাঙ্কস টু মাই মানে ব্যাচমেটস যারা ফাঁকিবাজি করে হিস্ট্রিটা প্রেজেন্ট না করে সব আমার ঘরেই দায়িত্ব দিচ্ছে। যদি এমন হতো এক একজন এক একদিন করতো, তাহলে মেবি আমি সুযোগটা পাইতাম না। কিন্তু আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি একটা কাজ বারবার করার মাধ্যমে এক্সিলেন্স গেইন করো। তুমি একটা কাজ একদিন করছো, তুমি এখানে এক্সিলেন্ট হয়ে যাবা। তাই যদি হইতো, রোবট আমাদেরকে খুব সহজেই রিপ্লেস করে দিতে পারতো। অলরেডি টেকনোলজি এক্সিস্ট করে, এটা হয় না। মানে তুমি হ্যাপি হও এআই তোমাকে রিপ্লেস করতে পারে না এখনো, এবং তুমি এটাও চিন্তা করো কেন এআই তোমাকে রিপ্লেস করতে পারতেছে না। আচ্ছা এরপরে যেটা যে আমরা মেডিসার্কের যে মোটো বেটার আন্ডারস্ট্যান্ডিং, বেটার প্রেজেন্টেশন, বিয়ন্ড এক্সাম, এটার মধ্যে মোটামুটি 2টা পয়েন্ট আমরা আসলে কাভার করে ফেলছি। এখন বেটার প্রেজেন্টেশন বলতে আসলে আপনি মানে কি বুঝাইতে চান? প্রেজেন্টেশন না ভিজুয়ালাইজেশন, কোনটা? প্রেজেন্টেশন। আচ্ছা, প্রেজেন্টেশন ম্যাটার করে, প্রেজেন্টেশন পুরোটাই ম্যাটার করে। একই কথা তোমাকে আমি 3 ভাবে বললে তুমি 3 রকমভাবে বুঝবা। একই কথা আমি তোমাকে 3 ভাবে বলবো, তুমি 3 ভাবে বুঝবা। যেমন মনে করো সব বইতেই মেডিকেল সায়েন্সের কথাবার্তা আছে, তুমি ডেভিডসন পড়ো, কুমার, মানে মেডিসিনের বই দিয়ে উদাহরণ দিই, বা মেডিসিন বাদ দিই, মেডিসিন বলে কথা বলে অনেকে মাইন্ড করবে, কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে। ফার্মাকোলজিতে বলি, ফার্মাকোলজিতে মনে করো যে আমাদের অনেকগুলো বই আছে। সবাই ক্যারজাং বইটার নাম জানে, লেপিনকট নামে একটা বই আছে, এটার নাম জানে। আর একটা বই আমি পড়াই, এটা আসলে আর কেউ পড়ায় না ওইভাবে, আমি পড়াই, সেটা হচ্ছে ব্রেনার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস বুকস? সবগুলা বইতেই কনসেপ্ট সেম, সবগুলা বইতেই আসলে ঘুরে ফিরে একই কথা, মূল কথা কোনো পার্থক্য নেই, মূল কথা সব বইতেই সেম। ওই ইন্ডিকেশন, মেকানিজম অফ অ্যাকশন বা আল্লাহর দুনিয়ার বাদ বাকি যা আছে আসলে সব কিছুই সেম। হোয়াট ম্যাটার্স, কোন জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে। মনে করো যে একটা হারাম এক্সাম্পল দিই, সিনেমা। ভাই সিনেমা তো তোমার ক্রিস্টোফার নোলানও বানায়, আবার সিনেমা মনে করো দেলোয়ার হোসেন ঝন্টুও বানায়। তো দুইজনই সিনেমা বানায়, তাই না? ক্রিস্টোফার নোলান কেন ক্রিস্টোফার নোলান, দেলোয়ার জাহান ঝন্টু কেন দেলোয়ার জাহান ঝন্টু। ঠিক আছে? সো ইটস অ্যাবাউট প্রেজেন্টেশন, ইটস অ্যাবাউট প্রেজেন্টেশন। ক্রিস্টোফার নোলানের মুভি ক্রিস্টোফার নোলানের মতোই হয়েছে বিকজ সে ওইভাবে এটাকে প্রেজেন্ট করছে। দেলোয়ার জাহান ঝন্টুর মুভি ওই জন্য দেলোয়ার জাহান ঝন্টু মার্কা আছে বিকজ তার প্রেজেন্টেশন থিঙ্কিং ক্যাপাসিটি এরকম। সো একটা সিম্পল জিনিস প্রেজেন্টেশনের জন্য কঠিন হয়ে যেতে পারে, একটা সিম্পল জিনিস প্রেজেন্টেশনের জন্য আরও সহজ হয়ে যেতে পারে, বা একটা কঠিন জিনিস প্রেজেন্টেশনের জন্য কঠিন মানে সহজ হয়ে যেতে পারে। যেমন আমি তোমার উদাহরণ দিই, ফার্মাকোলজি যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা অ্যাকচুয়ালি খুবই কঠিন একটা জিনিস, স্টুডেন্টরা প্রচণ্ড রকমের সাফার করে। কিন্তু আমরা যখন ফার্মাকোলজি ক্লাস নিচ্ছি, মানে স্টুডেন্টরা কেন ফার্মাকোলজিকে এত বেশি ভালোবাসছে আমাদের ফার্মাকোলজি ক্লাসকে, বিকজ
অটোনমিক নার্ভাস সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, এইটার যে প্রেজেন্টেশনটা আমরা করছি, এই প্রেজেন্টেশনটা এমনভাবে আসছে যে তুমি কোনোদিন চিন্তাই করতে পারবে না যে এটা আসলে কঠিন কোনো একটা টপিক ছিল। মানে এটা তুমি চিন্তাই করতে পারো। লাইক আমার স্টুডেন্টদের সাথে যখন আমরা কথা বলি, আমরা আসলে বুঝতে পারি যে এএনএস যে কঠিন, এই পারসেপশনটাই কোনোদিন তাদের মাথায় ডেভেলপই করে না, বিকজ ও জানেই না, ওই স্ট্রাগলটাই ও করে নাই। ওকে এমনভাবে এটা শেখানো হয়েছে এটা যে কঠিন হইতে পারে ওই চিন্তাটাই তার মধ্যে নাই। আর অন দ্য আদার হ্যান্ড আমাদের কাছে স্টুডেন্ট মেসেজ যে ভাই আমি ফার্মানে অনেক প্রবলেম ফেস করতেছি, সে বুঝতে পারতেছে না, ক্লাস করতে চায়। তাহলে একটা ছেলে যে ক্লাস করে নাই সে বলতেছে তার কাছে এএনএস খুব কঠিন লাগতেছে, সে আমাকে মেসেজ দিয়ে বলছে ভাই আমি আসলে বুঝতেছি না, কি করতে পারি। আর যে ছেলেটা আমার এএনএস ক্লাস করছে সে বলতেছে ভাই এই ক্লাসের মধ্যে আপনি একটা কোশ্চেন সলভ সেশন থাকলে আমার একটু পরীক্ষাটা আমি একটু ভালো দিতে পারতাম। মানে ওইটা যে কঠিন থেকে সহজ হয়েছে এটা ও আসলে ওটার মাথাতেই নাই। ও মনে করো তো বসে বসে এতটা ইজি একটা জিনিস, কিন্তু এএনএস আসলে এতটা ইজি না। তুমি ক্যাটজাং থেকে এএনএস পড়তে যাও, তোমার মনে হবে মাথার চুল একটু ছিঁড়ি। হ্যাঁ, আর তুমি ব্রেনার থেকে পড়তে যাও, তোমার মনে হবে যে মাথায় আরো 2টা চুল মনে হয় গজাইলো। মানে অনেক সহজ। প্রেজেন্টেশন ম্যাটার করে। এই যে টিচিং নিয়ে এত কথা বলি, যে ম্যান টু ম্যান টিচিং কেন ভ্যারি করে, ইটস বিকজ অফ দ্য প্রেজেন্টেশন টেকনিক। এখানে এমন না যে এক মেন্টর আরেক মেন্টর থেকে অনেক বেশি জানে বা আরেকজন থেকে কম জানে, ব্যাপারটা এরকম না। মোটামুটি নলেজ লেভেল সবারই প্রায় কাছাকাছি, সবাই সেম বই পড়তেছে, কিন্তু যেটা চেঞ্জ বা যেটা পার্থক্যের জায়গা সেটা হচ্ছে প্রেজেন্টেশন ক্যাপাসিটি, প্রেজেন্টেশন কোয়ালিটি, প্রেজেন্টেশন টেকনিক। যার প্রেজেন্টেশন যত বেশি স্মার্ট তার ক্লাস তত বেশি বেটার, তার ক্লাস তত বেশি সহজ। জিনিসটা এরকম। বা বইয়ের ক্ষেত্রেও সেম, যে বই যেমন মেডিসিন নিয়ে আমি পার্সোনালি মনে করি ডেভিডসন বইটার প্রেজেন্টেশনটা একটু খারাপ, একটু বেশি খারাপ। অন দ্য আদার হ্যান্ড কুমার ক্লার্ক বইটার প্রেজেন্টেশন টু গুড, মানে খুবই ভালো প্রেজেন্টেশন। লাইক কুমার ক্লার্ক পড়তে কারোর কষ্ট হবে না, কিন্তু সেম জিনিস ডেভিডসন থেকে পড়তে গেলে কষ্ট হবে। আমি বলছি না ডেভিডসন বইটা খারাপ, ডেভিডসন বইতে অনেক ইনফরমেশন আছে যেটা দরকার, কিন্তু প্রেজেন্টেশনের জন্য বইটা কঠিন হয়ে যায়। কিন্তু সেম ইনফরমেশন সেম জিনিস জাস্ট প্রেজেন্টেশনের জন্য কুমার ক্লার্ক বইটা সহজ হয়ে গেছে। বাট বাংলাদেশ সবাই ডেভিডসন পড়ে সেটা আলাদা কথা, কিন্তু আমি জাস্ট প্রেজেন্টেশনের জায়গাটাকে বলছি। প্রেজেন্টেশন ম্যাটার করে এই কারণে যে তোমার কাছে একটা কঠিন জিনিসও সহজ হয়ে যেতে পারে বা একটা সহজ জিনিসও কঠিন হয়ে যেতে পারে। প্রেজেন্টেশনটা ম্যাটার করে। যেমন আমি মনে করি প্যারাসাইটোলজিতে কেডি চ্যাটার্জি একটা এক্সেলেন্ট বই, আসলে এত দারুণ বই। আমি তোমাকে একদম মানে ফেয়ার একটা কথা বলি, আমি এমআরসিবি পার্ট 1 এমআরসিবি পার্ট 2 দুইটা পরীক্ষাতে আমি মাইক্রোবায়োলজির জন্য এক্সট্রা কোনো প্রিপারেশনই নিই। আমি সেই 4th ইয়ারের যে লেন্স মাইক্রোবায়োলজি পড়ছিলাম, যে কেডি চ্যাটার্জি থেকে যে প্যারাসাইটোলজি পড়ছিলাম, ওইটার যে নলেজ, ওই নলেজ দিয়ে আমি পার্ট 1 পার্ট 2 দুইটার মাইক্রোবায়োলজি সেগমেন্ট দিয়ে আসছি। আমার এক্সট্রা খুব মিনিমাম এফোর্ট দিতে হয়েছে, খুবই মিনিমাম এফোর্ট। মানে তুমি দেখো এমবিবিএস লেভেলে যে বই পড়ছি সেটা দিয়ে আমি পোস্টগ্রেড লেভেল মোটামুটি পার করে দিছি। সো বই খুবই ভালো ইনফরমেশন, কিন্তু প্রেজেন্টেশন কেডি চ্যাটার্জি পড়তে প্রচণ্ড কষ্ট হয়। জাস্ট প্রেজেন্টেশনটা যদি সে একটু স্মার্ট করে ফেলতো, সে জায়গায় পানিকারের যেমন প্রেজেন্টেশনটা ভালো, হ্যাঁ অন্যান্য বইগুলোর প্রেজেন্টেশন, সো বই খারাপ না, প্রেজেন্টেশনের জন্য জিনিসটা কঠিন হয়ে গেছে। যেমন একে দত্ত অ্যানাটমির, দত্তের থেকে বেটার অ্যানাটমি বই আসলে নাই, তো বইটা কঠিন। কেন কঠিন? প্রেজেন্টেশনটা। ইটস জাস্ট বিকজ অফ দ্য প্রেজেন্টেশন। জাস্ট ওই বইটাকে কেউ যদি রিসাফল করে ছবি টবি নতুনভাবে দিয়ে দেয়, ওইটা 10,000 পেজের বই হলেও কেউ কঠিন বলবে না। বই মোটা হলে বই কঠিন, ব্যাপারটা এরকম না। তোমার বই যদি সুখপাঠটা হয় তুমি একবার পড়েই তুমি বুঝে গেছো ওটা কত পেজ হলো, নো ওয়ান কেয়ার্স। প্রেজেন্টেশন টেকনিকটা এই জন্য ম্যাটার করে। আচ্ছা, এখন যদি যাই যে বেটার ভিজুয়ালাইজেশন, যেমন মেডিসার্কের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে একে একে পড়ানো, মানে স্লাইড ভিত্তিক না হয়ে বা পিডিএফ ভিত্তিক না হয়ে, কি কারণে এই একে একে পড়ানোর মানে কারণটা কি? চক এন্ড টক মেথডে যাওয়ার কারণটা কি? আচ্ছা, এটা নিয়ে আমার পার্সোনাল একটা চিন্তা আছে। পার্সোনাল চিন্তাটা হলো যে আমি ছোটোবেলায় খুবই উপন্যাস পড়তে পছন্দ করতাম, বিশেষ করে রহস্য উপন্যাস, এবং আমার কাছে মেডিকেল সায়েন্স ডিটেকটিভ সায়েন্সের মতো, মানে ডিটেকটিভ গল্পের মতো লাগে। একদম সত্য কথা। আমি ছোটোবেলায় শার্লক হোমস পড়ছি, 3 গোয়েন্দা পড়ছি, এবং আমি প্রচুর পরিমাণে পড়ছি। তারপর টিনটিন কমিক্স, মানে এগুলো সব ডিটেকটিভ জনরার যা যা আছে মোটামুটি এগুলো আমার খুব পছন্দ। এবং আমি যখন নিজে কোনো কিছু পড়ি আমি সব কিছু না ওইভাবে রিজনিং করি, এটা এইভাবে হয়েছে, এইভাবে আমি কল্পনা করি। আসলে আমার মাথার মধ্যে লাইক একটা ছবি ভেসে ওঠে। কারণ আমি যখন পড়তেছি যে সোডিয়াম চ্যানেল এভাবে কাজ করে, পটাশিয়াম চ্যানেল এভাবে কাজ করে, এইভাবে সোডিয়াম ঢুকলো, এটা বের হলো, এইগুলো হলো, আমি মাথার মধ্যে চিন্তা করি যে এটা ছবির মাধ্যমে, আমি আঁকতেছি না কিন্তু আমার মাথার মধ্যে কাজ করে।
সো আমি যখন এটাকে চিন্তা করি যে একটা ছেলে জাস্ট একটা রিডিং পড়তেছে, এইটা ও আবার মনের মধ্যে সে চিন্তা করবে, সবাই এভাবে চিন্তা করতে পারে না, দ্যাট ইজ ট্রু। আমি চিন্তা করলাম যে ইফ আই ড্র দিস, আমি যদি এটাকে আঁকাই এবং আমি যদি আসলে দেখাই যেটা এইভাবে কাজ করতেছে, পিডিএফ দেখানো থেকে এটা ওকে আরও হিট করবে বেশি। ওর কাছে মনে হবে যে ও একটা মুভি দেখতেছে, যে মুভিতে 1 by 1 এক এক করে সিন আসছে এবং এটাকে সে রিলেট করতে পারবে। আমি পরে চিন্তা করলাম যে এইভাবে যদি আমি আসলে জিনিসটাকে দেখাই, ও এটাকে যেভাবে বুঝতে পারবে আর কোনোভাবে এটা সম্ভব না। সো দ্যাটস আমার কাছে মনে হয় যে হ্যাঁ, টিচিং যদি আসলে আমি পিডিএফ বা স্লাইড দেখাই করাই, টিচিং উড বি মাচ মোর ইজিয়ার। একটা পিডিএফ দেখায়, একটা স্লাইড দেখায় পড়ানো খুবই সহজ একটা কাজ, টিচার হিসেবে খুবই কম কষ্ট করা লাগে। লাইক স্লাইড প্রিপারেশন তুমি বানাইতেছো, এটা একটা প্যারা, বাট এখন তো পিডিএফ চলে আসছে, পিডিএফ তো স্লাইডও বানানো লাগে না, জাস্ট পিডিএফ তুমি জুম করে দেখা পড়ে ফেলতে পারো। এখানে টিচারের কোনো কষ্টই হবে না, লাইক জিরো প্রিপারেশন এইভাবে টিচিং করা সম্ভব। কিন্তু আমি যখন একে পড়াইতেছি, এটা আমার জন্য এক্সট্রিমলি টাফ। লাইক আমি যতই জানি, যখন আমি তোমার একটা কথা বলি, হাইপোথাইরয়েডিজম নিয়ে আমি যে মেডিসিনের ক্লাসটা নিচ্ছি, এই ক্লাস নেওয়ার জন্য আমি 4 মাস ওয়েট করছি, 4 মাস না 5 মাস। আমি প্রত্যেক দিন পড়ছি, পরে আমি চিন্তা করছি আমি কীভাবে এক্সপ্লেন করবো, মনের মধ্যে সাজাইতে পারতেছি না, ক্লাস নিয়ে নেই। যে মোমেন্টে সাজাইতে পারছি সেই মোমেন্টে নিছি। সো এখানে আমাকে যেটা করতে হয়, প্রথমে আমি একটা টপিক পড়তেছি, পড়ে কীভাবে সেটাকে প্রেজেন্ট করবো সেটা ভাবতেছি, সেটার আমি একটা মানে করি, একটা স্ক্রিপ্ট বানাই, সেই স্ক্রিপ্টের মধ্যে আমি স্টেপগুলো আমি সাজাই, এইভাবে আগাবো এবং তারপরে সেটাকে আমি আঁকাই। এটা পড়া করতে গিয়ে আমার একটা ক্লাস নিতে অনেক সময় লাগে এবং এই কাজটা এক্সট্রিমলি টাফ। লাইক বলতেছি, সাথে লিখতেছি, সাথে আগাইতেছি, এভাবে পড়ানো এক্সট্রিমলি টাফ। এভাবে পড়াইতে অনেক বেশি ক্লাস নেওয়া লাগে, পরিশ্রম অনেক বেশি করতে হয়। কিন্তু তুমি স্টুডেন্ট হিসেবে যখন এই ছবির মাধ্যমে জিনিসটাকে মিলাইতে পারতেছো, তুমি যেভাবে বুঝবা, আমি জাস্ট তোমাকে একটা পেজ দেখাই দিলে কখনোই তার সমান লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হইতো না। সো স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে ওইটা আমার কাছে মনে হয় যে আরও বেশি মানে লাইভ লাগবে, যেটা তোমার বুঝতে তোমাকে হেল্প করবে। সো আমি যেটা বলি যে আমি তো টিচার হিসেবে আমাকে শিখাইতে হবে, অ্যান্ড আমার দায়িত্ব হচ্ছে বেস্ট লেভেল সার্ভিস প্রোভাইড করা। সো এই জায়গা থেকে আমি এইভাবে জিনিসকে চিন্তা করি যে যেটা আমি নিজের মনের মধ্যে কল্পনা করতাম সেটা আমি একা স্টুডেন্টকে দেখাই দিব। ওই যে বললাম যে আমি কিছু প্রবলেম ফেস করছি, সেটা সলিউশন আমি নিয়ে আসতে চাইছি, এটা অনেকটা সেরকম। আচ্ছা, আরেকটা জায়গায় যদি আমি বলতে চাই যে মানে মেডিসাইড থেকে আপনারা যেটা চাইতেছেন যে স্টুডেন্টদের জার্নিটাকে স্মুথ করা, চিন্তার একটা লাইন দেওয়া। এখন অনেকে তো এটা বলতে পারে যে ভাই গাইডও তো আমাদের জার্নিটাকে স্মুথ করতেছে, তো গাইডও আমাদেরকে একটা গাইডলাইন দিতেছে, তো আসলে তাহলে আমি দুইটার মধ্যে আমার মেইন ডিফারেন্সটা কোথায়? গাইড যেটা করতেছে সেটা হচ্ছে তোমাকে ওই ইন বিটুইন লাইনগুলো দেখায় না, বরং তোমার চিন্তার ক্যাপাসিটিকে নষ্ট করে দেয়। গাইড তোমাকে সোজা বসে সোজা উত্তর দেখায়, আর আমি যেটা করতেছি আমি তোমার টেক্সট বইয়ের ওয়ার্ড বাই ওয়ার্ড সেটাকে এক্সপ্লেন করতেছি। আমি ইন বিটুইন দ্য লাইন কোনো কিছু বাদ দিই না, বরং ইন বিটুইন দ্য লাইন্সের জিনিসটাকে আরও বড় করে দেখাইতেছি। তো তুমি যখন আমার ক্লাসটা করতেছো, আমি তোমার প্রেজেন্টেশন স্মুথ করে দিয়ে তোমার এই একা পড়ার কষ্টটা কমাই দিছি, কিন্তু তোমার পড়াকে কমাই নাই। তুমি যদি আমার ক্লাস করো, তোমার এমন না যে তোমার পড়াকে কমাই দিলাম যে 100টা লাইন ছিল তোমাকে 2টা লাইন পড়তে হচ্ছে, না, তোমাকে 100টা লাইনই পড়তে হবে। কিন্তু 100টা লাইন তুমি একা পড়তে গেলে তোমার যদি 4 ঘন্টা লাগতো বুঝতে, তোমার যদি 4 ঘন্টা লাগতো, তুমি আমার ক্লাস করার কারণে সেটা তোমায় জাস্ট একবার রিডিং দিলে তোমার হয়ে যাবে। আমি তোমার পড়াটাকে ছোট করি নাই, বরং ওটাকে জাস্ট এক্সপ্লেইন করে দিছি। আর গাইড যেটা করছে তোমার 100টা লাইন থেকে 3টা সামারি নিয়ে আসছে, আমি তোমাকে সামারাইজ করে দিই নাই। যে জাস্ট ওই যে তোমাকে বললাম যে আমি কক্সবাজার গেছি, বাসে উঠে কক্সবাজার গেছি, গিয়ে নেমে আসছি, পুরা ঘটনাকে 3 লাইনে বললে তোমার গল্প যেটা, আর পুরা ঘটনাকে 3 পেজ ধরে বললে গল্প যেটা, তাহলে 3 লাইনের গল্প আর 3 পেজের গল্পের সারমর্ম এক হবে, কিন্তু গল্পের মজা সেম হবে না এবং ওই গল্পের লার্নিংও সেম হবে না। সো গাইড যেটা করছে 3 লাইনে এক্সপ্লেন করছে, আর আমি তোমাকে 3 পেজ ধরেই বলছি, কিন্তু 3 পেজটাকে আমি এমনভাবে বলছি তোমার একা পড়তে কষ্ট হবে না। আচ্ছা, আরেকটা যে যদি আমি বলি যে মেডিকেল স্টুডেন্টদের মানে এই যে এত প্রবলেম, এটা একটা মেইন রিজন হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টের যে প্রবলেমটা। মানে বেশিরভাগই বলে যে আমি আসলে পড়তে চাই, সব কিছুই চাইতেছি, কিন্তু আসলে পড়ার হয়ে উঠতেছে না। বা যেমন আমরা যদি বলি 5th ইয়ার মোটামুটি 4-5 মাস চলে গেছে, কিন্তু বেশিরভাগই আসলে পড়ার ফ্লোতেই আসতে পারেনি, পড়াটা হয়ে উঠতেছে না। এটা মোটামুটি সব ইয়ারের ক্ষেত্রেই সমস্যা। 5th ইয়ারে বিশেষ করে যেহেতু আইটেম নেই,
এই প্রবলেমটা আরো বেশি। মানে এই প্রবলেমগুলো হওয়ার কারণ কি, আর এটার সলিউশনের মেইন পয়েন্টটা কোথায়? প্রবলেম হওয়ার নাম্বার 1 কারণ হচ্ছে ল্যাক অফ ডিসিপ্লিন। আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, লাইক কালকে আইটেম নাই তাহলে কালকে ছুটি। এই কথাটা মানে মেডিকেল স্টুডেন্টরা বুঝবে, কালকে আইটেম নাই মানে ছুটি, তাই না? কালকে আইটেম নাই মানে তুমি আজকে রাতে পড়তেছো না, তুমি রাতে শিট পোস্টিং করবা, মজা নিবা, খেলা দেখবা, তোমার সব কাজের তোমার টাইম হয়। তোমার বার্সা রিয়েল খেলা দেখার সময় হয়, তোমার বাংলাদেশের খেলা দেখার সময় হয়, তোমার শাকিব খান থেকে শুরু করে A to Z এদের ছবি দেখার সময় হয়, তোমার বাংলাদেশের পলিটিক্স নিয়ে 100 রকম কথাবার্তা চিন্তা ভাবনার সময় হয়। তোমার শুধু সময় নিয়ে একটু পড়ার সময় হয় না। ডিসিপ্লিনের একটা প্রবলেম আছে, তুমি ডিসিপ্লিনড না। দ্বিতীয় কথা হচ্ছে টাইমের ইউটিলাইজেশন। টাইমের ইউটিলাইজেশন তোমার ঠিক হচ্ছে না। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেম এটা, টাইম ওয়েস্ট করতেছে। লাইক তুমি সারাদিনে 2 ঘন্টা ওয়েস্ট করছো আর তুমি সারাদিনে 10 ঘন্টা ওয়েস্ট করছো, দুটো তো সেম না। প্রোক্রাস্টিনেশন, তুমি সারাদিন বসে বসে রিলস দেখতেছো। লাইক তুমি আধা ঘন্টা রিলস দেখা এক জিনিস আর 4 ঘন্টা রিলস দেখা এক জিনিস। তুমি যদি সারাদিন রিলস দেখো, আমি তো কী করতে পারি? তাহলে তুমি টাইম, আবার মনে করো যে হ্যাঁ ঠিক আছে শিডিউল অনেকটাই, তুমি টাইম ওয়েস্ট করতেছো না, স্টিল তুমি পিছায় আসো, কারণ তোমার আইটেম এমনভাবে হচ্ছে তোমার উপর এক্সট্রা প্রেশার হয়ে গেছে। এখন এই জায়গাটা এখন কি দেখো, তোমার, আমি এটাকে এইভাবে দেখি, দিস ইজ এ গেম অফ সার্ভাইভাল। তোমাকে সার্ভাইভ করতে হবে। এখন তোমাকে যদি একটা প্রতিকূল পরিবেশে রাখা হয়, তুমি কিভাবে এখানে সার্ভাইভ করবা? তোমাকে ব্যবস্থা করে নিতে হবে, তাই না? আমরা বলি না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট? ফিট কারা? যে ওটার মধ্যেও, প্রতিকূল পরিবেশের মধ্যেও সে সমাধান খুঁজে বের করে আনতে পারে। তো তোমাকে এখানে সমাধান কীভাবে খুঁজে বের করতে হবে? যেমন আমি কি করছি, যেমন আমি দেখছি যে আমরা যখন সময় পাইতাম না, ছুটির টাইমগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করতাম। যে ঠিক আছে 5 দিনের ছুটি হয়েছে, এই 5 দিনের মধ্যে ছুটিটাকে ইউটিলাইজ করে ফেলবো। এখন যদি স্টুডেন্টদেরকে বলি, কেউ কেউ গ্রহণ করবে, কেউ করবো ভাই তাহলে সারা জীবন গেলে পড়ালেখা করবো। এখন এটা হচ্ছে তোমার চয়েস, এটা হচ্ছে তোমার চয়েস যে তুমি তোমার টাইমকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করছো। আসলে মানে এই যে ছুটিটাকে ইউটিলাইজ করা, এটা তো যদি আমার রেগুলার লাইফে পড়া কমপ্লিট হয়েই থাকে তখন তো আর সমস্যা আসতেছে না। তো এটা তো আসলে যাদের এটা হয় নাই তাদের জন্য। এখন তারা যদি এটাকে চুজ করে যে না আমি এই ছুটিই কাটাবো আর আমার যে পড়া হয় নাই সেটা সেখানেই থাকবে, আমি এখানে কি করতে? তাহলে তো এখানে তো না, মানে এটা তো এরকম না। এটা হচ্ছে তোমার লাইফের সামনে অপশন এবং চয়েস। তুমি যেই অপশন বেছে নিবা তোমাকে সেটার কনসিকুয়েন্স মেনে নিতে হবে। তুমি যদি বলো যে ভাই আমি চিলও করবো, এটাও করবো, মেডিকেল আসলে এটা প্র্যাকটিক্যাল না। তোমার তো এটা প্র্যাকটিক্যাল না, তোমাকে তো রিয়েল লাইফে তোমাকে এটা সলভ আসতে হবে। এখন দেখো, কমফোর্ট জোনে থেকে কখনো গ্রেট হওয়া যায় না, কমফোর্ট জোনে থেকে কোনো প্রবলেমে কখনো সলিউশনও হয় না। কমফোর্ট জোন মানুষকে কখনোই কোনো সমস্যার সমাধান এনে দিবে না। কমফোর্ট জোন কখনোই মানুষকে গ্রেট হতে হবে। তুমি পৃথিবীর ইতিহাসে একটা সিঙ্গেল পার্সন দেখাতে পারবা না যে কমফোর্ট জোনে থেকে গ্রেট হয়েছে। নেভার, নট এ সিঙ্গেল পার্সন। একটা সিঙ্গেল পার্সন তুমি আমাকে দেখাতে পারবা না যে সে তার লাইফে কমফোর্ট জোনে থেকে সাকসেসফুল হয়েছে, বা সে তার লাইফে কমফোর্ট জোনে থেকে সে হচ্ছে মানে খুব গ্রেট কোন একটা পার্সনে পরিণত হচ্ছে। এটা কখনোই সম্ভব না। পৃথিবীর সবচেয়ে গ্রেটেস্ট যারা, তুমি যদি তাদের লাইফ দেখো, মানে যার স্ট্রাগল যত বেশি সে তত বেশি গ্রেট। তুমি পৃথিবীর ইতিহাসে মানে ইভেন ইলন মাস্ক, এখন তো মানে মানে গ্রেটনেসের তালিকায় মানুষ ইলন মাস্ককে সবার আগে চিন্তা করে। ইলন মাস্ক ঠিক আছে অনেক বড়লোক ফ্যামিলিতে জন্ম নিয়েছে, বাট হিজ লাইফ ওয়াজ ফুল অফ স্ট্রাগল, রাইট? সে কিন্তু অনেক স্ট্রাগল করছে, একদমই স্ট্রাগল করে না সেটা না। হ্যাঁ, স্ট্রাগলের এক মানে সেটা ওয়েজ একরকম। লাইক মানে স্ট্রাগল মানে সবাই চিন্তা করে কি আমার ফ্যামিলি একবেলা না খেয়ে থাকতো, স্ট্রাগল মানে অলওয়েজ এটা না। কিন্তু আমার কথা হচ্ছে সে কি কমফোর্ট জোনে থেকে এটা এই জায়গায় আসছে কিনা? উত্তর হচ্ছে না, কেউই কমফোর্ট জোনে থেকে সাকসেসফুল হইতে পারে না। সো কমফোর্ট জোনে থেকে তুমি সব সমস্যার সমাধান চাইলে এটা আসলে প্র্যাকটিক্যাল না। কমফোর্ট জোন তোমাকে সব সমাধান দিতে পারবে না, তোমাকে কমফোর্ট জোনের বাইরে আসতে হবে। তুমি যদি তোমার লাইফে গ্রেট হইতে চাও বা তোমার প্রবলেম সলভ করতে চাও, আর কমফোর্ট জোনের মধ্যে থাকলে তুমি যেরকম আছো ওরকমই থাকবা। কমফোর্ট জোনে থেকে তুমি খুব বেশি কিছু করতে পারবে না, কখনোই সম্ভব না। ইভেন ফর মি, লাইক আমি কমফোর্ট জোনে থেকে যতটুকু কাজ করতে চাইছি, আমি সব জায়গায় আমি বলবো যে খুব একটা ভালো কিছু হয় না। যেখানে আমি এক্সট্রিম এফোর্ট দিয়েছি সেখানেই আমার ভালো কিছু আসছে। সো এক্সট্রিম এফোর্ট দেওয়া লাগবে। তুমি মানে ইটস চয়েস, রাইট? সবাই সব জায়গায় পৌঁছাবে না, সবাই সব রকম হবেও না। পৃথিবীতে সবাই টপ ক্লাস হবে না, কেউ এভারেজ হবে, কেউ বেস্ট হবে, কেউ একটু বেটার হবে, কেউ বিলো এভারেজ হবে। এখন এটা কেন হচ্ছে? বিকজ ও ওইভাবে ট্রাই করছে, ওইটাকেই চুজ করে নিছে।
লাইফ এগুলো চয়েস, এটা হচ্ছে চয়েস, তুমি কি এমন চাচ্ছ। যেমন মনে করো যে আমি 5th ইয়ারে ডিসিশন নিয়েছিলাম যে আমি অ্যাডমিশন করব, আমি নাইট করব, থাকবো বড় ভাইদের সাথে থাকবো। আমি ওইটার জন্য আমি তখন টিউশন ছেড়ে দিছি। আমার লাইফের তখন আমি ঠিক মতো ঘুমাইতাম না, আমার ঘুমের যে প্রবলেমগুলো ডেভেলপ করছে লাইফে, আমি বলতেছি না এটা খুব ভালো জিনিস হয়েছে, বাট আমি অনেক কিছুকে স্যাক্রিফাইস করছি এই মুমেন্টে, কমফোর্ট জোনকে স্যাক্রিফাইস করছি। লাইক আমি সকাল 7টা থেকে 2:30 পর্যন্ত ক্লাস করতেছি, আমার এর মধ্যে বিকালে ওয়ার্ড হচ্ছে বা হচ্ছে না প্লাস মাইনাস, এরপরেও আমি রাত 9টার সময় হসপিটালে যাচ্ছি, ঘন্টা পর ঘন্টা থাকছি। এমন হয়েছে রাত 2টা 3টা পর্যন্ত থেকে রাত 3টার সময় হোস্টেলে ব্যাক করছি, অথবা এমন হয়েছে যে বৃহস্পতিবার বিকালবেলা গেছি, শুক্রবার সকালবেলা ব্যাক করছি, বাকি সময় হসপিটালে ছিলাম। সো এই এক্সট্রা টাইমগুলো দিছি। হ্যাঁ, এমন হয়েছে যে পড়াশোনার পেছনে অনেক বেশি টাইম দিছি, মানে বা একটু অ্যাবনর্মাল মনে হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আই মেড এ চয়েস। সো তুমি যেরকম চয়েস নিবা তুমি সেরকম আউটপুটই পাবা। এখন এটা শুনে অনেকে তো বলতে পারে যে ভাই আপনি তো এক্সেপশন, সবাই তো আর এক্সেপশন হইতে পারে না, মানে এদের উদ্দেশ্যে কি বলবো? আমি নিজেকে এক্সেপশনাল মনে করি না আসলে। মানে আমি মনে করি কি যে প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু না কিছু গুণ দেন, এবং কিছু না কিছু তার জন্য খুব সহজ, কিন্তু কিছু জিনিস তার জন্য খুব কঠিন। যেমন আমার জন্য কিছু জিনিস আমি মনে করি সহজ, কিছু জিনিস আমার জন্য কঠিন। সবারই কিছু জায়গায় অ্যাডভান্টেজ থাকে, কিছু জায়গায় একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে, কিন্তু তার মানে এই না যে সব কিছুই এক্সেপশন। এখানে মানে আমরা মেডিকেল সায়েন্সের যারা খুব ভালো ভালো রেজাল্ট করতেছে তাদেরকেও যদি আমরা নিয়ে আসি, সবার সাথেই যদি কথা বলা হয়, তাহলে আমি বলবো যে ঘুরে ফিরে প্রায় সবার স্টোরি অলমোস্ট কাছাকাছিই হবে। মানে আসলে আমরা রিল্যাক্স থাকাটাকেই মানে নর্মাল মনে করি, এই কারণে আর কি যারা একটু পরিশ্রম করে তাদেরকে আমাদের কাছে নার্ড মনে হয়, এক্সেপশন মনে হয়। এই জিনিসটা আর কি আমাদের মধ্যে গড়ে উঠছে। এটা ভুল পারসেপশন, এটা একটা ভুল পারসেপশন। তুমি যদি মানে রিল্যাক্স থেকে নিজের পটেনশিয়ালকে নষ্ট করো, দেন তোমায় আসলে কাউকে ব্লেম করার খুব বেশি কিছু নাই। তুমি সিস্টেমকে ব্লেম করতে পারো, বাট সিস্টেমের ফ্লজ আছে তুমি জানো, তুমি এখান থেকে কোনো মানে এটাকে কারেক্ট করার মেজার নাও নাই, বা তুমি এটার এগেনস্টে নিজের চেষ্টা করো নাই। যেখানে তুমি চেষ্টা করতে পারতা সেখানে তোমার নিজের ঘরেও কিছু দায় চলে আসবে। সব তো মানে তুমি জিনিসটা হচ্ছে এরকম যে তোমার পৃথিবী কখনোই পারফেক্ট হবে না, পৃথিবী কখনোই পারফেক্ট হবে না। সো তুমি আয়দার সারাদিন কমপ্লেন করবা অথবা তুমি সলিউশন খুঁজবা। আমি আমার লাইফের একটা সময় পর্যন্ত আমার সারাউন্ডিংসের সাথে থেকে কমপ্লেন করছি, হ্যাঁ এটা ঠিক না, এটা ঠিক না, এটা ভুল, ওটা ভুল, বাট কমপ্লেন করে আমার লাইফে কোনো সমাধান আসে নাই। বাট যেই মোমেন্ট থেকে আমি কমপ্লেন করা বাদ দিয়ে সমাধান খোঁজার চেষ্টা করছি, আমার লাইফে চেঞ্জ আসছে। এটা আমার নিজের লাইফ থেকে আমি বলতেছি। সো স্টপ কমপ্লেনিং এবং সমাধানটা খোঁজো। ওই সারাদিন কমপ্লেন করার নেচারটা এসকেপ করার মতো লাগে, যে আমার দায়িত্বটা পালন না করে আমি আরেকজনের ভুলটাকেই খালি ধরতেছি। আমার কথা হচ্ছে ভুলটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ কারেকশন করতে গেলে ভুলটাকে অবশ্যই ধরতে হবে, কিন্তু জাস্ট কমপ্লেন করার মধ্যেই সীমাবদ্ধ থাকাটা ভুল। তোমার সমাধানটাও তোমাকে বের করতে হবে। তুমি তোমার যদি ক্ষমতা না থাকে সামাজিক পরিসফেয়ারে ওই চেঞ্জটা আনতে পারবা না, অন্তত নিজের লাইফে সেটা চেঞ্জ করো। লাইক তুমি বুঝতেছো তোমার সিস্টেম ফল্টি, তুমি বুঝতেছো তোমার সিস্টেম তোমাকে রং ডিরেকশনে নিয়ে যাচ্ছে, বা তুমি বুঝতেছো এইভাবে মানে ফলো করলে তুমি খুব ভালো কিছু করতে পারবা না, তুমি কেন সেটাকে ফলো করবে? অন্তত নিজের ভালো তো নিজে বুঝে মানুষ। আচ্ছা, আপনি তো মোটামুটি টিচিং প্রফেশনে অনেক দিন, এখন এর মধ্যে স্টুডেন্টরা তো অনেকেই প্রফ দিছে, অনেকেই অনেক পরীক্ষা পার করছে, তো এর মধ্যে আপনি মানে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক যদি বলা হয়, মানে মেমোরেবল ফিডব্যাক কি কি আছে বা দু একটা আমাদের সাথে যদি বলেন। আচ্ছা, মেমোরেবল ফিডব্যাক হচ্ছে মোটামুটি এখন যেটা মাথায় আসতেছে, আমার একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলছে যে সে সাপ্লি খাইছে, সাপ্লি খেয়ে সে পিছাইছে কীরকম, যে তার হাতে সময় খুবই কম, তো সে এখন চিন্তা করতেছে যে সে নিজেকে চেঞ্জ করতে চায়। তখন ঠিক আছে তুমি চাইলে ক্লাস করতে পারো, আমি ক্লাস করব। তো সে যেটা করছে, সে 2 মাস সারা দিন রাত মানে নিজের পক্ষে যতটুকু করা সম্ভব সে আসলে ক্লাসগুলো করছে, এবং সে ডিফল্টার ছিল অ্যাকচুয়ালি, সে মানে ইয়েই পায় না, ক্লিয়ারেন্সই পায় না। সে তার পেন্ডিং আইটেম সব ক্লিয়ার করছে,
টার্ম দিছে, এলিজেবল হয়েছে, সাপ্লি প্রফ দিছে এবং পাস করছে, এবং তার জাস্ট কয়েক মাসের মাথায় তার রেগুলার প্রফ হয়েছে, সে সেটাতেও অ্যাটেন্ড করছে, সেটাতেও পাস করছে। সো এবং সে যখন পাস করছে আমাকে মেসেজ দিছে। তো আমার কাছে যেটা সবচেয়ে মানে খুব ভালো লাগছে সেটা হচ্ছে একটা স্টুডেন্ট সে মানে ডিফল্টার হয়ে গেছে, সেখান থেকে সে 6 মাসের মধ্যে 2টা প্রফ ক্লিয়ার করছে এবং এক্সট্রিম হার্ড ওয়ার্ক করছে। এখানে অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে, কিন্তু আমার জন্য মেমোরেবল এই কারণে যে আমার ক্লাসটাকে সে ইউটিলাইজ করছে এবং তার জার্নিটা এইখানে এজ হয়েছে, যেটা আমাকে আনন্দ দিয়েছে। আমি বলছি যে আমার স্টুডেন্ট লাইক প্রফে প্লেস করছে, এটা আমাকে যতটা আনন্দ দিয়েছে তার থেকে আমি এখানে বেশি আনন্দ পেয়েছি। এটা আমার জন্য একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। আর একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের কিছু স্টুডেন্ট আমাকে মানে এটা আমাকে এভাবে আনন্দ দেয়, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে পুশ করে, ভাই আপনি এই সাবজেক্টে ক্লাসটা নিয়ে আসেন। এইটা আমাকে আনন্দ দেয়, আমাকে এই জন্য আনন্দ দেয় যে সে ওই ক্লাসটা করে তার এত ভালো লাগছে, সে চাচ্ছে আরেকটা সাবজেক্টে ক্লাস আমরা নিয়ে আসি। সো এটা আমাকে এটা আমার জন্য এটা মেমোরেবল, আমি এটা মনে করি। এখন পর্যন্ত যদি বলা হয় যে মানে আপনি স্টুডেন্ট মানে কতজন স্টুডেন্টের সাথে আপনি কানেক্টেড হয়েছেন বা কোর্সের মাধ্যমে? মোর দ্যান 10,000। অনেক, আলহামদুলিল্লাহ। জাস্ট মেডিসারকে মোর দ্যান 10,000 স্টুডেন্ট ডাইরেক্ট কানেক্টেড মানে ভিডিও ক্লাসের মাধ্যমে। আর যদি আমরা আমাদের যে বইগুলা বলি, বই তো আরও বেশি। দেখ আমার সার্জারি বই আমার জানা মতে 30,000-এর বেশিবার ডাউনলোড হয়েছে, কিন্তু সবার জন্য ওপেন করা, বা অন্য বইগুলোও যেগুলো আছে। সার্জারি বইটা মানে সবচেয়ে বেশি সার্কুলেট হয়েছে আমার জানা মতে, বা বইয়ের মাধ্যমেও অনেকে কানেক্টেড হয়েছে, বাট ক্লাসের মাধ্যমে বললে মোর দ্যান 10,000। এখন যদি জানতে চাই যে মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম তো আসলে অনেকগুলো আছে, তো এর সাথে আর কি মেডিসার্কের মানে মেইন চেঞ্জটা কোথায়? আচ্ছা, এখানে সবাই অবশ্যই যারা ক্লাস নিচ্ছে সবার প্রতি রেসপেক্ট, সবার প্রতি অবশ্যই রেসপেক্ট, সবাই চেষ্টা করতেছে করার। তবে আমার মনে হয় যে এখানে আমাদের কিছু জায়গায় মৌলিক পার্থক্য আমি মনে করি আছে। যেমন আমাদের একটা মৌলিক পার্থক্যের জায়গাটা হচ্ছে আমরা ধরা বাঁধাভাবে 15-20টা ক্লাসে বা 40টা ক্লাসে শেষ করব, এই মেন্টালিটিটা আমরা রাখি না যে লাইক 20টা ক্লাসে আমরা শেষ করে দিব। আমাদের চিন্তা হচ্ছে একটা টপিক শেখাইতে গেলে আমাকে যতটুকু ক্লাস নিতে হবে আমি নিব, এবং আমি কোনো সিলেক্টিভভাবে কিছু পড়াবো না। আমার কাছে টেক্সট বইতে 5টা লাইন থাকলে আমি 5টা লাইন পড়াবো, টেক্সট বইতে 120টা পেজ থাকলে আমি 120টা পেজে পড়াবো। আমার চিন্তাটা হচ্ছে এটা পড়াইতে যদি আমার 10টা ক্লাস লাগে 10টা ক্লাস লাগবে, 20টা ক্লাস লাগলে 20টা ক্লাস লাগবে। যদি আমার 600টা ক্লাস লাগে আমি 600টা ক্লাস নেব। আমার মেন্টালিটি এটা। আমার চিন্তাটা এরকম না যে আমি 10টা 20টা 40টা ক্লাস এরকম একটা ফিক্সড ক্লাস, এটার মধ্যে আমি সামারাইজ করে বলে দিব। অনেক স্টুডেন্ট তো এই জায়গাটাতে আর কি কমপ্লেইন করে যে ভাই ক্লাসের সংখ্যা অনেক বেশি, অনেক সময় লেগে যাইতেছে জাস্ট ক্লাস করতে, বই পড়বো কখন? তাহলে আমার ক্লাসটা করলে বই পড়াটা ইজি হয়ে যাবে এরকম যে বইয়ে যা আছে সেটাই আমি এতক্ষণ ধরে পড়াইছি, এরপর সে বই পড়তে গেলে সে একবার রিডিং দিলেই দেখবে সে অলরেডি সব কিছু জানে। সো এমন না যে ক্লাস করার পর বই পড়তে তার আরও টাইম দেওয়া লাগছে। বইটা অনেকে বলে কি যে ভাই ক্লাস করার পরে ক্লাসের স্লাইড কোথায়, ক্লাস করার পরে ভাই ক্লাসের নোট কোথায়? ভাই আমি বইটাই পুরোটা পড়াইছি, তুমি আমার ক্লাস করে বইটা পড়ো, ওই ক্লাসের নোটই ওইটা। লাইক আমি যখন রবিন্স ক্লাস দিচ্ছি, এটার নোটের দরকার নেই তো, তুমি টপিকটা রবিন্স থেকে পড়ো, ওই টপিকটা দেখো, তুমি দেখো যে ফ্রম ফার্স্ট টু লাস্ট ওয়ার্ড ওই টপিকে যেটুকু আছে আমি সবগুলোই বলছি। সো ওইটা এটা ক্লাস নোট হয়ে গেছে। সো আমার ক্লাস করার পর তুমি যখন বইটা পড়ো, বইটা পড়তে তোমার মেবি লেস দ্যান 10 মিনিটস লাগবে। মানে যেটা তুমি একা পড়তে গেলে তোমার কয়েক ঘন্টা লাগতো বা তুমি রিজনিংই করতে পারতা না, সেটা আমি তোমাকে A to Z দেখাই দিছি জাস্ট। সো বই পড়তে গিয়ে তখন তোমার আসলে এক্সট্রা এফোর্ট বা এক্সট্রা কষ্টে কিছুই নেই। বইটা তোমার জাস্ট তখন একটা রিভিশনের থেকেও কম সময় লাগবে। জি ভাই, আর কোনো পয়েন্ট আছে যে জায়গাতে আর কি অন্য অন্য প্ল্যাটফর্মের সাথে মেডিসার্ক আলাদা? অবশ্যই আমাদের একমাত্র কনসার্ন বা সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে আমরা আসলে এইটা চাই না যে স্টুডেন্ট কী চায়, এইটাকে মাথায় রেখে আমরা কোনো ক্লাস নিই না, কোনো কোর্সও নিই না। স্টুডেন্ট চায় হলো কত কম পরিশ্রম করে কত বেশি ভালো করা যায় পরীক্ষায়। স্টুডেন্টের চাওয়া হলো এটা। স্টুডেন্টের জন্য ক্লাস নোট চায়, এ চাই সে চাই, অনেক কিছু চায়, দাগানো বই চায়, এবং অনেক প্ল্যাটফর্ম আসলে এটাই প্রোভাইড করে, যা চাই তাই দেয়। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ইটস ওকে। মেডিসার্ক ইজ ডিফারেন্ট। মেডিসার্ক
সেটা প্রোভাইড করে যেটা অ্যাকচুয়ালি তার দরকার। তোমার চাওয়া এক জিনিস আর তোমার দরকার আরেক জিনিস। মেডিকেল স্টুডেন্টদের আমি মনে করি ক্রাইসিসটা হলো সে বুঝতে তার প্রবলেম হয়, সে টেক্সট বইটা বুঝতে তার কষ্ট হচ্ছে। সবার কথা সেম না, কিছু ছেলে অবশ্যই থাকবে যারা খুবই হাই আইকিউ, কিছু স্টুডেন্ট থাকবে ওদের তো ক্লাস দরকার নেই, তাদের জন্য না। কিন্তু যে একা টেক্সট বইটা করে বুঝতেছে না, যে মেডিকেল সায়েন্সের টপিকটা সে শিখতে পারতেছে না, বা তার মনে হচ্ছে তার একটা মেন্টর থাকলে ভালো হতো, তার একটা গাইডেন্স থাকলে ভালো হতো, আমরা সেটাকে প্রোভাইড করি। এবং আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমরা টেক্সট বইটাকেই সবচেয়ে সহজভাবে বোঝাই দেব উইথ ক্লিনিক্যাল পারসেপশনস। ক্লিনিক্যালি এই ইনফরমেশনটা দিয়ে আমার লাভ কী, এটার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কী, আমি সেইটাকে সহ দেখাই দিতে চাই। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। সো এই জায়গাটাকে আমাদেরকে অন্যদের থেকে অনেকাংশে এইভাবে পার্থক্য করি, বিকজ আমরা যেইভাবে জিনিসটাকে করি আমার জানা মতো এইভাবে আসলে কেউ করে না। আরেকটা, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আপনি মানে এখন থেকে 5 বছর বা 10 বছর পরে মানে মেডিশার্ককে কোন অবস্থানে দেখতে চান? আচ্ছা, মেডিশার্ক প্রথম কথা হচ্ছে আমি একটু মনে করি যে তুমি যদি নিজেকে আপডেট না করো তুমি হারায় যাবা। সো ডেফিনেটলি হারায় যেতে চাই না। সো আপডেট, সব কিছুকে আপডেট করতে চাই। লাইক মেডিকেল সায়েন্সকে যেভাবে আমরা এতদিন রিপ্রেজেন্ট করতে চাইছি, নতুন নতুন টেকনোলজি আসছে, এগুলোর সাথে কিভাবে আমরা আরও খাপ খাইয়ে নিয়ে সেগুলোকে ইউজ করি, কিভাবে আরও বেটারভাবে এটাকে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি। সো 5 বছরের পরে যেটা চিন্তা করি সেটা হচ্ছে হয়তো বা এতদিনে যা ক্লাস নিচ্ছে অনেকগুলো হয়তো বা রিপ্লেস করে আরও নতুন ভার্সনের ক্লাস আসবে, হয়তো বা সেখানে ভিজুয়ালাইজেশনকে আমি আরও বেটারভাবে নিয়ে আসার চেষ্টা করব, মানে স্টুডেন্টদের জন্য আরও ইজি করা, জিনিসটাকে আরও বেটার করা। আর কীভাবে আরও বেটার করা যায়, লাইক উই আর ডুইং গুড, উই আর ডুইং গ্রেট। অলরেডি আমাদের ক্লাস নিয়ে কোনো স্টুডেন্ট আমার জানার মতো আনহ্যাপি না, একটা দুইটা হয়তো বা থাকতে পারে, কিন্তু মেজরিটি স্টুডেন্ট হ্যাপি। বাট আমরা এটাকে আরও বেটার করতে চাই, আমরা এটাকে আরও বেটার করতে চাই। লাইক দিস ইজ দ্য আলটিমেট থিং। এবং টেকনোলজিকে ম্যাক্সিমাম আমরা ইউটিলাইজও করতে চাই। সো আশা করতেছি 5 বছর পরে একটা চাওয়া হচ্ছে এই যে বাংলাদেশে কোনো মেডিকেল স্টুডেন্ট পড়ার জন্য সে মেডিশার্কের কথা একবার হলেও চিন্তা করবে, যে তার মাথায় আসবে যে মেডিশার্ক নামে কিছু একটা আছে যেখানে আমি একটা কনসিডার করতে পারি, বিকজ মানে তার একাডেমিক হেল্পের জন্য অন্তত ওই জায়গায় নিজেকে পৌঁছানো, যে সে চিন্তা করতে বাধ্য হবে, ওই রকম কিছু একটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ছাত্রদের উদ্দেশ্যে আপনার যদি ফাইনাল কিছু বলার থাকে? ছাত্রদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে তোমরা এখানে মেডিকেলে আসছো, তোমাদের লাইফের এইম ছিল ডক্টর হওয়া, এবং তুমি কেন ডক্টর হতে চাইছো? তুমি একটা রোগীকে দেখবা, রোগীকে ট্রিট করবা, এটাই তো। সো মেডিকেল সায়েন্সে তোমার এই জার্নিটা হচ্ছে এই মহৎ উদ্দেশ্যের আগের ধাপ। তুমি একটা রোগী দেখে তাকে সঠিক চিকিৎসা দেওয়ার আগের ধাপটা হচ্ছে পড়ালেখা করে এটাকে শেখা। এই শেখার জানি তোমাকে বই পড়তে হবে, তোমাকে ওয়ার্ডে গিয়ে রোগী দেখতে হবে, এবং এই পুরো প্রসেসটা তুমি যত সুন্দরভাবে শিখতে পারবা তুমি তত সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা। আমরা জাস্ট তোমার এই শেখার জার্নিটাকে সহজ করে দিতে চাই। সো একটা জিনিস সবসময় মনে রাখবা যে যেইখানে তুমি গ্রেট হইতে চাও, গ্রেটনেসের জার্নিতে কোনো ইজি রুট নাই, কোনো শর্টকাট নাই। শর্টকাট দিয়ে তাৎক্ষণিকভাবে কিছু হয়তো বা অ্যাচিভ করা যাইতে পারে, কিন্তু লং রানে এই শর্টকাট কখনোই কাজে দেয় না। বরং যারা অ্যাপ্রোপ্রিয়েটভাবে, মেথডিক্যালভাবে যারা আসলে অ্যাপ্রোচ নেয়, লং রানে তারাই জেতে। সো মেডিকেলটা আসলে 100 মিটার কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন। এবং ম্যারাথন রেসে তুমি শুরুতেই দৌড় দিয়ে অনেক দূর আগায় গেলে পরে তুমি ম্যারাথন শেষই করতে পারলা না, বা সবার শেষে শেষ করলা, ম্যারাথনে তুমি তাহলে হেরেই গেলা। সো মেডিকেল সায়েন্স আমার চোখে একটা ম্যারাথন, এবং এইটা 100 মিটার স্প্রিন্টের মতো জাস্ট একবারে দৌড় দিয়ে করে ফেলবে এরকম না, বরং এটা একটা জার্নির মতো করে আমি দেখি, যে জার্নিটা হচ্ছে গেইনিং অফ এক্সিলেন্স। বিকজ তুমি এক্সিলেন্ট হলে তুমি রোগীকেও এক্সিলেন্ট সার্ভিস দিতে পারবা। কারণ যদি কোনোভাবে আমাদের কারণে কোনো ভুল হয়ে যায়, রোগীর একটা ইররিপেয়ারেবল লস হয়ে যেতে পারে, যেটাকে কোনোভাবে কম্পেনসেট করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। সো যেহেতু এটা এতটাই সফিস্টিকেটেড একটা জার্নি, এই জায়গাটাতে আসলে আমাদেরকে সিরিয়াস হইতেই হবে। এবং এই মেডিকেল সায়েন্সের এই জার্নিটায় আমরা আসলে তোমাদের রাস্তাটাকে একটু সহজ করার চেষ্টা করি। বিকজ অলরেডি তোমাদের সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে, সবার অনেক রকম প্রবলেমস থাকে।
সো লেখাপড়ার জার্নিটা এর মধ্যে অনেকের কঠিন হয়ে যায়। সো আমাদের চেষ্টাটা এটা যে তোমাদের জার্নিটাকে যেন আমরা সহজ করতে পারি। সো এই আর কি। সো তোমাদের জন্য উদ্দেশ্য কথা এটাই যে আমি বলছি না তুমি আমার কাছে ক্লাস করো, বাট আমি তোমাকে বলছি তুমি ভালো করে শেখো, সেটা তুমি যেখান থেকেই পারো যেভাবেই পারো, কিন্তু শেখার জার্নিটা তোমাকে এভাবে নেওয়া উচিত যে তুমি নিজেকে চিন্তা করবা যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠদের একজন হবা। তুমি নিজেকে কেন এভারেস্ট চিন্তা করবা, তুমি নিজেকে চিন্তা করবা যে তুমি এক্সেপশনাল হবা বা তুমি বেস্ট লেভেল ডক্টর হবা। নিজেকে এভারেস্ট বা বিলো এভারেজ বানানোর ওই মেন্টালিটিটা কখনো করো না। তুমি বেটার হওয়ার চেষ্টা করলেই তুমি বেটার হইতে পারবা। এভারেজ মেন্টালিটি নিয়ে কখনো আসলে বেটার হওয়া যায় না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের এই পডকাস্ট সেশনটি আপনাদের সবার উপকারে আসবে এটি আমরা আশা রাখি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।